হ্যাঁ, বলছি এই যে আগস্ট যে গ্রুপ আছে তো আজকেই হচ্ছে এই আগস্ট গ্রুপের শেষ ক্লাস। কিন্তু ঘটনা হচ্ছে আমি তোমাদের দেখবে যে আমি যেরকম সেপ্টেম্বরে যেমন প্ল্যানিং করেছিলাম যে ট্যাক্সোনমির পোর্শনের আমি তোমাদেরকে ২ টো নোটস পাঠিয়েছি দেখবে। এর আগের দিন মানে মোস্ট প্রবাবলি কালকে পাঠিয়েছি। তাহলে সেক্ষেত্রে ২ টো নোটস আছে। একটা হলো একদম ট্যাক্সোনমির বেসিক আইডিয়া এবং আরো একটি যে নোটস আছে তো সেটি হচ্ছে যে ট্যাক্সোনমিক্যাল এইডস। তো এই ২ টো নোটস এবং তার ক্লাস রেকর্ড পাঠিয়ে দিয়েছি। আর যেটা বাকি আছে সেটা হলো অ্যাঞ্জিওস্পার্মের যে ফ্যামিলি তো ওটা আমি তোমাদেরকে লাইভলি পড়াবো, ঠিক আছে? এর কারণটা হচ্ছে এটাই যে আমি ভার্টিব্রেটের যে নোটস যেটা ছিল আগের এতে আমি বলেছিলাম যে কিছু কিছু হয়তো ক্লাস চেঞ্জ হতে পারে, তো সেই কারণের জন্য ভার্টিব্রেটসটা যেহেতু জুলজিতে অনেকটাই জুলজির অনেকটা পোর্শনই প্রধানত মাথায় রাখবে যে ক্লাসিফিকেশন। তো সেই হিসাবে ভার্টিব্রেটস এর নোটসটা আমি একটু মডিফাই করেছি এবং নোটসগুলো যখন করছিলাম দেখছিলাম যে প্রত্যেকটা ক্লাস অফ ভার্টিব্রেটস মানে ফিশ, তার সঙ্গে সঙ্গে অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, বার্ডস, ম্যামালস এগুলো অনেকটা করেই হয়ে গেছে। তো সেই জন্য ভার্টিব্রেটের ক্লাসিফিকেশন এর আগের যে ব্যাচ ছিল সেক্ষেত্রে আমি একটা নোটসেই আমি সেটা পড়িয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে আমি দেখলাম যে মোটামুটিভাবে আমার ৩ টে ক্লাস লাগবে। তো সেই জন্য তোমাদের যেটা বলেছিলাম যে যেটা লাইভলি নেব, আমি ট্যাক্সোনমিটা আমি তোমাদের রেকর্ড পাঠিয়ে দিয়েছি ২ টো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের ফ্যামিলিটা আমি তোমাদেরকে লাইভলি পড়াবো। এই একটা বিষয়। এবং তার সাথে সাথে সেপ্টেম্বরে কিন্তু কিছু অংশ ইম্পর্টেন্ট পোর্শন তোমাদেরকে পড়াবো, যেমন প্যারাসাইটোলজি আছে, এন্ডোক্রিনোলজি আছে এবং তার সঙ্গে সঙ্গে রিপ্রোডাক্টিভ বায়োলজি আছে। এরকম কিছু ইম্পর্টেন্ট অংশ আমরা লাইভলি পড়বো। ঠিক আছে? একটু আমাকে স্ট্র্যাটেজি মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হচ্ছে কারণ কিছু কিছু নোটস তো আমি মডিফাই করছি সেই কারণের জন্য। দেখো তোমাদের অলরেডি যেটা পড়িয়ে দিয়েছি এর আগের যে লাস্ট ক্লাস যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে কর্ডেটের লোয়ার কর্ডেট অর্থাৎ হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা এবং তার সঙ্গে সঙ্গে সেফালোকর্ডাটা এগুলো আমরা পড়েছি। এবং ভার্টিব্রাটার কিছু ক্যারেক্টার্স আমরা দেখেছিলাম এবং ভার্টিব্রাটার আন্ডারে যেটা আগনাথা এবং ন্যাথোস্টোমাটা ছিল। দেখো ভার্টিব্রাটার যে আগনাথা আছে মানে সাইক্লোস্টোমাটা তো সেটাও আমরা পড়েছি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো সুপার ক্লাস পিসেস। একটা বিষয় দেখবে যে যদিও তোমাদের সিলেবাসে মাছ বা পিসেস এটা সুপার ক্লাস পিসেস, ঠিক আছে? আমি যখন এটা পড়ি মানে ফিস যখন পড়ি আমি ভাবছি যে পিসেস কেন লেখা আছে, PISCES, এটাকে ভুল ছাপা আছে মানে প্রথম একদম ইনিশিয়ালি। কিন্তু ঘটনা হচ্ছে এর স্পেলিংটা হলো এটাই, ঠিক আছে? পিসেস বা এটাকে ফিশ বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি এর নাম দেওয়া হয়েছে পিসেস। যেটা বলছিলাম এটা কিন্তু সিলেবাসে মেনশন করা নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে জুলজি বুঝতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু সুপার ক্লাস পিস এস সম্পর্কে বা মাছ সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে। এখান থেকেও কিন্তু প্রশ্ন দেওয়া হতে পারে, কারণ আমাদের মাছের তোমরা দেখবে যে ইভলিউশনে কিন্তু অ্যাডাপ্টেশন বলে একটা চ্যাপ্টার আছে। সুতরাং এই যে সুপার ক্লাস স্পিসিস কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। তাহলে কোনোটাই কিন্তু সিলেবাসের বাইরে নয়। দেখো যদি সিলেবাসের মধ্যে শুধুমাত্র আমি কনফাইন্ড থাকতাম তাহলে ক্লাস আমার অনেক কম হতো, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি চাই যে একদম ক্লিয়ারলি তোমাদেরকে সমস্ত বিষয় মানে জুলজি আমি যে পড়াচ্ছি যাতে 100% তোমাদের ক্লিয়ার হয়ে যায়, কোনো কনফিউশন যাতে না হয়। তোমরা দেখবে যে সিলেবাসে শুধু আছে অ্যাম্ফিবিয়া, রেপটাইলস এবং ম্যামালস, কিন্তু ঘটনা হচ্ছে জুলজি শুধুমাত্র অ্যাম্ফিবিয়া, রেপটাইলস এবং ম্যামালস নিয়ে নয়, মাছও যেমন আছে তার সঙ্গে সঙ্গে বার্ড সম্পর্কেও আমরা পড়বো। তাহলে একদম ডিটেলস ক্লাসিফিকেশন আমরা পড়বো এবং এমন কিছু কিছু ক্যারেক্টার্স আছে যে ক্যারেক্টার্সগুলো প্রচুর প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তো সেই কারণের জন্যই এটাও আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? দেখো ভার্টিব্রেটস এর অরিজিন প্রথমে জানতে গেলে মাছ সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতেই হবে, কারণ আমরা যখন ফার্দার যখন অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, বার্ডস ইত্যাদি আমরা যখন পড়ব তখন সুপার ক্লাস পিসেস সম্পর্কে একদম ক্লিয়ার কাট আইডিয়া আমাদের রাখতে হবে। যেটা আমরা দেখেছিলাম যে ভার্টিব্রেটকে প্রধানত ২ টো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটি হলো আগনাথা এবং আরেকটি হলো ন্যাথোস্টোমাটা। আগনাথা মানে কি, আগনাথার ক্ষেত্রে কোনো রকম চোয়াল থাকে না। এই যে আমাদের জ আছে, ওপরের চোয়াল আছে এবং নিচের চোয়াল আছে, কিন্তু আগনাথার ক্ষেত্রে কোনো মানে এরকম কোনো থাকে না বা চোয়াল থাকে না। তাদের মুখটা জাস্ট গোলাকার হয়, একটা সাকটোরিয়াল মাউথ, কিন্তু সেই মাউথ ক্যাভিটি কিন্তু কখনোই জ বা চোয়াল দিয়ে আবৃত থাকে না। আমাদের যেমন এটা মুখগহ্বর, তাহলে মুখগহ্বরটা কি জ দ্বারা প্রধানত কভার্ড হয়ে থাকে। দেখো উপরের চোয়াল আর নিচের চোয়াল এই দুটোর মাঝখানে আমাদের মাউথ ক্যাভিটি আছে, তার মানে আমরা কিন্তু ন্যাথোস্টোমাটা। তাহলে দেখো মাউথ সারাউন্ডেড বাই টু জজ, তাহলে এই ক্ষেত্রে ন্যাথোস্টোমাটা মানে তাদের মুখগহ্বর মাউথ ক্যাভিটি এটা কিন্তু ২ টো জ বা ২ টো চোয়াল দিয়ে সারাউন্ডেড থাকে। মুভমেন্ট বাই ফিনস অর লেগস, ভালো করে দেখো এই যে ন্যাথোস্টোমাটা মানে কি, ন্যাথোস্টোমাটা তাহলে মুভ করে কিসের সাহায্যে? পাখনার সাহায্যে তারা মুভ করতে পারে অথবা পায়ের সাহায্যে তারা মুভ করে, যেমন অ্যাম্ফিবিয়া যেমন পায়ের সাহায্যে মুভ করে, রেপটাইলস
যেমন পায়ের সাহায্যে মুভ করে, বার্ডস যেরকম ভাবে তাদের লেগের সাহায্যে মুভ করে, কিন্তু সুপার ক্লাস পিসেস বা মাছ যারা আছে তারা কিন্তু ফিন্স বা পাখনার সাহায্যে তারা মুভ করে। ফিন্স অ্যাকচুয়ালি কি, কত রকমের ফিন্স হয়, এই সব কিছু একদম ডিটেলসে আমরা মাছ সম্পর্কে পড়বো, সেই জন্য এটা আমি একটা ক্লাস রেখেছি। এবং এরা কিন্তু ইউনিসেক্সুয়াল হয়, তার মানে কি মেল এবং ফিমেল কিন্তু এদের সেপারেট হয়। এবং দেখো লাংস অর গিলস ফর রেসপিরেশন, তাহলে তার মানে যত ন্যাথোস্টোমাটা আছে তারা রেসপিরেশন করবে আইদার ফুসফুসের সাহায্যে অথবা তারা গিলসের সাহায্যে মানে পাখনার সাহায্যে রেসপিরেশন করে। তো আমরা এবার ন্যাথোস্টোমাটার ডিফারেন্ট ক্লাসগুলো আমরা পড়বো। কিন্তু আমরা ট্যাক্সোনমিতে আমরা জানি যে ক্লাসের আগে যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি আছে তো সেটাই হলো সুপার ক্লাস। তাহলে এক্ষেত্রে প্রথমেই আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে সুপার ক্লাস পিসেস। তাহলে দেখো ন্যাথোস্টোমাটাকে কিন্তু আমরা দুটো সুপার ক্লাসে ভাগ করি, একটা হলো সুপার ক্লাস পিসেস এবং আরো একটা হলো সুপার ক্লাস টেট্রাপোডা। তো সুপার ক্লাস পিসেস মানে কি, যাদের প্রধানত মুভমেন্ট হবে ফিন্সের সাহায্যে, তো তারাই হচ্ছে সুপার ক্লাস পিসেস। এবং সুপার ক্লাস টেট্রাপোডা মানে কি, যারা লেগসের সাহায্যে মুভ করে। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই মাছের ইভলিউশন কিভাবে এলো। দেখো দেখো এই যে মাছ বা সুপার ক্লাস পিসেস, এটা কিন্তু একটা ব্রেক থ্রু ইভলিউশনে। কারণ সুপার ক্লাস পিসেসের ইভলিউশন একটা মানে বিশাল বড় একটা ঘটনার জন্ম দিয়েছিল। সেটা হচ্ছে যে এই যে আমরা যে অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, বার্ডস, ম্যামালস এইসব দেখতে পাচ্ছি, তো এদের অরিজিন কিন্তু এখান থেকেই হয়েছিল। তাহলে কিভাবে মাছ কিভাবে পৃথিবীতে এলো, এবং তোমরা জানো যে প্রচুর ডিফারেন্ট টাইপের ফিশ প্রধানত আমরা দেখি, তো তাদেরকে আমরা কিভাবে ক্লাসিফাই করব। একটু ভালো করে দেখো, আগ্নাতা থেকেই কিন্তু প্রকৃতপক্ষে ন্যাথোস্টোমাটার ডেভেলপমেন্ট ঘটে, ইভলিউশন ঘটে। এবং এই যে আগ্নাতা আছে, আগ্নাতা থেকে যে প্রথম যে ন্যাথোস্টোমাটা এলো তো তারাই কিন্তু মাছ বা সুপার ক্লাস পিসেস। কিভাবে দেখো, বলছে ডেভোনিয়ান পিরিয়ড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ ফিশেস। তাহলে এই ডেভোনিয়ান পিরিয়ডে সব থেকে বেশি এই সুপার ক্লাস পিসেসের ফ্লারিস্ট হয়েছিল, প্রচুর পরিমাণে ডাইভার্সিটি এই ডেভোনিয়ান পিরিয়ডে আমরা দেখেছিলাম। এবং দেখো তাহলে গোল্ডেন পিরিয়ড অফ ফিশ তাহলে কোন পিরিয়ড, ডেভোনিয়ান পিরিয়ড। কিন্তু ঘটনা হচ্ছে দেখো ইভলিউশন অফ ফিশ, আচ্ছা আগে প্রথমে ইম্পর্টেন্ট অংশগুলো বলে দিই, তাহলে একটুখানি ক্রিটিক্যাল আছে, একটু সময় লাগবে, একটু দেখো। তো প্রথম যে ফিশ যে লিনিয়েজ এলো তো তারা কিন্তু জলেস ফিশ ছিল। তার মানে প্রথম যারা মাছ যারা ছিল তাদের কিন্তু কোনো রকম চোয়াল ছিল না। ভালো করে দেখো, দে ওয়ার জলেস ফিশ, তার মানে তারা ছিল আগ্নাথা। এবং এই যে আগ্নাথা যেটা এলো সেটা দুটো লাইনে তারা ভাগ হয়ে গেল। এক রকমের আগ্নাথা, তো তাদেরকে আমরা বলবো কোনোডন্স। এই যে কোনোডন্স আছে এরা ইল লাইক ফিশ, মানে একটা রিবনের মতো একটা ফিতের মতো একটা ফিশ তারা এলো। এই যে আগ্নাথা, প্রথম যে আগ্নাথা যেটা এলো তার কিন্তু দুটো লাইনে ভাগ হয়ে গেল। প্রথম যে লাইন এলো তো সেটাই হচ্ছে কোনোডন্স, এবং সেকেন্ড যে লাইন এলো তো তাকে আমরা বলবো আর্মড ফিশ। আর্মড ফিশ মানে কি, আর্মড ফিশ মানে হচ্ছে এদের কিন্তু স্কিন প্রধানত স্কেল বা আঁশ দিয়ে প্রধানত ঢাকা থাকে। এবং এই যে আঁশ, এই আঁশ কিন্তু প্রচন্ড শক্ত হয়। এবং যখন এরকম প্রচন্ড টাফ যখন স্কেল যখন হয়, আঁশ যখন হয়, তো তখনই তাকে আমরা বলবো আর্মড। ঠিক আছে, আর্মড মানে কি প্রচন্ড টাফ, লাইক থর্ন মানে কাঁটার মতো আঁশ এদের থাকে। এবং এই যে মাছ যেটা এলো সেটা হচ্ছে আগ্নাথা। দেখো এই আগ্নাথা এলো অস্ট্রাকোডার্ম। তাহলে প্রথম যে মাছের যে লিনিয়েজ এলো সেটা হচ্ছে জলেস লিনিয়েজ। দুটো জলেস ফিশের প্রথম ডেভেলপমেন্ট ঘটলো, একটা হচ্ছে ইল লাইক কোনোডন্ট এবং আরো একটা হচ্ছে অস্ট্রাকোডাম। দুটো লাইন এলো, ঠিক আছে। তাহলে দেখো ইভলিউশন অফ দ্য ফিশ বিগেন ইন 530 মিলিয়ন ইয়ার্স এগো ডিউরিং দ্য ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। তো ক্যাম্ব্রিয়ান পিরিয়ড হচ্ছে এমন একটা পিরিয়ড যে সময় প্রচুর পরিমাণে ডাইভার্সিটি এসেছিল, ইনসেক্টের প্রচুর পরিমাণে ডাইভার্সিটি হয়, তো সেই জন্য এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডকে বলা হয় ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। এক্সপ্লোশন মানে কি একটা বিস্ফোরণ ঘটেছিল ইভলিউশনে, এবং তার ফলে বিভিন্ন রকমের ডাইভার্সিটি আমরা দেখতে পাই। এবং এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডেই কিন্তু একটা নতুন গ্রুপ চলে এলো, সেটা হচ্ছে জলেস ফিশ, তো তার নাম হচ্ছে আগ্নাথা। এরপরে কি হবে, তাহলে ফার্স্ট ফিশ লিনিয়েজ হচ্ছে জলেস ফিশ অর দ্য আগ্নাথা। এবং লেট ক্যাম্ব্রিয়ান পিরিয়ড মানে ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের একদম প্রথম দিকে এই জলেস ফিশ বা আগ্নাথা এলো, এবং তারপরে যত ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের একদম শেষের দিকে এই জলেস ফিশ দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা ইল লাইক ফিশ কনোডন্স এবং আরো একটি হচ্ছে অস্ট্রাকোডাম। এরপরে যারা এলো দেখো তারা হচ্ছে প্ল্যাকোডর্ম। তার মানে কি, এই যে এখান থেকে এই যে জলেস ফিশ থেকেই কিন্তু এরপরে ডেভেলপমেন্ট ঘটবে প্ল্যাকোইডার্মের। এই টার্মগুলো তোমরা শুনে থাকবে, এই টার্মগুলোর সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া নিয়ে নাও।
এরপরে যারা এলো তো তারাই হচ্ছে প্ল্যাকোডার্ম। প্ল্যাকোডার্ম মানে কি? ন্যাথোস্টোম ফিশ। তাহলে প্রথম কোন ফিশ এসেছিল? আগনাথা। ঠিক আছে, কারা এসেছিল? অস্ট্রাকোডাম। তারপরে কারা এলো? তারা হচ্ছে ন্যাথোস্টোম ফিশ, যারা হচ্ছে জ ফিশ। ঠিক আছে, তো তারা হলো প্ল্যাকোডার্ম। ফার্স্ট অ্যাপিয়ার ডিউরিং দ্য ডেভোনিয়ান পিরিয়ড। তার মানে একদম আমি প্রথমেই দেখালাম যে ন্যাথোস্টোমাটা মানেই হচ্ছে সুপার ক্লাস স্পিসিস। তাহলে দেখো একদম ডেভোনিয়ান পিরিয়ডেই কিন্তু এই প্ল্যাকোইডার্মির আবির্ভাব ঘটলো, এবং প্রথম যে এই যে প্ল্যাকোইডার্মি যারা এলো তারা কিন্তু ন্যাথোস্টোম। তাহলে আগে যে মাছ ছিল অস্ট্রাকোডাম, অস্ট্রাকোডাম কিন্তু আগনাথা, কিন্তু প্ল্যাকোইডার্মি যারা এলো তো তারাই হচ্ছে ন্যাথোস্টোমাটা। তাহলে কিভাবে মনে রাখবে? ও আর পি। ও আগে এসেছিল অস্ট্রাকোডাম, দে আর আগনাথা, আর অস্ট্রাকোডাম থেকেই ডেভেলপমেন্ট ঘটলো কার? প্ল্যাকোইডার্মি, তারা কিন্তু ন্যাথোস্টোমাটা। কোন সময় এলো? ডিউরিং দ্য ডেভোনিয়ান পিরিয়ড। কিন্তু এই যে প্ল্যাকোইডার্ম এলো, এই প্ল্যাকোইডার্ম কিন্তু এক্সটিংক্ট হয়ে গেল 280 মিলিয়ন ইয়ার্স এগো। কিন্তু এই প্ল্যাকোইডার্মের মতোই এই যে প্ল্যাকোইডার্মের একটা গ্রুপ এলো, তার নাম হচ্ছে একান্থোডি। একান্থোডি এরপরে এই ডেভোনিয়ান পিরিয়ড থেকে পারমিয়ান পিরিয়ডেও সেটা রইলো। তাহলে দেখো প্ল্যাকোইডার্মে বিভিন্ন রকমের মাছ ছিল, তো তার মধ্যে ম্যাক্সিমাম অন্তত 99% এক্সটিংক্ট হয়ে গেল কবে? 280 মিলিয়ন বছর আগে। তো এই বিভিন্ন রকমের ফিশের মধ্যে কেবলমাত্র একটি গ্রুপ বেঁচে রইল, এবং তার নামই হচ্ছে একান্থোডি। এবং একান্থোডি তাহলে কোন সময় এলো? পারমিয়ান পিরিয়ড। ডেভোনিয়ান পিরিয়ডের পরে পারমিয়ান পিরিয়ড। এবং এই একান্থোডিকে অনেকটা সার্কের মতো দেখতে ছিল, অনেকটা হাঙর মাছের মতো দেখতে ছিল। অল ক্লাসেস অফ ফিশেস অ্যাপিয়ার টু হ্যাভ অ্যারাইজেন ইন দ্য জলেস অস্ট্রাকোডাম। তার মানে এই যে অস্ট্রাকোডাম থেকেই কিন্তু সমস্ত ফিশ, সমস্ত রকমের মাছের আবির্ভাব কিন্তু এই অস্ট্রাকোডাম থেকেই এসেছিল। তো এই যে অস্ট্রাকোডাম যারা ছিল প্রধানত ছোট ফিশ কভার্ড উইথ দ্য বনি প্লেট, যেটা বলছিলাম। তাহলে দেখো সমস্ত মাছ তো যারা ছিল অস্ট্রাকোডাম, যারা ছিল আগনাথা, তো তাদের দেহ প্রধানত ছোট ছোট, প্রচন্ড শক্ত, তারা বনি প্লেট দিয়ে তাদের ঢাকা, তাদের আঁশ। এবং তার সঙ্গে সঙ্গে সেই জন্য একে আমরা আর্মড ফিশ বলবো। এবং 500 মিলিয়ন বছর আগে তারা অ্যাপিয়ার করেছিল, বাট সারভাইভ মাত্র 50 মিলিয়ন। ঠিক আছে, তাহলে বাট সারভাইভ 50 মিলিয়ন ইয়ার্স এগো, মানে মাত্র 500 মিলিয়ন বছর আগে তাদের আবির্ভাব ঘটেছিল, কিন্তু মাত্র 50 মিলিয়ন তারা সারভাইভ করেছিল, এবং 350 মিলিয়ন বছর আগে তারা এক্সটিংক্ট হয়ে গেল। তাহলে প্রথম ফিশের একদম অ্যানসেস্টর যে, তো সেটাই হচ্ছে অস্ট্রাকোডাম। এরপরে কি হবে? ফার্স্ট ফিশ টু হ্যাভ দ্য পেয়ার্ড ফিনস এন্ড দ্য জজ ওয়ার একান্থোডিয়ান্স। তাহলে এই জায়গাতে দেখো, এই জায়গাতে আমরা কি দেখলাম? একান্থোডি। একান্থোডি তাহলে কার গ্রুপ? প্ল্যাকোইডার্মির। ম্যাক্সিমাম প্ল্যাকোইডার্মি এক্সটিংক্ট হয়ে গেল, এবং এই ম্যাক্সিমাম প্ল্যাকোইডার্মি যে এক্সটিংক্ট হয়ে গেল তার মধ্যে একটাই বেঁচে রইল, তো তার নাম হচ্ছে একান্থোডি। এবার এই যে একান্থোডি আছে, তো এই একান্থোডি এবার এক্সটিংক্ট হয়ে গেল। একান্থোডি মানে স্পাইনি ফিশ, তার মানে তাদের দেহটা কাঁটার মতো অংশ দিয়ে গঠিত। তাহলে এরাও কিন্তু 270 মিলিয়ন বছর আগে এক্সটিংক্ট হয়ে গেল। রিলেটিভ অফ দ্য মডার্ন জট, তার মানে এই যে একান্থোডিয়ান আছে, এই একান্থোডিয়ানের এবার দুটো লিনিয়েজ চলে এলো। একটা হচ্ছে বনি ফিশ, এবং আরো একটা হলো কার্টিলেজিনিয়াস ফিশ, মানে অস্থিযুক্ত মাছ এবং তরুণাস্থিযুক্ত মাছ। এদের আবির্ভাব ঘটলো কোথা থেকে? একান্থোডিয়ান্স থেকে। কত বছর আগে? 400 মিলিয়ন বছর আগে। তার মানে আমরা যে সমস্ত ফিশ যেগুলোকে আমরা দেখতে পাই, অল বনি ফিশেস অ্যান্ড অল কার্টিলেজিনিয়াস ফিশেস, এদের ইভলিউশন হয়েছিল কত বছর আগে? 400 মিলিয়ন বছর আগে। ঠিক আছে, আরো একবার ফিশের ইভলিউশনটা দেখে নিই। দেখো মাছের ইভলিউশন যেটা তোমাদের বললাম যে প্রচন্ড ইম্পর্টেন্ট, মাছের ইভলিউশন ইম্পর্টেন্ট এই কারণের জন্য, কারণ আমাদের সব্বার মনে একটা প্রশ্ন জাগে যে পৃথিবীতে কিভাবে মাছ এলো। তাহলে দেখো অ্যাকচুয়ালি মাছের প্রথমে ডেভেলপমেন্ট হলো, তোমরা কোন অংশগুলো পড়বে সময়গুলো মনে রাখতে হবে না, আমি যেগুলো হাইলাইট করেছি সেটা মাথায় রাখবে। তো প্রথম যে ফিশ এলো তো সেটাই হচ্ছে জলেস ফিশ, মানে হচ্ছে আগনাতা মাছ। কাকে বলবো? যাদের দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে, এবং যারা পাখনার সাহায্যে যারা প্রধানত মুভমেন্ট করে, তো তাদেরকেই আমরা ফিশ বলবো। তাহলে এরকম জলেস ফিশ যেটা এলো তো সেটাই হচ্ছে আগনাথা। এবং এই আগনাথা প্রথমে যেটা ছিল ইল লাইক ফিশ, তার নাম হচ্ছে কনোডন্স, এবং তারপরে অস্ট্রাকোডাম। এবং পৃথিবীতে যত রকমের মাছ আছে সমস্ত রকমের মাছ এই জলেস ফিশ বা আগনাতা বা অস্ট্রাকোডাম থেকে ডেভেলপ করে। কিন্তু এই ইল লাইক কনোডন্স কিন্তু তার কোনো লিনিয়েজ আর পাওয়া যায় না। ঠিক আছে, এরপরে দেখো এই যে অস্ট্রাকোডাম আছে, এই অস্ট্রাকোডাম থেকে তারপরে ডেভেলপমেন্ট ঘটলো যার, তো তার নাম হচ্ছে প্ল্যাকোইডার্মি। যত প্ল্যাকোইডার্মির মেম্বার ছিল সবাই এক্সটিংক্ট হয়ে গেল, কেবলমাত্র রয়ে গেল যেটা, তো সেটাই হচ্ছে একান্থোডি। এবং যে একান্থোডি রয়ে গেল ম্যাক্সিমাম, এক্ষেত্রে একান্থোডি এক্সটিংক্ট হয়ে গেল, কিন্তু কোনো একটা মেম্বার এই একান্থোডিয়ান্সের রয়ে গেল, এবং সেখান থেকেই তৈরি হলো বোনি অ্যান্ড কার্টিলেজিনিয়াস ফিশেস। তো এরা অ্যাপিয়ার করেছিল 400 মিলিয়ন বছর আগে। সো দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট ইভলিউশন অফ ফিশ। ঠিক আছে,
সবাই বুঝতে পারে? এইবারে এরপরে আমরা যেটা পড়বো তো সেটাই হচ্ছে ক্লাসিফিকেশন। দেখো সুপার ক্লাস পিসেস, তাহলে দেখো এর যে ক্লাস আছে, আমি তিনটে ক্লাস আমি ধরছি, একটা হচ্ছে প্ল্যাকোইডার্মি, একটা কন্ড্রিকথিস আর একটা অস্ট্রিকথিস। এক্ষেত্রে অস্ট্রাকোডার্মকে বাদ দিচ্ছি এই কারণের জন্য, ও আর পি দিয়ে মাথায় রাখবে, ঠিক আছে? এই টার্মগুলো তোমরা শুনে থাকবে, কিন্তু তার সেই সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া রাখো। অস্ট্রাকোডাম মানে হচ্ছে আগনাথা, সেই জন্য পিসেস এর মধ্যে তাকে আমরা রাখিনি, কারণ সুপার ক্লাস পিসেস ইজ ইনক্লুডেড আন্ডার গ্রুপ ন্যাথোস্টোমাটা। তাহলে এক্ষেত্রে অস্ট্রাকোডামকে সেই জন্য এই ক্লাসিফিকেশনে রাখা হয়নি। যাকে রাখা হয়েছে তো সেটাই হচ্ছে প্ল্যাকোইডার্মি, এবং প্ল্যাকোইডার্মি কন্ড্রিকথিস এবং অস্ট্রিকথিস। তাহলে সুপার ক্লাস পিসেসের তিনটে ক্লাস আছে, একটা প্ল্যাকোইডার্মি, একটা কন্ড্রিকথিস আর একটা অস্ট্রিকথিস। এবং এই প্ল্যাকোইডার্মির একটা মেম্বার, তার নাম হচ্ছে অ্যাকান্থোডিয়ান্স। তো সেই অ্যাকান্থোডিয়ান্স থেকেই প্রধানত কন্ড্রিকথিস আর অস্ট্রিকথিসের ইভলিউশন ঘটে। অ্যাকান্থোডিয়ান্স কিন্তু এক্সটিংক্ট হয়ে গেছে। এখন যেটা বেঁচে আছে তো সেটাই হচ্ছে কন্ড্রিকথিস আর অস্ট্রিকথিস। এবং এই কন্ড্রিকথিস মানে তরুণাস্থিযুক্ত মাছের দুটো সাবক্লাস আছে, একটা ইলাসমো ব্রাঙ্কি এবং আর একটা হলোসেফালি। আর অস্টিকথিসের দেখো তিনটে সাবক্লাস আছে, একটা অ্যাকান্থোডিয়ান, একটা অ্যাক্টিনোপটেরাইজি এবং আর একটা হলো সার্কোপটেরাইজি, ঠিক আছে? তাহলে অ্যাকান্থোডি এটা এক্সটিংক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখবো এগুলো সম্পর্কে, অ্যাকান্থোডি, অ্যাক্টিনোপটেরাইজি আর সার্কোপটেরাইজি। তো এটাই হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফিশেস, ঠিক আছে? এরপরে দেখো সুপার ক্লাস পিসেস এর ক্যারেক্টার্স একটু দেখে নাও। এরা কিন্তু অবভিয়াসলি পয়কিলোথার্মিক হবে, যত মাছ আছে সবাই কিন্তু পয়কিলোথার্মিক হবে, এক্টোথার্মিক অ্যান্ড দ্য কোল্ড ব্লাডেড। তার মানে কি, এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে এদের দেহেরও কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়। এরা মেরিন অথবা ফ্রেশ ওয়াটার হতে পারে, এরা সমুদ্রে থাকতে পারে, অথবা এরা পরিষ্কার জলে থাকতে পারে, মানে আমাদের স্বাদু জলে থাকতে পারে, মেবি মাইগ্রেটারি। এরা কিন্তু মুভ করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায়। যখনই মাইগ্রেশন আমরা পড়বো তখন দুটো টার্ম আমাদের কাজে লাগে, একটা অ্যানাড্রোমাস এবং আর একটা ক্যাটাড্রোমাস। আমরা প্রচুর কনফিউজড হয়ে যাই পরীক্ষার সময়, আমাদের মানে কনফিউজড হয়ে যাই। তো অ্যানাড্রোমাস আর ক্যাটাড্রোমাস মাছ কাদেরকে বলবো? যে সমস্ত মাছ প্রধানত মেরিন থেকে ফ্রেশ ওয়াটারে যায়, সমুদ্র থেকে যারা প্রধানত ফ্রেশ ওয়াটারে যায়, মানে নদীতে যারা যায়, তো তাদেরকেই বলে অ্যানাড্রোমাস মাছ। আর ক্যাটাড্রোমাস মানে কি, যারা প্রধানত স্বাদু জল থেকে, মানে নদী থেকে যারা সমুদ্রে যায়, তো তাদেরকেই আমরা বলবো ক্যাটাড্রোমাস মাছ। তোমরা জানো এটা প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে অ্যানাড্রোমাস মাছ কেন সমুদ্র থেকে ফ্রেশ ওয়াটারে যাবে? এর কারণটা হচ্ছে এটাই, রিপ্রোডাকশনের জন্য তারা যায়, ডিম পাড়ার জন্য তারা যায়, ঠিক আছে? যেমন আমরা জানি যে স্যালমন আছে, স্টারজিয়ন আছে এবং হিলসা আছে, ইলিশ মাছ। ইলিশ মাছ প্রধানত সমুদ্রে থাকে, কিন্তু ডিম পাড়ার জন্য তারা নদীতে আসে, গঙ্গা পদ্মাতে আসে, তখন আমরা তাদেরকে ধরে ফেলি, ঠিক আছে? বর্ষাকালে হচ্ছে তাদের প্রজনন ঋতু, এই সময় প্রচুর ইলিশ পাওয়া যায়, তো তখন তাদেরকে আমরা ধরে ফেলি। তাহলে ইলিশ কিন্তু এক রকমের অ্যানাড্রোমাস মাছ। আর ক্যাটাড্রোমাস মাছ যেটা, যারা ফ্রেশ ওয়াটার থেকে মেরিন ওয়াটারে ডিম পাড়ার জন্য যায় প্রজননের জন্য, এর এক্সাম্পল হলো অ্যাঙ্গুইলা। এরপরে দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাছের বডি। দেখো মাছের বডি লং এবং বোট শেপেড, মানে নৌকার মতো হয়, এবং স্ট্রিম লাইন্ড। মানে স্ট্রিম লাইন্ড মানে কি, একদম জল কেটে এরা বেরিয়ে যেতে পারে। যেরকম একটা নৌকোকে দেখলে আমাদের এট এ গ্লান্স তুমি দূর থেকে দেখছো যে এটা হচ্ছে নৌকোর শেপ, তো সেরকম মানে সামনের দিক আর পিছনের দিকটা ছুঁচালো থাকে, মাঝখানটা মোটা, তো এটাই হচ্ছে স্ট্রিম লাইন বডি। এবং ডিভিজিবল ইনটু হেড, ট্রাঙ্ক অ্যান্ড টেল। ভালো করে দেখো, হেড, ট্রাঙ্ক আর টেল। হেড মানে কি, এই যে আমাদের হেড আছে, তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নেক, তারপরে আমাদের বডি মানে ট্রাঙ্ক, কিন্তু আমাদের লেজ নেই। কিন্তু মাছের ক্ষেত্রে কি, মাছের ক্ষেত্রে হেড থাকে, ট্রাঙ্ক থাকে, মানে মাথা থাকবে, ট্রাঙ্ক থাকবে, মেন বডি থাকবে এবং লেজ থাকবে, কিন্তু কোনো নেক থাকে না। যে সমস্ত এনিম্যালসের নেক থাকে না, তো তাদের ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভ সবসময় 10 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ থাকবে। আর যাদের ক্ষেত্রে নেক থাকে তাদের ক্ষেত্রে আমরা 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ আমরা দেখতে পাবো। এবং দেখো এদের বডিতে আমি কিভাবে লিখেছি, বডির মধ্যে বিভিন্ন ক্যারেক্টার্স গুলো তুমি অ্যাট এ গ্লান্স তোমরা পেয়ে যাবে। এবং এদের যে বডি দেখো, ডিফারেন্ট টাইপের কালারের আমরা ফিশ দেখতে পাই। এর কারণটাই হচ্ছে এটা, এই মাছের যে স্কিন আছে, এই স্কিনেতে একটা স্পেশাল টাইপের সেল থাকে, তার নাম হচ্ছে ইরিডোসাইট। তো ইরিডোসাইট সেল কোথায় থাকবে? ডার্মিসে থাকবে। অ্যাকচুয়ালি এদের যে স্কিন আছে, স্কিনে দুটো লেয়ার থাকে। আপার যে লেয়ার, তো তাকেই আমরা বলবো এপিডার্মিস, আর লোয়ার যে লেয়ার থাকবে তো সেটাই হচ্ছে ডার্মিস। আমরা ইন্টেগুমেন্টারি সিস্টেমে আমরা আরো ডিটেলসে পড়বো। তাহলে ডার্মিসের মধ্যে একটা স্পেশাল টাইপের কোষ থাকে, তো তার নাম হচ্ছে ইরিডোসাইট সেল। এবং এই ইরিডোসাইট সেলই কিন্তু মাছের কালারের জন্য দায়ী হয়, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে দেখো মাছের বডিতে কিন্তু স্লাইম গ্ল্যান্ড থাকে, এবং সেই কারণের জন্য মাছের দেহ পিচ্ছিল হয়। ওকে, সুতরাং এটাই হচ্ছে বডি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সোস্কেলিটন। আমরা প্রত্যেকে জানি যে মাছের যে এক্সোস্কেলিটন, সেটা হচ্ছে তাদের স্কেল বা তাদের আঁশ। তাহলে দেখো, ইন দ্য ফর্ম অফ দ্য ডার্মাল স্কেল, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে আমি হাইলাইট করেছি কেন?
কারণ হচ্ছে মাছের যে এক্সোস্কেলিটন বা স্কেল যেটা, সেটা কেমন ধরনের স্কেল, দুই রকমের স্কেল হয়। একটা এপিডার্মিস থেকে ডেভেলপ হতে পারে কোনো স্কেল, অথবা ডার্মিস থেকে হতে পারে। তাহলে মাছের স্কেল বা মাছের আঁশ কোথা থেকে ডেভেলপ করবে? ডার্মিস থেকে। সেই জন্য মাছের যে স্কেল হবে, এক্সোস্কেলিটন মানে কি বাইরের স্কেলিটন, যেমন আমাদের নখ, যেমন চুল, এগুলো হচ্ছে আমাদের এক্সোস্কেলিটন, সেরকম মাছের যে এক্সোস্কেলিটন, তো সেটা হচ্ছে তাদের আঁশ বা তাদের স্কেল। তাহলে এদের যে স্কেল হবে তো সেটাই কিন্তু ডার্মাল স্কেল। এপিডার্মিসের জাস্ট নিচে থাকবে ডার্মিস, এবং সেই ডার্মিস থেকেই স্কেলের ডেভেলপমেন্ট ঘটে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। কিন্তু দেখো ক্যাটফিশ আছে, টর্পেডো এবং ওয়ালাগো আর স্কেললেস। তাহলে এই সমস্ত মাছগুলো কিন্তু স্কেললেস হয়, এদের কোনো আঁশ থাকে না। টর্পেডো কি, ক্যাটফিশ কোনগুলো আমরা একটু পরে দেখব, ঠিক আছে। কিন্তু যে স্কেল আছে, এবার অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে কোন ধরনের স্কেল প্রধানত আমরা কোথায় পাবো। দেখো এক্ষেত্রে তিন ধরনের আমি স্কেল লিখে দিয়েছি, একটা হচ্ছে প্ল্যাকয়েড স্কেল, একটা সাইক্লয়েড স্কেল এবং আর একটা টিনয়েড স্কেল। তো প্ল্যাকয়েড স্কেল তাহলে এক রকমের ডার্মাল স্কেল থাকে, প্রেজেন্ট ইন দ্য ইলাসমো ব্রাঙ্ক অর দ্য সার্ক। তাহলে কন্ড্রিকথিসের ক্ষেত্রে আমরা যে ধরনের স্কেল দেখতে পাবো, আঁশ দেখতে পাবো, তোমাদের ইন্টেগুমেন্ট কিন্তু সিলেবাসে আছে। তার মানে আমি কিন্তু সিলেবাসের বাইরে কোনো কিছু পড়াচ্ছি না, ঠিক আছে, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন ইউর সিলেবাস। তাহলে ডার্মাল স্কেল কি হচ্ছে? প্রেজেন্ট ইন দ্য ইলাসমো ব্রাঙ্ক, মানে শার্কের ক্ষেত্রে তাদের প্ল্যাকয়েড স্কেল দেখা যায়। এমবিডেড ইন দ্য ডার্মিস, মানে ডার্মিসের মধ্যে এরা প্রধানত এমবিডেড থাকে, পোঁতা থাকে, কিন্তু এর কিছুটা অংশ আবার এপিডার্মিস হয়ে বাইরের দিকে থাকে। সেই জন্য কোনো শার্কের দেহকে যখন আমরা হাত দিয়ে যখন আমরা দেখব, তখন অনেকটা সিরিজ কাগজের মতো দেখতে লাগে, খসখসে হয়। কারণ কি? তাদের প্ল্যাকয়েড যে স্কেল আছে, এই প্ল্যাকয়েড স্কেল প্রধানত ডার্মিসের মধ্যে পোঁতা থাকে, কিন্তু এপিডার্মিস দিয়ে একদম বাইরে চলে আসে, এবং সেই জন্য তাদের দেহ অনেকটা খসখসে হয়, অনেকটা স্পাইনের মতো, অনেকটা কাঁটার মতো হয় এই স্কেল। তারপরেই দেখো সাইক্লয়েড স্কেল ফাউন্ড ইন দ্য ডিপনোই অ্যান্ড দ্য সাম বনিফিস। ডিপনোই মানে কি? বিভিন্ন রকমের লাংফিশ। লাংফিশও কিন্তু এক রকমের বনিফিস, ঠিক আছে, অস্থিযুক্ত মাছ, আমরা ক্লাসিফিকেশন আমরা দেখবো। তাহলে এটা ডিপনোইতে পাওয়া যায়, মানে বিভিন্ন রকমের লাংফিশে পাওয়া যায় এবং কিছু বনিফিসে পাওয়া যায়। ইনক্রিজ ইন সাইজ অ্যাকর্ডিং টু ইনক্রিজ ইন দ্য বডি। তার মানে সাইক্লয়েড স্কেল এমন এক রকমের স্কেল, যত এদের বডি যত বাড়বে তত স্কেলের সাইজ কিন্তু বাড়বে। একটা বড় ভেটকি মাছকে তুমি দেখছো, ঠিক আছে, তাহলে তার বড় বড় স্কেল, বড় বড় আঁশ থাকে। আবার ছোট যদি মাছ হয় তাহলে ছোট ছোট আঁশ থাকে। তো এই টাইপের যে স্কেলগুলো, যে সমস্ত স্কেলগুলো, যে সমস্ত আঁশগুলো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে, তো তাকেই আমরা বলবো সাইক্লয়েড স্কেল। এবং এটা দেখে অনেক সময় বয়সকে ডিটারমাইন করা যায়। এজ অফ ফিশ ক্যান বি ডিটারমাইন্ড। আমরা স্কেলের স্ট্রাকচার সম্পর্কে ইন্টেগুমেন্টে ডিটেলসে পড়বো। তাহলে সাইক্লয়েড স্কেল যেখানে পাবো সেটা হচ্ছে ডিপনোই এবং বনিফিস। আর টিনয়েড স্কেল কোথায় পাবো? মেজরিটি অফ দ্য বনিফিস, তার মানে ম্যাক্সিমাম বনিফিসে আমরা টিনয়েড স্কেল পাবো, এবং অ্যাক্টিনোপটেরাইজিতে পাবো। অ্যাক্টিনোপটেরাইজে কারা আসছে আমরা পরে। প্রেজেন্স অফ দ্য টাইনি স্পাইন হুইচ আর অ্যাবসেন্ট ইন দ্য সাইক্লয়েড স্কেল। এবং এই যে টিনয়েড স্কেল আছে, এই টিনয়েড স্কেল এমন এক ধরনের আঁশ যেটাতে ছোট ছোট কাঁটা থাকে তার পিছনের দিকে। তাহলে এই টাইপের যে স্কেলগুলো, তো সেটাই হচ্ছে টিনয়েড স্কেল, মেজরিটি অফ দ্য বনিফিসে আমরা পাবো। এই জায়গাতে যেটা এক্সোস্কেলিটনে যেটা ইম্পর্টেন্ট, তো সেটা হচ্ছে মাছের যে স্কেল, তো সেটা হচ্ছে ডার্মাল স্কেল। প্ল্যাকয়েড স্কেল কোথায় পাবো আমরা? ইলাসমো ব্রাঙ্কি বা কনড্রিকথিসে। সাইক্লয়েড স্কেল মেনলি আমরা পাবো কোথায়? ডিপনোইতে। এবং টিনয়েড স্কেল আমরা কোথায় পাবো? বনিফিসে এবং অ্যাক্টিনোপটেরাইজে, বনিফিসে আমরা পাবো, ঠিক আছে। এরপরেই দেখো মাছের যে গুরুত্বপূর্ণ যে গমন অঙ্গ, তো তার নাম হচ্ছে ফিন্স, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই দেখো। এরপরে আমরা যেটা পড়বো তো সেটা হচ্ছে ফিন্স। দেখো, মানুষকেও বলা হয়, তাদেরও, আমাদের মানুষ, আমরা যে হিউম্যান, তো আমরাও কিন্তু ফিন যুক্ত। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যে ফিন, আমাদের যে পাখনা, তো এই পাখনা হচ্ছে লোভ ফিন। কেন লোভ ফিন বলছি আমি, বলছি তোমাদেরকে। তাহলে ফিন বা পাখনা অ্যাকচুয়ালি কি একটু দেখে নাও। মাছের যে আমি বলেছিলাম যে ন্যাথোস্টোমাটার প্রধানত দুই রকমের গমন অঙ্গ থাকে, একটা ফিন এবং আরো একটা হচ্ছে লিমস। তার মানে মানে ফিনস এবং তার সঙ্গে সঙ্গে লেগ প্লাস হ্যান্ডস এগুলো থাকে, টেট্রাপোড যারা আছে। কিন্তু মাছের ক্ষেত্রে দেখো পেয়ার্ড লিমস আর অ্যাবসেন্ট। তার মানে এদের লিম কোনো থাকে না, বাট দ্য ফিনস আর প্রেজেন্ট ফর দ্য লোকোমোশন। তার মানে পাখনা থাকে মাছের। এবং টেইল ইজ অলসো উইথ মাস্কুলার টেল ফিন। এবং মাছের যে লেজ, তো সেই লেজেতেও কিন্তু মাস্কিউলার টেল ফিন থাকে, মানে লেজের ফিন থাকে। আমরা জানি যে আমরা যে মাছের লেজা খাই না, তাহলে সেটাই হচ্ছে মাছের টেল রিজিয়ান। তাহলে পৃথিবীতে যত রকমের মাছ আছে তাদের ফিনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রে ফিন এবং আরো একটা হলো লোভ ফিন। তো রেফিন যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, তো সেটাই হচ্ছে অ্যাক্টিনোপটেরাইজিয়ান। দেখে নাও, আমি আগের টার্ম একটা পড়িয়েছিলাম, তো সেটাই হচ্ছে অ্যাক্টিনোপটেরাইজিয়ান। তাহলে অ্যাক্টিনোপটেরাইজিয়ান হচ্ছে সেই সমস্ত ফিশ যাদের ক্ষেত্রে আমরা রে ফিন দেখতে পাবো। আর সার্কোপটেরাইজিয়ান হচ্ছে সেই সমস্ত ফিশ যে ক্ষেত্রে আমরা
লোভ ফিন দেখতে পাবো, লোভ ফিন দেখতে পাবো। ঠিক আছে, এক্ষেত্রে দেখো ইন অ্যাক্টিনোপটেরাইজিয়ান্স ফিনস আর মেড আপ অফ দ্য কার্টিলেজিনিয়াস রেজ অ্যান্ড দ্য মাসল হুইচ মুভ দ্য ফিন আর প্রেজেন্ট ইন দ্য বডি ওয়াল। এখানে দেখো এই জায়গাতে তোমরা একটা ফিন দেখতে পাচ্ছ, একটা পাখনা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস পাখনা? পাখনাটার কিছুই নয়, এটা হচ্ছে এদের যে স্কিন আছে, এই স্কিনের একটা মডিফিকেশন, মানে এদের যে ত্বক আছে, যে স্কিন আছে, এই স্কিনের একটা মডিফিকেশন। কিন্তু ঘটনা হচ্ছে পাখনার স্পেশাল ফিচার্স হচ্ছে এটা, যে এই স্কিনটাকে সাপোর্ট দেওয়ার জন্য, এদের যে স্কিন আছে এই স্কিনটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই জায়গাতে ছোট ছোট তরুণাস্থি বা কিছু বনি স্ট্রাকচার চলে এসেছে। আমরা যখন মাছের যখন পাখনা যখন খাই, দেখবো যে সেখানে এরকম এরকম টাইপের স্ট্রাকচার থাকে। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটা মেমব্রেনাস স্ট্রাকচার, মানে স্কিনের প্রধানত মডিফিকেশন হয়েছে। মানে এদের ত্বক প্রধানত ওই রকম হয়ে গেছে, এবং সেই ত্বকের যে অংশটা আছে, এই ত্বকের ভিতরে কিন্তু প্রকৃতপক্ষে এই ফিন রে থাকে। এগুলোকেই বলে রশ্মি, এগুলোকেই আমরা কি বলবো? ফিন। ঠিক আছে, প্রধানত এটা কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে প্রধানত তৈরি হয়। কোনো কোনো ক্ষেত্রে বোনসও থাকে, মানে বনি স্ট্রাকচারও থাকে, কিন্তু এটা এক রকমের কানেকটিভ টিস্যু। আমরা জানি যে কার্টিলেজ মানে কানেকটিভ টিস্যু, তাহলে সেই কানেকটিভ টিস্যু দিয়ে প্রধানত এটা সাপোর্ট থাকে। তাহলে এই যে কালো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি স্কিনের মেমব্রেন, এবং সেই মেমব্রেনকে সাপোর্ট দেওয়ার জন্য এই যে স্ট্রাকচারগুলো আছে, তো তাকেই আমরা বলবো রে, এবং এগুলোকেই বলা হয় ফিন রে। তাহলে যে সমস্ত মাছের ক্ষেত্রে এই যে রে আছে, ফিন রে আছে, কার্টিলেজিনিয়াস এই যে সাপোর্ট দিচ্ছে, দেখো ইন অ্যাক্টিনোপটেরাইজিয়ান্স ফিনস আর মেড আপ অফ দ্য কার্টিলেজিনিয়াস রেজ। কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গাতে আমরা কোনো মাসেলসকে আমরা দেখতে পাবো না, অর্থাৎ ফিনসে কিন্তু কোনো তুমি মাসেল তুমি দেখতে পাবে না। তাহলে যে সমস্ত ফিনেতে আমরা কোনো মাসেলস দেখতে পাবো না, তো তারাই হচ্ছে রে ফিন। তাহলে মাছ তার পাখনাকে কিভাবে তারা নড়াচড়া করে? কারণ এই পাখনার সঙ্গে মাসেলসের কানেকশন থাকে, বডি তো মাসেল দিয়ে তৈরি, তাহলে মাসেলগুলো সংকুচিত হয়, প্রসারিত হয়, এবং তার ফলে পাখনা নড়াচড়া করে। কিন্তু ঘটনা হচ্ছে এই পাখনার মধ্যে কিন্তু কোনো মাসেলস থাকবে না। তাহলে দেখো মাসেল হুইচ মুভ দ্য ফিন আর প্রেজেন্ট ইন দ্য বডি ওয়াল, তাহলে এটা বডি ওয়ালে থাকে, বাট এটা কিন্তু কখনোই পাখনার মধ্যে থাকে না। সিম্পলি রেফিন তাহলে কাকে বলবো? রেফিন পাখনা কিন্তু দুই ধরনের হবে, একটা রেফিন আর একটা হচ্ছে লোভ ফিন। স্কিন প্রধানত মডিফাই হয়ে গেছে, এবং সেই মডিফাইড স্কিনকে সাপোর্ট দেওয়ার জন্য যে কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার থাকে, এবং এই রকম একটা মেমব্রেনের ভিতরে যখন এই কার্টিলেজিনিয়াস সাপোর্ট থাকে, কিন্তু যার মধ্যে কোনো রকম মাসেলস থাকে না, তো তাকেই আমরা বলবো রেফিন। আমরা যে ম্যাক্সিমাম যে মাছ দেখতে পাই, তো সবাই কিন্তু রেফিন মানে অ্যাক্টিনোপটেরাইজিয়ান ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর লোভফিন তাহলে কোথায়? আমরা প্রধানত যে সমস্ত আমরা যে সমস্ত মানে ডিপনই যেগুলোকে আমরা দেখতে পাই, তো ডিপনই মানে যেগুলো লাংফিশ দেখতে পাই, তো সেই লাংফিশ তাদের পাখনাকে হাত এবং পায়ের মতো ব্যবহার করে, এবং তার ফলে কাদাযুক্ত জলে তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে। তাহলে যে পাখনাকে লিম্বের সাহায্যে যে সমস্ত মাছ ইউজ করে, তো তাদেরকেই আমরা বলবো লোভড ফিন ফিশ। ঠিক আছে, তাহলে দেখো কেন এটা লিম্বের মতো তারা ইউজ করে। এক্ষেত্রে আমাদের যেরকম আমি তোমাদের যেটা বললাম, যে মানুষও কিন্তু এক রকমের লোভ ফিন ফিশ। কেন? কারণ এই যে আমাদের হাত আছে, তুমি হাত দেখতে পাচ্ছ, তাহলে হাত কি দিয়ে কভার হয়ে আছে? হাত কভার হয়ে আছে স্কিন দিয়ে। স্কিনের ভেতরে কি থাকবে? স্কিনের ভেতরে থাকবে অস্থি বা বোনস, এবং বোনস কি দিয়ে কভার হয়ে থাকবে? মাসেলস দিয়ে কভার হয়ে থাকবে। তাহলে আমাদের যে লিম্স আছে, এই লিম্সের কিন্তু বাইরের যে কভারিং, তো সেটাই হচ্ছে স্কিন। স্কিনের ভেতরে থাকবে মাসেলস, এবং মাসেলসের ভিতরে বোনস। ঠিক সেরকম ভাবে যে সমস্ত মাছ এই যে লোভ ফিন থাকে, যাকে আমরা সার্কোপটেরাইজিয়ান বলবো, তাদের ফিন্সে দেখো এক্ষেত্রে আমরা বোনস দেখতে পাবো, এবং এই অস্থিকে কভার করে রাখবে মাসেলস, ঠিক যেরকম ভাবে একটা মানুষের হাতকে কভার করে রাখে বোনস, এবং সেটা মাসেলস, এবং তার সঙ্গে সঙ্গে স্কিন। তাহলে স্কিনের ভিতরে এই যে সাদা অংশ দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মাসেলস, এবং তার ভিতরে বোনস থাকে। দেখো ইন দ্য সার্কোপটেরাইজিয়ান দ্য ফিনস আর মেড আপ অফ সিরিজ অফ দ্য বোনস, অনেক তুমি অস্থি দেখতে পাচ্ছ, এবং মাসেলস আর প্রেজেন্ট ইন দ্য ফিন। তাহলে মাসেলস কিন্তু এই জায়গাতে কিন্তু থাকে। দে আর অ্যানসেস্টার অফ অ্যাম্ফিবিয়ান্স। আমরা জানি আমাদের অ্যাম্ফিবিয়া বা উভচর প্রাণীদের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? লোভড ফিন ফিশ থেকে। লোভড ফিন ফিশ মানে কোনগুলো? যেগুলো ডিপনয়ী। কেন? কারণ দেখো এটা কিন্তু লিম্বের ডেভেলপমেন্টের একটা মডিফিকেশন। তার মানে অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে আমরা দু জোড়া পা দেখতে পাই। এই পাগুলো কোথা থেকে এলো? লোভ ফিন থেকে এলো। লোভ ফিন কিরকম? একদম লেগ এবং হ্যান্ডসের প্রিমিটিভ কন্ডিশন।
ঠিক যেরকম ভাবে লেগ এবং হ্যান্ডসে যেরকম ভাবে বোনস এবং মাসেলস থাকে, লোভ ফিনের মধ্যেও সেই বোনস এবং মাসেলস থাকে, এবং সেই জন্যই অ্যাম্ফিবিয়ার ডেভেলপমেন্ট হয়েছিল সার্কোপটেরাইজিয়ান থেকে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, মাছের ফিন প্রধানত ডিফারেন্ট রকমের হয়, মাছের পাখনা বিভিন্ন রকমের হয়। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে মাছের বিভিন্ন রকমের পাখনা আছে, এবং এই পাখনাগুলো কে কিরকম ভাবে কাজ করে সেটা কিছুটা আমি লেখার চেষ্টা করেছি। দেখো, এক্ষেত্রে মাছের দেখতে পাচ্ছ ওপরের দিকে যে পাখনাটা আছে এটাই হচ্ছে ডরসাল ফিন, পায়ুছিদ্রের কাছে যে পাখনা থাকে এটাই হচ্ছে পায়ু পাখনা, এখানে পেলভিক ফিন আছে, এটা পেক্টোরাল ফিন আছে। ঠিক আছে, পেক্টোরাল মানে কি, এই যে আমাদের যে হ্যান্ডস আছে এটাই হচ্ছে পেক্টোরাল গার্ডেল, এর সঙ্গে আমরা এই যে হাতকে আমরা নড়াচড়া করতে পারি। আর পেলভিক মানে কি, পেলভিক মানে কোমরের দিকের অংশটা। ঠিক আছে, তাহলে দেখো এই যে মাছের যে পাখনা আছে, যা ফিনস যেগুলো আমরা দেখলাম, দুই ধরনের ফিন আমরা মাছেতে দেখতে পাই। অ্যাক্টিনোপ্টেরাইজিয়ান মানে হচ্ছে রে ফিন ফিশ, আর সার্কোপ্টেরাইজিয়ান মানে হচ্ছে লোভ ফিন ফিশ। তাহলে এক্ষেত্রে যে ফিনস গুলো আছে তাদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে পেয়ার্ড ফিন, মানে যে ফিনগুলো জোড়ায় জোড়ায় থাকে। কোন কোন পাখনাগুলো জোড়ায় থাকবে? পেক্টোরাল এবং পেলভিক ফিন। অর্থাৎ এই যে দুটো পাখনা আছে এগুলো জোড়ায় থাকে, পেক্টোরাল ফিন এবং পেলভিক ফিন, যেটাকে গ্রিন কালারে এঁকেছি, এরা কিন্তু জোড় পাখনা। পেক্টোরাল ফিন এবং পেলভিক ফিন হচ্ছে জোড় পাখনা। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে করেসপন্ড টু দ্য ফোর অ্যান্ড দ্য হাইন্ড লিম্বস অফ দ্য টেরিস্ট্রিয়াল ভার্টিব্রেট। তাহলে এই যে পেক্টোরাল এবং পেলভিক ফিন আছে, তাহলে পেক্টোরাল গার্ডেল মানে হাত, এবং পেলভিক ফিন মানে হচ্ছে আমাদের পা। তাহলে এই পেক্টোরাল এবং পেলভিক ফিন প্রধানত ভার্টিব্রেটস এর লিম্বসের মতো হাত এবং পায়ের সঙ্গে তুলনা করা যায়। পেক্টোরাল ফিন কি কাজ করবে? দেখো, পেক্টোরাল ফিন মানে কি, পেক্টোরাল ফিন মানে হচ্ছে কাঁধের কাছে যে ফিন থাকে, সাপোর্ট ডিউরিং দ্য সুইমিং অ্যান্ড দ্য ক্রিয়েটস লিফটিং ফোর্স অ্যান্ড টার্ন লেফট অ্যান্ড রাইট। তার মানে কি, যখন সুইমিং করবে তখন এটাকে সাপোর্ট দেবে। যেটা ইম্পর্টেন্ট, যে পেক্টোরাল ফিন কি কাজ করে, লিফটিং ফোর্স। একটা মাছ হয়তো নিচেতে আছে, নিচে থেকে উপর দিকে উঠবে, এবং শুধুমাত্র উপর দিকে উঠে সে বাঁদিকে এবং ডান দিকে সে মুভ করবে, তো এই কাজেই পেক্টোরাল ফিন হেল্প করবে। ঠিক আছে, পেলভিক ফিন কি কাজ করে? স্টেবিলিটি অ্যান্ড দ্য স্লোয়িং ডাউন। তার মানে কি, একটা মাছ একটা জায়গাতে দাঁড়িয়ে আছে এবং প্রচন্ড জোরে সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে সেই সাঁতার কাটার গতিবেগ কমিয়ে দিল, তাহলে এই কাজেই হেল্প করবে পেলভিক ফিন। মুভিং আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড ইন দ্য ওয়াটার, তার মানে এই যে লিফটিং ফোর্স, তাহলে লিফটিং ফোর্স মানে কি, পেক্টোরাল ফিন যেখানে শুধুমাত্র উঠতে সাহায্য করছে, কিন্তু পেলভিক ফিন উঠতে এবং নামতে দুটো কাজেই হেল্প করে। ঠিক আছে, এইগুলো একটু পড়বে, কারণ অ্যাডাপ্টেশন, মাছের অ্যাডাপ্টেশনে ফিনসের ফাংশনগুলো আছে। ঠিক আছে, তাহলে পেক্টোরাল ফিন কি কাজ করে আমরা দেখলাম, এবং পেলভিক ফিন কি কাজ করে দেখলাম। এরপরে যে ফিনগুলো আছে সেগুলো কিন্তু বিজোড় পাখনা, যেমন ডরসাল ফিন আছে লোকেটেড অন দ্য টপ অর দ্য ব্যাক অফ দ্য ফিশ, এবং হেল্পস কুইক স্টপ অর টার্ন। তার মানে কি, খুব দ্রুত মাছ প্রচন্ড জোরে সাঁতার কাটছে, হঠাৎ করে তাকে থেমে যেতে হবে, অথবা সাঁতার কাটতে কাটতে খুব দ্রুত সে যদি টার্ন নেয়, তো সেই কাজে হেল্প করবে ডরসাল ফিন। কিছু কিছু মাছ আছে যে সমস্ত মাছের দুটো ডরসাল ফিন থাকে, হোয়াইট দ্য প্রক্সিমাল অ্যান্ড দ্য ডিস্টাল ফিন আর কানেক্টেড বাই দ্য সেন্ট্রাল ফিন। কোনো কোনো মাছ আছে, কোনো মাছের দুটো ডরসাল ফিন থাকে, সামনের দিকে যে পাখনাটা থাকে তাকে বলে প্রক্সিমাল, আর পিছনের দিকে যে ডরসাল ফিন থাকে তাকে আমরা, ডরসাল মানে কি পিঠের দিক, তো তাকে আমরা বলবো ডিস্টাল ফিন। এই দুটো আবার কানেকশন থাকবে সেন্ট্রাল ফিন দিয়ে, কিন্তু খুব কম সংখ্যক মাছে আমরা এইরকম মানে দুটো ডরসাল ফিন আমরা দেখতে পাই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যানাল ফিন, তো একে ক্লোয়াকাল ফিনও বলা হয়। লোকেটেড জাস্ট বিহাইন্ড দ্য অ্যানাস অন দ্য ভেন্ট্রাল সাইড, জাস্ট পায়ুছিদ্রের পিছনের দিকে এই জাতীয় ফিন থাকে। সাপোর্ট দ্য ডরসাল ফিন, এটা ডরসাল ফিনকে সাপোর্ট দেয় এবং স্টেবিলাইজ মানে ব্যালান্সে সাহায্য করে। ঠিক আছে, মাছ যে একটা জায়গাতে স্টেবিলাইজ হয়ে থাকে, মাছ যাতে সাঁতার কাটতে কাটতে সে যাতে কাত হয়ে পড়ে না যায়। যদি কাত হয়ে পড়ে যায় আমরা জানবো যে সেই মাছ মারা গেছে। ঠিক আছে, কোন একটা মাছকে তুমি জলে ছেড়ে দিলে, সে যদি সাঁতার কাটে ঠিক আছে, আর যদি কাত হয়ে যায় তার মানে সেই হচ্ছে মারা গেছে। তার মানে কি, তার এই ক্ষেত্রে অ্যানাল ফিন কোনো রকম কাজ করছে না। তারপরে যে ফিন আছে তো সেটাই হচ্ছে টেল ফিন, তো তাকেই আমরা বলবো কডাল ফিন। কডাল ফিন মে বি হোমোসার্কাল অর হেটারোসার্কাল। হোমোসার্কাল মানে কি, যখন ফিনের প্রধানত দুটো সমান ভাগ থাকে, যেমন আমরা রুই, কাতলা, মৃগেল এইসব মাছে আমরা হোমোসার্কাল ফিন দেখতে পাই। আর হেটারোসার্কাল মানে কি, হেটারোসার্কাল মানে হচ্ছে যে ক্ষেত্রে এই যে লেজ আছে, এই লেজ যখন সমান দুটো ভাগে বিভক্ত হয় না, যেমন হাঙর মাছের যে পাখনা, তো সেটাই হলো হেটারোসার্কাল। স্ট্রং সুইমিং মাসেল প্রেজেন্ট, তাহলে এই জায়গাতে কিন্তু এই লেজকে নাড়ানোর জন্য যে মাসেলস থাকে সেই মাসেলস প্রচন্ড শক্তিশালী হয়। সেই জন্য মাছের লেজ যখন আমরা খাই দেখবে যে সেটা অনেক বেশি স্ট্রং হয়। ঠিক আছে, প্রচুর কাঁটা ফাঁটা থেকে সেগুলোকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। সেই জন্য বলছে যে স্ট্রং সুইমিং মাসেলস আর প্রেজেন্ট, অলসো হেল্পস ইন আইডেন্টিফিকেশন অফ দ্য স্পিসিস। বিভিন্ন মাছের টেল ফিন বিভিন্ন রকম হয়, এবং এই টেল ফিনের সাহায্যে আমরা মাছের বিভিন্ন প্রজাতিকে আইডেন্টিফাই করতে পারি।
তাহলে মাছের যে ফিন থাকে এই ফিনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ল্যাটারাল ফিন, যাকে আমরা বলবো পেয়ার্ড ল্যাটারাল ফিন, মানে সাইডের দিকে থাকবে, যেমন পেক্টোরাল এবং পেলভিক ফিন। আর মিডিয়ান ফিন মানে আনপেয়ার্ড, যেগুলো ডরসাল, কডাল এবং অ্যানাল। ঠিক আছে, তাহলে 7টি জোড় এবং বিজোড় পাখনা থাকে, আমরা ছোটবেলায় পড়েছিলাম। জোড় পাখনা পেক্টোরাল এবং পেলভিক ফিন, আর বিজোড় পাখনা যেটা সেটা হচ্ছে ডরসাল, কডাল এবং অ্যানাল ফিন। ফিন কত রকমের হতে পারে আমরা দেখলাম, তার উপর বেস করে কিভাবে আমরা মাছকে ক্লাসিফাই করব সেটা আমরা দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে মাছের যে পাখনা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই পাখনাগুলোর কাজ আমরা দেখলাম, কোথায় তাদের পজিশন, তো সেটা আমরা দেখলাম। তাহলে এই জায়গাতে দেখো পেলভিক ফিন অনেকটা ব্রেকের মতো কাজ করে, আর পেক্টোরাল ফিন ব্যালান্সার। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। তাহলে দেখো পেক্টোরাল ফিন ব্যালেন্স করবে আর পেলভিক ফিন ব্রেকের মতো কাজ করবে। ব্রেক কি কাজ করে, কোন একটা গাড়ি যাচ্ছে, যেতে যেতে হঠাৎ থামবে, সুতরাং ব্রেক এর মতো কাজ করবে যেটা, তো সেটাই হচ্ছে পেলভিক ফিন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ফিন। মাছের আমরা পাখনা সম্পর্কে আইডিয়া নিয়ে নিলাম। মাছ আমরা জানি যে মাছের কথা মনে পড়লেই পাখনার কথা মনে পড়ে। দেন হোয়াট ইজ ফিন, ফিন কত রকমের হয়, এই সম্পর্কে আমরা দেখে নিলাম। এরপরে যে পোর্শনটা আসবে তো সেটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। দেখো কমপ্লিট এলিমেন্টারি ক্যানাল আমরা দেখতে পাবো, মাউথ এবং অ্যানাস দেখতে পাবো, টাং নন মাস্কুলার অ্যান্ড নন পট্রোসেবল। এদের কিন্তু জিভ থাকে, সেই জিভ কিন্তু মাস্কিউলার নয়। দেখবে মাছের যে জিভ থাকে একটা ছোট্ট একটা জিভ থাকে। আমাদের জিভ যেমন মাস্কিউলার মাসেলস থাকে, কিন্তু এদের জিভে কোনো মাসেলস থাকে না, জাস্ট মেমব্রেন। এবং নন পট্রোসেবল, আমরা যেমন জিভকে যেমন বের করতে পারি, ঠিক আছে, এই যে আমরা জিভ বের করতে পারি আবার মুখের ভিতরে ঢোকাতে পারি, মাছ কিন্তু এরকম পারে না। এবং টিথ আর দ্য হোমোডন্ট, মানে সমস্ত টিথ কিন্তু একই রকমের দেখতে হয়। যদি ডিফারেন্ট টাইপের দেখতে হয় তখন তাকে আমরা বলবো হেটারোডন টিথ। যেমন মানুষের ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার 4 রকমের টিথ আছে, মানে মানুষ হচ্ছে হেটারোডন্ট। কিন্তু মাছের যে টিথ থাকে সেগুলো সব হচ্ছে হোমোডন্ট। ডাইজেশন এক্সট্রা সেলুলার অ্যাজ ইউজুয়াল। ডাইজেশন ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে হয়। ফুড স্টোরড ইন দ্য লিভার ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন অ্যান্ড দ্য অয়েল। তাহলে দেখো লিভারের মধ্যে এদের কিন্তু খাদ্য সঞ্চিত থাকে কি ফর্মে, গ্লাইকোজেন এবং অয়েল ফর্মে। সেই জন্য মাছের লিভারে আমরা প্রচুর পরিমাণে তেল পাই। এবং ফিশের যে গল ব্লাডার আছে মে পাংচার ডিউরিং দ্য কাট। অনেক সময় আমরা মাছের বলি না যে মাছের পিত্ত গলে গেছে, তাহলে মাছের অনেক সময় মাছকে কাটতে গেলে তখন এদের গল ব্লাডার বা পিত্তথলি তখন হচ্ছে গলে যায়, হুইচ কুইকলি অ্যাবসর্ব ইন দ্য ফিশ বডি। এবং এই যে পিত্ত আছে, কাটার সঙ্গে সঙ্গে এই পিত্তটা কিন্তু মাছের বডিতে অ্যাবসর্ব হয়ে যায়, এবং সেই কারণের জন্যই পিত্ত গলে যাওয়া মাছকে অনেকটা আমাদের তিতো মানে তিক্ত লাগে, স্বাদটা কেমন হয়, তেতো লাগে। অনেক সময় মাছ পচে গেলেও সেটাকে তেতো লাগে, এর কারণটা হচ্ছে তার পিত্তথলি নষ্ট হয়ে যায়, এবং পিত্ত বেরিয়ে সে কিন্তু সঙ্গে সঙ্গে মাসেলসের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায়, এবং সেই জন্যই আমাদের এরকম মাছের স্বাদ তখন আমাদের তিতো লাগে। ঠিক আছে, তাহলে আমরা কোন কোন অংশগুলো পড়লাম, কিভাবে আমি কিভাবে নোটসটাকে পড়তে হবে, দেখো একদম সিকোয়েন্সিয়ালি এই ক্ষেত্রে দেওয়া আছে। একদম প্রথমে আমরা দেখলাম যে কিছু বেসিক ক্লাসিফিকেশন দেখলাম, তারপরে বডি কেমন হয় মাছের বডি দেখলাম, এবং মাছের যে এক্সোস্কেলিটন আছে যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তো সেটাই হচ্ছে স্কেল। তারপরেই যেটা আছে সেটা হচ্ছে তাদের ফিন, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ফিন কত রকমের হয়। ডাইজেস্টিভ সিস্টেম একটু দেখলাম, এদের যে দাঁত থাকে তো সেটাই হচ্ছে হোমোডন্ট। তো এরপরে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্স দেখবো, তো সেটাই হচ্ছে রেসপিরেশন। ঠিক আছে, এবার একটু রেসপিরেশন। এরপরে আমরা দেখবো যে মাছের রেসপিরেশন। এয়ার এন্টার্স দ্য নেজাল ক্যাভিটি ফ্রম আউটসাইড বাই দ্য টু ওপেনিংস কল্ড এক্সটার্নাল নেয়ার্স। তাহলে মাছের নাক দুটো নাসারন্ধ্র থাকে, এবং এই দুটো নাসারন্ধ্র দিয়ে কিন্তু এয়ার ঢুকতে পারে। যেহেতু এদের দুটো নাসারন্ধ্র থাকে সেই জন্য এরা কিন্তু ডাইরাইনাস কন্ডিশন। এবং এই যে দুটো নাসারন্ধ্র এটা যে জায়গাতে ওপেন হয় তার নাম হচ্ছে অলফ্যাক্টরি স্যাক। অলফ্যাকশন মানে হচ্ছে ঘ্রাণ নেওয়া। তাহলে এক্সটার্নাল নেয়ার বা বহির নাসারন্ধ্র যে একটা থলিতে এসে চলে যায়, তো সেই থলিটার নাম হলো অলফ্যাক্টরি স্যাক। ইন্টারনাল নেয়ার বা অন্তঃনাসারন্ধ্র কিন্তু মাছের ক্ষেত্রে থাকবে না, কিন্তু ওপেনিং ফ্রম দ্য নেজাল ক্যাভিটি ইনটু দ্য ফ্যারিংস। যেমন মানুষের ক্ষেত্রে আমরা জানি যে নেজোফ্যারিংস আর ওরোফ্যারিংস এই দুটো ভাগে বিভক্ত থাকে মানুষের ফ্যারিংস। ঠিক আছে, তাহলে যখন এই যে নেজাল ক্যাভিটি যখন ফ্যারিংসে যখন উন্মুক্ত থাকবে তখনই তাকে আমরা বলবো ইন্টারনাল নেয়ার। তাহলে নাসারন্ধ্রের যে অংশ ফ্যারিংসে উন্মুক্ত হয়ে নেজোফ্যারিংস তৈরি করে, তো সেটাই হচ্ছে ইন্টারনাল নেয়ার্স। কিন্তু মাছের ক্ষেত্রে আমরা কাকে দেখতে পাবো, এক্সটার্নাল নেয়ার্স। যেহেতু এই টার্মটা এসেছে সেই জন্য ইন্টারনাল নেয়ার্সটাও আমি লিখে দিয়েছি। মাছ যার সাহায্যে শ্বাসকার্য চালায় তো তার নাম হচ্ছে গিলস। তাহলে মাছের ফুলকা থাকে এবং 4 থেকে 7 জোড়া ফুলকা থাকে, মেবি নেকেড অর কভার্ড বাই অপারকুলাম।
এই ফুলকাগুলো একদম বাইরে থেকে তুমি দেখতে পারো গলবিলের মধ্যে ফুলকা ছিদ্র থাকে এবং অথবা সেটা অপারকিউলাম দ্বারা কভার করা থাকে। কোনো কোনো মাছের ক্ষেত্রে প্রধানত অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান থাকে, সেটাও তোমাদের সিলেবাসে আছে, অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান। সুতরাং মাছের যে প্রধান যে শ্বাস অঙ্গ তো সেটাই হচ্ছে ফুলকা। তার সংখ্যা কতগুলো? 4 থেকে 7 জোড়া। দেখো যখন কডেটের আমরা ক্লাসিফিকেশন পড়েছিলাম আমরা এটা দেখেছিলাম যে কডেটস এর মধ্যে গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, ফেরিঞ্জিয়াল গিল স্লিট থাকে, পোস্ট অ্যানাল টেল থাকে ইত্যাদি ক্যারেক্টার্স থাকে। এবং গলবিলের মধ্যে এই যে ফুলকা যেগুলো তৈরি হয়, ফুলকা ছিদ্র, ছোট ছোট ছিদ্র থাকে যার মধ্য দিয়ে তারা রেসপিরেশন করে। যখন কডেট যখন একদম ডেভেলপমেন্টাল স্টেজের একদম প্রথম দিকে থাকে তখন এই গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, কিন্তু মাছের ক্ষেত্রে সেটা পারজিস্ট করে। কিন্তু অন্যান্য ভার্টিব্রেটস এর ক্ষেত্রে যত ইভলিউশন যত প্রোগ্রেস করে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ডিজেনারেট করে যায়। কিন্তু মাছের ক্ষেত্রে মাছ আর কি করবে, ওর ক্ষেত্রে রয়ে গেছে গলবিলীয় ফুলকা ছিদ্র। এবং দেখো এয়ার ব্লাডার অর্থাৎ সুইম ব্লাডার প্রেজেন্ট ইন বনিফিশ। তাহলে দেখো এদের গিলের সাহায্যে তো এরা শ্বাসকার্য চালায়, কিন্তু এয়ার ব্লাডার ও সুইম ব্লাডার থাকবে কোথায়? অস্থিযুক্ত মাছে। এবার আমাদেরকে দেখতে হবে যে এই এয়ার ব্লাডার অ্যাকচুয়ালি কি, একটুখানি দেখে নাও হোয়াট ইজ দিস এয়ার ব্লাডার। এয়ার ব্লাডার প্রকৃতপক্ষে দেখো এয়ার ব্লাডারের প্রধানত দুটো চেম্বার থাকে, একটা হচ্ছে এন্টেরিয়ার চেম্বার এবং আর একটা হচ্ছে পোস্টেরিয়ার চেম্বার। এটা হচ্ছে বড় একটা এন্টেরিয়ার চেম্বার আর এটা হচ্ছে ছোট্ট একটা পোস্টেরিয়ার চেম্বার। এবং এই যে এন্টেরিয়ার চেম্বার আছে, এই এন্টেরিয়ার চেম্বারের এই অংশে কিছু রক্ত জালক থাকে। দেখবে মাছের যদি পটকাকে তুমি যদি দেখো, একটা বড় পটকা আর একটা ছোট পটকা থাকে এবং এই বড় পটকাতে প্রচুর পরিমাণে রক্ত জালক থাকে, ঠিক আছে। এবং এই যে রক্তজালক, এই রক্তজালকের জালকটা কোন আটারি থেকে এসেছে? তার নাম হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক আটারি। তো সিলিয়াকো মেসেন্টারিক আটারি প্রধানত এই পটকার সঙ্গে চলে এসেছে এবং পটকার কাছে চলে এসে এটা একটা রক্ত জালক তৈরি করে এবং এই রক্ত জালককেই আমরা বলবো রেটি মিরাবিলি। তাহলে রেটি মিরাবিলি কোথায় থাকবে? রেটি মিরাবিলি এন্টেরিয়ার চেম্বারে থাকবে এবং সেই জন্য এন্টেরিয়ার চেম্বারকে অনেকটা রেড লাইক দেখতে হয় এবং একেই বলা হয় রেড গ্ল্যান্ড। এবং এই জায়গাতে দেখো পোস্টেরিয়ার চেম্বার আছে এবং পোস্টেরিয়ার চেম্বারের সঙ্গে কানেক্টেড থাকে হেপাটিক পোর্টাল ভেনের। পোস্টেরিয়ার চেম্বারের সঙ্গে কানেক্টেড থাকবে কার? হেপাটিক পোর্টাল ভেনের। এবার একটু স্ট্রাকচারগুলো দেখে নাও। এই যে এখানে যে ব্লাড ভেসেলস আছে, তো এই ব্লাডের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা ডিফিউজড হয়ে যাবে অ্যান্টেরিয়ার চেম্বারে, তারপরে সেটা পোস্টেরিয়ার চেম্বারে যাবে এবং এইভাবে হেপাটিক পোর্টাল ভেনের মধ্য দিয়ে তাদের প্রধানত ট্রান্সমিশন ঘটবে। একটুখানি লেখাটা দেখে নিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, দেখে নাও। দেখো মাছের যে সুইম ব্লাডার আছে, থিন ওয়ার্ল্ড গ্যাস ফিল্ড স্যাক লাইং দ্য ডরসাল টু দ্য এলিমেন্টারি ক্যানাল। তার মানে এদের যে পৌষ্টিক তন্ত্র আছে তার উপরের দিকে থাকে, ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেমের উপরের দিকে থাকে, পিঠের দিকে থাকবে। এর দুটো চেম্বার থাকবে, একটা অ্যান্টেরিয়র আর একটা পোস্টেরিয়র চেম্বার। দ্য ওয়াল অফ দ্য অ্যান্টেরিয়র চেম্বার হ্যাজ এ রেড গ্ল্যান্ড অর দ্য রেড বডি। তাহলে অ্যান্টেরিয়র চেম্বারের যে ওয়াল আছে তো তাকেই আমরা বলবো রেড গ্ল্যান্ড বা রেড বডি, বিকজ ইট কন্টেন্স দ্য কম্প্যাক্ট মাস অফ ফাইন ক্যাপিলারি। তো তাকেই বলা হয় রেটি মিরাবিলি, কারণ এই রেড বডি বা অ্যান্টেরিয়র চেম্বারে প্রধানত এই রক্ত জালক একটা থাকে, তো তাকেই আমরা বলবো রেটি মিরাবিলি। এবং পোস্টেরিয়র চেম্বার কিন্তু থিন ওয়াল্ড হবে, পোস্টেরিয়র চেম্বার কিন্তু অতটা মোটা হবে না তার ওয়াল, এবং ওভাল অ্যান্ড স্মল অ্যান্ড পারমিট দ্য রিঅ্যাবসর্পশন অফ দ্য গ্যাসেস বাই ব্লাড, ঠিক আছে। তার মানে ব্লাডের যে সমস্ত গ্যাস থাকে সেটা কিন্তু পোস্টেরিয়র চেম্বারে, দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, তারা কিন্তু রিঅ্যাবসর্ব হয়ে যায়। কিভাবে ঘটনাটা ঘটে দেখো, রেসপিরেশন। তাহলে আমরা জানি যে গিলসের মধ্যে ফুলকার মধ্যে কি থাকবে? অসংখ্য ফুলকা, প্রধানত জল প্রধানত ফুলকার মধ্যে যায় এবং জল যখন ফুলকার মধ্যে যায় তখন এই জলে দ্রবীভূত অক্সিজেন ফুলকা তখন গ্রহণ করে নেয় এবং এই ফুলকার সঙ্গে কানেক্টেড থাকে ব্লাড ভেসেলসের। তাহলে রক্ত কি করবে? ব্লাড তখন কি করবে? এই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি পরিবহন করবে। এবং এইরকমই একটা আর্টারির নাম হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক আর্টারি। এই সিলিয়াকো মেসেন্টারিক আর্টারি এই ডিজলভ এই সমস্ত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি পরিবহন করে। দেখো রেড গ্ল্যান্ড রিসিভ দ্য ব্লাড ফ্রম দ্য সিলিয়াকো মেসেন্টারিক আর্টারি। এই যে রেড গ্ল্যান্ড আছে এটা সিলিয়াকো মেসেন্টারিক আর্টারি থেকে প্রধানত ব্লাডকে কালেক্ট করে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড and the nitrogen absorbed from reti mirabili into the anterior chamber। তাহলে এই সামনের দিকে যে অংশটা যেখানে জালক আছে তো এটাই হচ্ছে রেটি মিরাবিলি। এই রেটি মিরাবিলি থেকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন এন্টেরিয়ার চেম্বারে চলে যায়। এরপরে কি হবে? দেন দিস গ্যাসেস রিঅ্যাবসর্ব। তাহলে প্রথমবার অ্যাবসর্পশন কোথায় হচ্ছে? এন্টেরিয়ার চেম্বারে। এরপরে সেকেন্ড টাইম এই গ্যাসের রিঅ্যাবসর্পশন হবে কোথায়? সেই জন্য তাকে আমরা বলছি রিঅ্যাবসর্পশন, পোস্টেরিয়ার চেম্বারে। এরপরে কি হবে? এই সমস্ত গ্যাসগুলো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এইসব গ্যাসগুলো হেপাটিক পোর্টাল সিস্টেমের মধ্য দিয়ে দেহের যেখানে যেখানে প্রয়োজন সেলের মধ্যে পাঠিয়ে দেয়।
সুতরাং এটাই হচ্ছে প্রধানত আমাদের আহ আহ এটা হচ্ছে পটকা, মাছের সুইম ব্লাডার। তো সুইম ব্লাডার তোমরা জানো যে রেটি মিরাবিলি প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, রেড গ্ল্যান্ড কোথায় থাকে প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। মেনটেন দ্য বুভুয়ান্সি, তার মানে কি মাছের দেহের প্লবতাকে প্রধানত মেনটেন করে, এবং ফিশ অ্যাবল টু রাইজ অর দ্য সিঙ্ক ক্যান মেনটেন দ্য স্টেবিলিটি উইদাউট দ্য মাস্কিউলার এফোর্ট। তার মানে কি ফুল পটকা প্রধানত এই কাজে হেল্প করবে, মাছের যেমন প্লবতাকে যেমন এরা প্রধানত ঠিক রাখে, তার সঙ্গে সঙ্গে মাসেলসের সাহায্য ছাড়াই মাছ জলের ওপরে উঠতে পারে অথবা নিচে নামতে পারে। শুধুমাত্র এই যে ফুলকা আছে, এই ফুলকার মধ্যে যদি গ্যাস যদি এরা ভর্তি করে নেয় তখন ভেসে উঠবে, এক্ষেত্রে কোনো মাসেলসের কোনো এফোর্ট লাগবে না। আবার গ্যাসকে যখন বাইরে বের করে দেবে, এইভাবে যখন বাইরে বের করে দেবে তখন তারা আবার ডুবে যাবে। ঠিক আছে, এই গ্যাসকে যখন আবার ব্লাডের মধ্যে ছেড়ে দেবে তখন এরা কিন্তু আবার ডুবে যাবে। সুতরাং এগুলোই হচ্ছে প্রধানত মাছের পটকা কাজ। ঠিক আছে, তাহলে আমরা রেসপিরেশন দেখে নিলাম, এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা টার্ম আছে, তো তার নাম হচ্ছে ওয়েবেরিয়ান অসিকেল। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় ওয়েবেরিয়ান অসিকেল, ফাউন্ড ইন সার্টেন ফিশেস দ্যাট কানেক্ট দ্য ব্লাডার টু দ্য ইন্টারনাল ইয়ার সরি। তাহলে এয়ার ব্লাডার কিছু কিছু মাছেতে প্রধানত ওয়েবেরিয়ান অসিকেল আমরা দেখতে পাই। ওয়েবেরিয়ান অসিকেল আর কিছুই নয়, এটা প্রধানত একটা বোন লাইক স্ট্রাকচার যেটা এয়ার ব্লাডারকে অন্তঃকর্ণ বা ইন্টারনাল ইয়ারের সঙ্গে কানেকশন করবে। সো এয়ার ব্লাডার অলসো হেল্পস ইন ডিটেক্টিং সাউন্ড। কারণ কি, কারণ ওয়েবেরিয়ান অসিকেল থাকে, এয়ার ব্লাডারের সঙ্গে কানেকশন করবে ইন্টারনাল ইয়ারের, কে, ওয়েবেরিয়ান অসিকেল। তার মানে এয়ার ব্লাডার শুধুমাত্র যে প্লবতা কন্ট্রোল করে তাই নয়, সাউন্ডকে ডিটেক্টও করতে পারে। কারণ কি, কারণ এয়ার ব্লাডারের সঙ্গে ওয়েবেরিয়ান অসিকেল লেগে থাকে। ঠিক আছে, ওয়েবেরিয়ান অসিকেল একটা বোন লাইক স্ট্রাকচার এবং যেটা ইন্টারনাল ইয়ারের সঙ্গে যুক্ত থাকে। সবাই বুঝতে পেরেছে এটা? এটা হচ্ছে মাছের হার্ট। আমরা এরপরে যখন মানে ভার্টিব্রেটের যখন অর্গান সিস্টেম পড়বো, এগুলো সম্পর্কে পড়বো আমরা। তো মাছের যে হার্ট থাকে তো তাকেই আমরা বলবো ভেনাস হার্ট। একটু দেখে নাও, মাছে একটাই অলিন্দ আর একটাই নিলয় থাকবে তাদের হার্টে, এবং এই যে অলিন্দ আছে এই অলিন্দ একটা প্রকোষ্ঠের সঙ্গে যুক্ত থাকে, তার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস, এবং ভেন্ট্রিকল যার সঙ্গে যুক্ত থাকে তো তার নাম হচ্ছে কোনাস আর্টারিওসাস, মানে দুটো অ্যাক্সেসরি চেম্বার। তাহলে মাছের ক্ষেত্রে কি হবে, সাইনাস ভেনোসাস থাকবে এবং কোনাস আর্টারিওসাস থাকবে। সাইনাস ভেনোসাস কি কাজ করে দেখো, সাইনাস ভেনোসাস কালেক্ট দ্য ভেনাস ব্লাড এন্ড অ্যাটাচ এট দ্য অ্যাট্রিয়াম। ঠিক আছে, সাইনাস ভেনোসাস কালেক্ট দ্য ভেনাস ব্লাড ফ্রম বডি, মানে দেহ থেকে দূষিত রক্ত সাইনাস ভেনোসাস কালেক্ট করবে এবং এবং এটা অ্যাটাচড হয়ে থাকবে যেটা যার সঙ্গে, তো তার নাম হচ্ছে অলিন্দ। কোনাস আর্টারিওসাস কি কাজ করবে দেখো, রিলিজ দ্য ব্লাড ফ্রম দ্য ভেন্ট্রিকল টুয়ার্ডস দ্য গিলস। তো কোনাস আর্টারিওসাসের এটাই কাজ, সেটা হচ্ছে যে ভেন্ট্রিকল থেকে ফুলকার দিকে রক্তকে পাঠিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা হার্টের স্ট্রাকচার দেখে নিলাম। এবার একটু দেখে নাও, দেখো হার্ট ইজ টু চেম্বার, তো একেই আমরা বলবো ভেনাস হার্ট, বিকজ দ্য হার্ট কন্টেইন অনলি ইমপিওর ব্লাড। কারণ হার্টের মধ্যে কেবলমাত্র দূষিত রক্ত থাকে, সেই জন্য একে আমরা বলবো ভেনাস হার্ট। কেন বলে, কিভাবে সার্কুলেশন হয় আমরা পরে দেখবো যখন আমরা এদের অর্গান সিস্টেম পড়বো। এন্ড হুইচ গোজ টু দ্য গিলস ফর পিউরিফিকেশন। তার মানে এই যে ইমপিওর যে ব্লাড আছে, এই ইমপিওর ব্লাডকে কোথায় যেতে হবে, ফুলকাতে যেতে হবে, কারণ ফুলকার মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। এবং পিওর ব্লাড ফ্রম দ্য গিলস ডিস্ট্রিবিউটেড টু দ্য অল পার্টস অফ বডি। এরপরে কি হবে, যে ফুল, তাহলে দেখো কোনাস আর্টারিওসাস কি করলো, ইমপিওর ব্লাডকে কোথায় নিয়ে চলে গেল, ফুলকাতে নিয়ে চলে গেল। ফুলকার মধ্যে সেই ব্লাড পিওর হলো, পিওর হওয়ার পরে কি হবে, ফুলকা সেই ব্লাডকে প্রধানত দেহের সমস্ত জায়গাতে ছড়িয়ে দেবে। এরপরে কি হবে, সমস্ত জায়গাতে গিয়ে তারা দূষিত হলো, দূষিত হওয়ার পর সেই দূষিত ব্লাড আবার কোথায় চলে আসবে, সাইনাস ভেনোসাসে চলে আসবে। ঠিক আছে, সো টু অ্যাক্সেসরি চেম্বার সাইনাস ভেনোসাস এন্ড দ্য কোনাস আর্টারিওসাস আর প্রেজেন্ট। এবং ফিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তো সেটা হচ্ছে হেপাটিক এবং রেনাল পোর্টাল সিস্টেম দুটোই থাকে। তার মানে কি, লিভারের কাছে একটা জালক তৈরি করবে এবং কিডনির কাছে একটা জালক তৈরি করবে। সুতরাং একেই আমরা বলবো হেপাটিক এবং রেনাল পোর্টাল সিস্টেম। তাহলে ফিশের ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে দুই ধরনের সিস্টেম থাকবে, একটা হেপাটিক আর একটা রেনাল। যখন আমরা ডিফারেন্ট ভার্টিব্রেটের ক্লাসিফিকেশন পড়বো আমাদেরকে জানতে হবে যে অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে কোন ধরনের পোর্টাল সিস্টেম থাকে, বার্ডের ক্ষেত্রে কোনটা থাকে, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে মাছের ক্ষেত্রে আমরা কিন্তু হেপাটিক এবং রেনাল দুটো পোর্টাল সিস্টেমই দেখতে পাবো। আরবিসি প্রধানত নিউক্লিয়েটেড হবে, সার্কুলেশন ইউনিসার্কিট হবে এবং ক্লোজ টাইপ। ঠিক আছে, কারণ রক্ত বাহের মধ্যেই প্রধানত ব্লাড প্রধানত সার্কুলেটেড হয়। এদের যে এন্ডোস্কেলিটন আছে, এন্ডোস্কেলিটন কার্টিলেজ এবং বোন দিয়ে তৈরি হয়, অস্থি এবং তরুণাস্থি যুক্ত হতে পারে। ভার্টিব্রেট আর অ্যাম্ফিসিলাস, অ্যাম্ফিসিলাস ভার্টিব্রা মানে কি,
এই যে ভার্টিব্রা আছে দেখো, তার দুই দিকটাই প্রধানত এক্ষেত্রে কনকেভ আছে দেখো। অর্থাৎ একটা ভার্টিব্রার যে মেন বডি, আমাদের যে মেরুদণ্ড অসংখ্য ছোট ছোট খণ্ড দিয়ে গঠিত, প্রত্যেকটা খণ্ডকে আমরা বলবো ভার্টিব্রা। এবং ভার্টিব্রার যে মেন বডি, তো তাকেই আমরা বলবো সেন্ট্রাম। এবং বাকি এই সমস্তগুলো প্রসেস আছে। তাহলে মেন যে বডি আছে, এই মেন বডির দুই দিকেই প্রধানত কনকেভ থাকে দেখো, এখানেও কনকেভ এখানেও কনকেভ। সুতরাং এই টাইপের যে ভার্টিব্রা সেটা হচ্ছে এম্পিসিলাস ভার্টিব্রা, এবং মাছের যে ভার্টিব্রা সেটা কিন্তু এম্পিসিলাস ভার্টিব্রা হবে। এবং অনলি ওয়ান অক্সিপিটাল কন্ডাইল, যেগুলো হাইলাইট করেছে ভালো করে পড়বে, একটাই অক্সিপিটাল কন্ডাইল থাকে, দ্যাট মিনস দে আর মোনোকন্ডাইলিক স্কাল। অক্সিপিটাল কন্ডাইল কি কাজ করে? আমাদের যে হেড আছে, মানে আমাদের যে স্কাল আছে, এই স্কালকে প্রধানত ভার্টিব্রার সঙ্গে কানেকশন করে অক্সিপিটাল কন্ডাইল। তাহলে এদের কিন্তু একটাই অক্সিপিটাল কন্ডাইল থাকে, সিঙ্গেল অক্সিপিটাল কন্ডাইল। মানে স্কালের জাস্ট নিচেতে থাকবে একটা স্ট্রাকচার, ছোট স্ট্রাকচার, তো তাকেই বলবো অক্সিপিটাল কন্ডাইল। এটা একদম ভার্টিব্রার সঙ্গে, মানে প্রথম যে ভার্টিব্রা তার নাম হচ্ছে অ্যাটলাস, তো সেই অ্যাটলাসের সঙ্গে স্কালকে প্রধানত অ্যাটাচড করে রাখবে। সেই জন্য এদের যে অক্সিপিটাল কন্ডাইল সেটা হচ্ছে একটা। দেখো এটাই হচ্ছে এন্ডোস্কেলিটন। আমি এমনভাবে লিখেছি এন্ডোস্কেলিটনের সমস্ত অংশ এক্ষেত্রে কিন্তু ইনক্লুড করা আছে। বিভিন্ন বইতে ক্যারেক্টার্স গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এক্ষেত্রে এটাকে গ্রুপিং করে লিখেছি সেই কারণের জন্য তোমরা কিন্তু একটা জায়গাতেই সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে? এবং মাছের দেখো যে সেন্স অর্গান, তো সেন্স অর্গানে এক্ষেত্রে আমরা ক্রেনিয়াল নার্ভ দেখতে পাই, 10 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ আমরা দেখতে পাই। এবং মাছের দেখো এই জায়গাতে একটা স্ট্রাকচার থাকে, তো তার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি। তার মানে আমরা ওয়েবেরিয়ান অসিকেল আমরা দেখলাম। এরপরে আমরা আরো একটা ইম্পর্টেন্ট অংশ দেখব, তো তার নামই হচ্ছে অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি। ঠিক আছে? সুতরাং অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি জিনিসটা কি একটু দেখে নাও। দেখো এটাই হচ্ছে অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি। অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি প্রধানত সার্কের ক্ষেত্রে থাকে। অ্যাম্পুলা অফ লরেঞ্জিনির স্ট্রাকচারই হচ্ছে এরকম, যে স্কিনের মধ্যে একটা ছিদ্র থাকে, এদের স্কিনে ছোট ছোট ছিদ্র থাকে, তো সেগুলোকে আমরা বলবো পোর। এবং এই যে ছিদ্রগুলো আবার একদম স্কিনের ভিতরের দিকে একটা টিউব দিয়ে, টিউবের সঙ্গে কানেক্টেড থাকে, একটা টিউবের ভেতর ঢুকে গেছে, এবং ঢুকে যাওয়ার পর তারপরে আবার সেটা স্ফীত হয়ে গেছে, তো তাকেই আমরা বলবো অ্যাম্পুলারি স্যাক। এবং এই যে অ্যাম্পুলারি স্যাক যে দেখতে পাচ্ছ, এই অ্যাম্পুলারি স্যাকের মধ্যে আমরা দুটো পোর্শন দেখতে পাবো। একটা হচ্ছে সেন্ট্রাম, মানে প্রত্যেকটা স্যাকে, এটা একটা স্যাক, এটা একটা স্যাক, এটা একটা স্যাক, প্রত্যেকটা স্যাকে আমরা ভিতরের দিকে কেন্দ্রে যে স্ট্রাকচার দেখতে পাবো তার নাম হচ্ছে সেন্ট্রাম। এবং এই সেন্ট্রামকে ঘিরে দুই ধরনের সেল প্রধানত থাকবে। দুই ধরনের প্রধানত সেল এক্ষেত্রে থাকে, টু টাইপস অফ সেল। এটা একটা সেল, এরকম একটা সেল থাকবে, আর এরকম প্রধানত দুই ধরনের সেল এক্ষেত্রে থাকে। তো এই জায়গাতে দেখো এই যে অংশটা আছে, এটা হচ্ছে একটা অ্যাম্পুলারি স্যাক। এবং এই অ্যাম্পুলারি স্যাক এর ভেতরে চেম্বার থাকে, এবং এই চেম্বারের মধ্যে প্রধানত দুই ধরনের সেল থাকে। এবং এই সেলগুলো আবার কানেক্টেড থাকবে নার্ভের সাহায্যে। ঠিক আছে? তো এই যে টাইপের যে স্ট্রাকচার, এটা হচ্ছে একটা সেন্সরি রিসেপ্টরের স্ট্রাকচার। এবং এই সেন্সরি রিসেপ্টরটা যেটা, তো এর নামই হচ্ছে অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি। অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি কিন্তু প্রকৃতপক্ষে থার্মো রিসেপ্টর। সো দিস ইজ প্রেজেন্ট ইন দ্য হেড অফ দ্য স্কোলিওডন। মানে শার্কের ক্ষেত্রে প্রধানত অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি থাকে, এটা জলের টেম্পারেচারকে সেন্স করতে পারে। ঠিক আছে? কারণ শার্ক প্রধানত বিভিন্ন রকমের ওসানিক এনভায়রনমেন্টে থাকে। তাহলে যখনই টেম্পারেচার যদি কোনোভাবে বেড়ে যায়, তখন এরা হয়তো ঠান্ডা জায়গা খোঁজার চেষ্টা করে, অথবা যেটা অপটিমাম টেম্পারেচার সেটাকে তারা মেনটেন করার চেষ্টা করে, সেই জায়গাতে তারা যেতে চায়, যে সেন্স অর্গানের সাহায্যে যেতে চায়, তো তার নামই হচ্ছে অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি। অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি অ্যাকচুয়ালি কি হবে দেখো, ওপেন ইন গ্রুপস অফ পোর। তার মানে স্কিনেতে এদের অনেক ছোট ছোট পোর থাকে। এই পোর কিন্তু আউটসাইড, মানে ডিরেক্টলি ওয়াটারের সঙ্গে কানেক্টেড থাকে। আবার প্রত্যেকটা ছিদ্র কানেক্টেড উইথ অ্যান এলংগেটেড টিউব, একটা লম্বা টিউবের সঙ্গে কানেক্টেড থাকে। টিউব টার্মিনেট ইন দ্য অ্যাম্পুলারি স্যাক। দেখো টিউব তাহলে কোথায় শেষ হচ্ছে? অ্যাম্পুলারি স্যাকে। স্যাক কনসিস্টিং অফ 8 or 9 চেম্বার, প্রত্যেকটা স্যাকে 8 থেকে 9টা চেম্বার থাকে, সেপারেটেড বাই দ্য রেডিয়াল সেপ্টা অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল কোর। তাহলে প্রত্যেকটা চেম্বারের মধ্যে সেন্ট্রাল কোর থাকবে। প্রত্যেকটা অ্যাম্পুলারি স্যাকে প্রধানত দুই ধরনের সেল থাকে। একটি সেল হলো গ্ল্যান্ড সেল, একটি সেল হলো গ্ল্যান্ড সেল। গ্ল্যান্ড সেল কি করবে? সিক্রেট দ্য জেলি লাইক সাবস্টেন্স। এবং আরো এক রকমের সেল যেটা, তো সেটা হচ্ছে সেন্সরি সেল, পিরামিডের মতো দেখতে এবং সেন্সরি ইন নেচার। তাহলে অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি থেকে যেরকম মিউকাস সিক্রেটেড হবে, তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু সেন্সও করতে পারে। কাকে সেন্স করতে পারে? টেম্পারেচারকে সেন্স করতে পারে। তাহলে অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি হলো এক রকমের থার্মোরিসেপ্টর। দেখো অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি ওয়ার কনসিডার্ড অ্যাজ দ্য নিউরোমাস্ট অর্গান। তাহলে এটুকু সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার এটা? আচ্ছা, অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি হলো।
এরপরে দেখো যে বিষয়টা তোমাদেরকে বলছিলাম যে অ্যাম্পুলা অফ লরেঞ্জিনিকে অনেকে বলছিলেন যে এটা অনেকটা ল্যাটারাল লাইন সেন্স অর্গানের মতো। Ampulla of Lorenzini were considered as the neuromast organ, but the saint confirmed its function as the thermoreceptor, detect the change in temperature of water. This is very very important. Ampulla of Lorenzini কিন্তু কোনো রকম lateral line sensory system নয়, কোনো নিউরোমাস্ট অর্গান নয়। কোন কাকে বলে নিউরোমাস্ট অর্গান আমি দেখাবো, এক্ষুনি তোমাদের দেখাবো। সুতরাং এটা কিন্তু থার্মোরিসেপ্টর। দিস থার্মোরিসেপ্টর অনলি প্রেজেন্ট ইন শার্ক, মানে শার্কের ক্ষেত্রে, হাঙরের ক্ষেত্রে প্রধানত আমরা এই টাইপের থার্মো রিসেপ্টর দেখতে পাই। এরপরে আমরা যেটা দেখব তো সেটাই হচ্ছে ল্যাটারাল লাইন সিস্টেম। তো ল্যাটারাল লাইন সিস্টেম বা স্পর্শেন্দ্রীয় রেখা, কেউ বলতে পারবে স্পর্শেন্দ্রীয় এইসব অনুভব করতে হেল্প করে। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ল্যাটারাল লাইন সিস্টেম। দেখো অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি ভালো করে বুঝবে, খুব ক্রিটিক্যাল, কিন্তু আমি সহজভাবে এক্ষেত্রে লিখেছি, তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। এবং এইগুলো পড়লে তোমাদের পিজি সিলেবাসেরও বিভিন্ন অংশ তোমাদের কভার হয়ে যাবে, দেখবে এগুলো সব আছে, ঠিক আছে, অ্যাট এ টাইম তোমাদের কভার হয়ে যাবে। তাহলে মাছের যে স্কিন আছে, এই স্কিনেতে অনেক ছিদ্র থাকে, তো তাকেই আমরা বলবো পোর। ভালো করে দেখো, মাছের স্কিনেতে ছোট ছোট ছিদ্র থাকে যেগুলোকে আমরা দেখতে পাই না, তো এগুলোই হচ্ছে পোর। এবং এই পোরগুলো একটি ক্যানালের সঙ্গে যুক্ত থাকে, ঠিক যেরকম ভাবে অ্যাম্পুলা অফ লরেঞ্জিনিতে আমরা দেখেছিলাম। তাহলে প্রত্যেকটা ছিদ্র একটা ক্যানাল বা একটা টিউবের সঙ্গে কানেক্টেড থাকবে, এবং সেই কানেকশনটা আবার ভিতরের দিকে স্ফীত হয়ে গেছে, তো তার নাম হচ্ছে অ্যাম্পুলা, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই অ্যাম্পুলার মধ্যে এক রকমের সেল থাকে, তো এটাই প্রধানত রিসেপ্টর সেল, এবং এই সেলের মধ্যে সেন্সরি হেয়ার থাকে। এবং এই যে রিসেপ্টর যে সেলগুলো আছে এগুলোর সঙ্গে কানেকশন থাকবে নিউরনের, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে টিউব আছে, ক্যানেল আছে, অ্যাম্পুল আছে, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য স্কিনের এপিডার্মাল সেল থাকে। এটাই অ্যাকচুয়ালি ল্যাটারাল লাইন সিস্টেমের ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে দেখো ল্যাটারাল লাইন সিস্টেম এক্সাইটেড বাই দ্য মেকানিক্যাল প্রেসার, বিভিন্ন যান্ত্রিক প্রেসার। মেকানিক্যাল মানে কি, কোনো কেমিক্যাল নয়, মেকানিক্যাল। যেমন কেউ গালে চড় মারলো, এটা হচ্ছে মেকানিক্যাল, ঠিক আছে। কেউ অ্যাসিড ছুঁড়ে মারলো, এটা হচ্ছে তোমার কেমিক্যাল। কিন্তু কেউ গালে চড় মারলে এটা হচ্ছে মেকানিক্যাল। তাহলে সাউন্ড হতে পারে, শব্দ হতে পারে, টাচ হতে পারে, স্পর্শ, তার সঙ্গে সঙ্গে শব্দ, ভাইব্রেশন, গ্র্যাভিটি ডিটেকশন। তো এই সমস্ত কাজে প্রধানত এই ল্যাটারাল লাইন সিস্টেম কাজ করে। কিভাবে কাজ করে দেখো, তার আগে বলে নিই কোথায় থাকে। দেখো, ক্যান ডিটেক্ট দ্য ভাইব্রেশন অ্যান্ড দ্য ইলেকট্রিক ফিল্ড অফ দ্য ওয়াটার। সুতরাং এটা কিন্তু মেকানো রিসেপ্টার। তাহলে আমরা যেমন দেখলাম যে অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি যেটা সেটা হচ্ছে থার্মো রিসেপ্টার, কিন্তু ল্যাটারাল লাইন সিস্টেম হচ্ছে মেকানো রিসেপ্টার। কাদের ক্ষেত্রে পাবো, সাইক্লোস্টোমাটা, সার্ক, অ্যাকোয়াটিক বিভিন্ন ভার্টিব্রেট, এমনকি ফিশ এবং অ্যাম্ফিবিয়ার মধ্যেও আমরা এই ল্যাটারাল লাইন সিস্টেম দেখতে পাবো। অ্যাকোয়াটিক কিছু ভার্টিব্রেটস আছে যেমন ফিশ এবং অ্যাম্ফিবিয়াতেও ভালো করে দেখো, কিন্তু আমরা ল্যাটারাল লাইন সিস্টেম বা স্পর্শেন্দ্রীয় রেখা দেখতে পাই। Lateral line system consists of lateral line and the neuromast organ or ampullary organ। তার মানে এই যে ভিতরের দিকে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নিউরোমাস্ট অর্গান। এটাই কিন্তু প্রকৃতপক্ষে নিউরোমাস্ট অর্গান। যেটাকে আমরা অ্যাম্পুলা বলছি, এটাকেই আমরা বলবো নিউরোমাস্ট অর্গান। এবং এই নিউরোমাস্ট অর্গানে প্রকৃতপক্ষে রিসেপ্টর থাকে, ঠিক আছে। এটা এর মধ্যেই প্রধানত রিসেপ্টর থাকে। এইবারে দেখো একটা ছবি আগে দেখে নাও, তারপরে টোটাল বিষয়টা দেখবে। দেখো বলেছিলাম যে ল্যাটারাল লাইন সিস্টেম প্রধানত কানেক্টেড থাকবে যার সাহায্যে, তো সেটাই হচ্ছে পোর। তাহলে স্কিনের মধ্যে কি আছে, এক্ষেত্রে দেখো ছোট ছোট পোর আছে, এগুলোকেই আমরা বলবো পোর অফ ক্যানাল। এটাই হচ্ছে ছিদ্র। এবং এই প্রত্যেকটা ছিদ্র আবার কানেক্টেড হয়ে আছে কিসের সাহায্যে, দেখো একটা লম্বা ক্যানাল চলে গেছে, একটা লম্বা ক্যানেল। ক্যানেল মানে কি, ক্যানেল মানে হচ্ছে একটা লম্বা ড্রেন চলে গেছে এদের এই ছিদ্রের সঙ্গে, ঠিক আছে। তো এই যে ক্যানাল আছে, এই ক্যানালের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানাল আছে। আবার এই ক্যানালগুলো দেখো, এই জায়গাতে দেখো যে যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নিউরোমাস্ট অর্গান। এটাই হচ্ছে অ্যাম্পুল, এবং অ্যাম্পুলের মধ্যে কি বলেছিলাম, বিভিন্ন সেন্সরি হেয়ার যুক্ত সেল থাকে। তাহলে এগুলোই হচ্ছে সেন্সরি সেল, ঠিক আছে। এবং এই সেন্সরি সেলের মধ্যে প্রচুর পরিমাণে সিলিয়া আমরা দেখতে পাই। কেন সিলিয়া দেখতে পাই, কারণ সিলিয়া, এই যে ক্যানেল আছে, এই ক্যানেলের মধ্যে যে ফ্লুইড আছে, সেই ফ্লুইডের ভাইব্রেশনকে এরা বুঝতে পারে। আচ্ছা যাই হোক, এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাতে আমরা দেখছি যে রিসেপ্টর সেল আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই যে ব্ল্যাক কালারের যেটা আছে, তো এগুলোই কিন্তু এপিডার্মাল সেল, ঠিক আছে। এগুলোই হচ্ছে এপিডার্মাল সেল, এই নিউরোমাস্ট অর্গানকে এরা সাপোর্ট করে। এবং এই যে সেন্সরি হেয়ার আছে, এই সেন্সরি হেয়ারের সঙ্গে আবার কানেকশন থাকবে নার্ভের। সুতরাং এটাই প্রকৃতপক্ষে ল্যাটারাল লাইন সিস্টেমের একদম স্ট্রাকচার।
প্রথম তোমাদের যে ছবিটা দেখিয়েছিলাম এইটুকু পোর্শনের ছবি দেখিয়েছিলাম, পোর থাকবে, তারপরে এই যে টিউব থাকবে এবং টিউবের সঙ্গে কানেক্টেড থাকবে যেটা অ্যাম্পুলা অর দ্য নিউরোমাস্ট অর্গান। সো দিস ইজ দ্য নিউরোমাস্ট অর্গান। তাহলে ল্যাটারাল লাইন সিস্টেম দুটো পোর্শন দিয়ে গঠিত, একটা হচ্ছে ল্যাটারাল লাইন ক্যানাল এবং আর একটা হচ্ছে নিউরোমাস্ট অর্গান। তাহলে দেখো ল্যাটারাল লাইন সিস্টেম কি দিয়ে তৈরি হবে, ল্যাটারাল লাইন ক্যানাল এবং তার সঙ্গে সঙ্গে নিউরোমাস্ট অর্গান অর দ্য অ্যাম্পুলারি অর্গান। Faint lateral line canal runs from head to tail on the lateral side of the body situated below the epidermis। তাহলে দেখো একদম হেড থেকে একদম দেখো এই যে পোর বা ছিদ্র আছে একটা ক্যানাল, ক্যানালগুলো কিসের সঙ্গে কানেক্টেড আছে, ছিদ্রের সঙ্গে এগুলো প্রধানত কানেক্টেড থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে সেন্সিটিভ পোর্স ইন দ্য এপিডার্মিস কানেক্ট টু দ্য ক্যানাল, ক্যানালের সঙ্গে প্রধানত কানেক্টেড থাকবে, এর সাহায্যে কানেক্টেড থাকবে। দ্য ক্যানালস আর দ্য মিউকাস ফিল্ড, এই যে ক্যানাল দেখতে পাচ্ছ যে ল্যাটারাল লাইন যে ক্যানাল আছে তার মধ্যে মিউকাস থাকে এবং লিডিং ইনটু দ্য অ্যাম্পুলারি অর্গান অর দ্য নিউরোমাস্ট অর্গান। তাহলে এই যে ক্যানাল এবার কিসের সঙ্গে যুক্ত থাকবে, নিউরোমাস্ট অর্গানের সঙ্গে। দ্য নিউরোমাস্ট অর্গান আর সাপোর্টেড বাই স্পেশালাইজড এক্টোডার্মাল সেল। তাহলে নিউরোমাস্ট অর্গানে আমরা কি দেখতে পাবো, রিসেপ্টর সেল এবং তার সঙ্গে সঙ্গে সাপোর্টিং সেল। দ্য রিসেপ্টর অর দ্য সেন্সরি সেল বিয়ার দ্য টাইনি স্টিফ অফ দ্য সেন্সরি হেয়ার। তার মানে এই যে রিসেপ্টর যে সেলগুলো আছে এক্ষেত্রে সেন্সরি হেয়ার থাকে, সিলিয়া থাকবে, হুইচ প্রজেক্টেড ইনটু দ্য ক্যানাল। তাহলে ক্যানালের মধ্যে যেগুলো প্রধানত থাকবে অ্যান্ড দে আর সাপ্লাইড উইথ দ্য নার্ভ ফাইবার। কোন নার্ভ ফাইবার, ফেসিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস। ফেসিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস উইল বি কানেক্টেড উইথ দিস ল্যাটারাল লাইন সিস্টেম। কিভাবে ল্যাটারাল লাইন সিস্টেম কাজ করে দেখো, এই যে সেন্সরি যে রিসেপ্টর আছে এই রিসেপ্টরকে বলে রিও রিসেপ্টর অর একে আমরা বলবো কারেন্ট রিসেপ্টর। তাহলে নিউরোমাস্ট অর্গানে যে সেন্সরি রিসেপ্টর গুলো থাকে তাকেই বলা হয় রিও রিসেপ্টর, ঠিক আছে। যখন নিউরোমাস্ট অর্গান রেসপন্সিবল ফর দ্য লোকাল ওয়াটার ডিসপ্লেসমেন্ট অর দ্য ডিস্টারবেন্স, ধরো যাক জলের মধ্যে একটা তরঙ্গ তৈরি হয়েছে, তখন কি হবে, তখন কি হচ্ছে, জলের মধ্যে এই যে তরঙ্গ তৈরি হচ্ছে একটা লোকাল যখন ডিস্টারবেন্স হচ্ছে তখন কি হবে, তখন সেই ডিস্টারবেন্স যেহেতু এই পোরের সঙ্গে কানেক্টেড আছে এই ক্যানালের মধ্যে এবং ক্যানালের মধ্যে কি থাকে, ফ্লুইড থাকে। তাহলে জলের মধ্যে যখন এইরকম কোনো কিছু একটা সেন্সেশন যখন হয় সেই ভাইব্রেশন তখন এই ক্যানালের মধ্যে চলে যায়। ক্যানালের মধ্যে কি থাকে, ফ্লুইড থাকে, যেহেতু ছিদ্র আছে কোন একটা তরঙ্গ, সেই তরঙ্গ এবার কি হচ্ছে জলের এই ক্যানালের মধ্যে যে তরল আছে তার মধ্যে চলে এলো এবং তার ফলে কি হবে, হুইন ওয়াটার নিয়ার দ্য ল্যাটারাল লাইন মুভ, তখন ওয়াটার মুভ ইনটু দ্য পিটস, তখন এই যে জল তখন পিটসে চলে যায় এবং ডিস্টর্ট দ্য হেয়ার সেল। তার মানে এই যে ক্যানালের মধ্যে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডের যখন মুভমেন্ট হবে তখন কি হবে, এই যে হেয়ার সেলগুলোর একটা পজিশন ছিল সেই পজিশনগুলো এবার নড়তে থাকবে, ঠিক আছে। জলেতে কোনো ভাইব্রেশন হচ্ছে, ছিদ্র দিয়ে সেই ভাইব্রেশন কোথায় চলে গেল, ক্যানালের মধ্যে চলে গেল, সেখানকার ফ্লুইড নড়ছে এবং তার ফলে এর সঙ্গে কানেক্টেড যে সেন্সরি হেয়ারগুলো ছিল তো সেগুলোই ডিস্টর্ট করছে, মানে পজিশন তারা চেঞ্জ করছে এবং তার ফলে এক রকমের মেকানিক্যাল পোটেনশিয়াল তৈরি হয়। যেহেতু এর মধ্যে এইরকম ঘটনা ঘটছে তখন এদের মধ্যে একটা মেকানিক্যাল পোটেনশিয়াল তৈরি হয় এবং তার ফলে যেটা এই নার্ভের মধ্যে সেই সেন্সেশন চলে যায় এবং তার ফলে মাছ রেসপন্স করে, যেখানে তরঙ্গ তৈরি হচ্ছে সেখান থেকে ছুটতে বেরিয়ে চলে যায়। এর কারণটা হচ্ছে এইভাবে সে ল্যাটারাল লাইন সিস্টেমের মধ্য দিয়ে জলের চাপ, জলের তাপ, জলের ভাইব্রেশন, বিভিন্ন রকমের ফিজিক্যাল স্টিমুলেশন সে কিন্তু রেকগনাইজ করতে পারে, ঠিক আছে। তাহলে নিউরোমাস্ট অর্গান সবাই দেখে নিলে ক্লিয়ার। দেখবো সেন্সরি অর্গান, তো তার নাম হচ্ছে পিট অর্গান। পিট অর্গানের মধ্যে আমরা কি দেখতে পাবো, সেন্সরি যেমন সেল দেখতে পাবো তার সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে যে সাপোর্টিং সেল আমরা দেখতে পাবো এবং এটা হচ্ছে এপিডার্মিস এবং এপিডার্মিসের সঙ্গে কানেক্টেড থাকবে, ফাউন্ড ইন দ্য ডরসাল এন্ড দ্য ল্যাটারাল সারফেস অফ দ্য হেড অফ দ্য ডগ ফিশ। মানে শার্কের মাথাতে পিট অর্গান থাকে, আরো একটা অর্গান থাকে তার নাম হচ্ছে পিট অর্গান। প্রত্যেকটা পিট অর্গানের মধ্যে সেন্সরি হেয়ার সেল থাকে, দেখো এগুলো হচ্ছে সেন্সরি হেয়ার সেল এবং তার সঙ্গে সঙ্গে সাপোর্টিং সেল, একে তো সাপোর্ট দিতে হবে তো সেটাই হচ্ছে সাপোর্টিং সেল। সাপোর্টিং সেল ইনারভেটেড বাই 7 ক্রেনিয়াল নার্ভ। তাহলে অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি যেমন শার্কের মধ্যে থাকে তার সঙ্গে সঙ্গে পিট অর্গান থাকবে, ক্লিয়ার। এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে এক্সক্রেটরি সিস্টেম। দেখো এদের কিডনি কিন্তু মেসোনেফ্রিক হবে, ইউরিনারি ব্লাডার ইজ অ্যাবসেন্ট, মূত্রথলি এদের অ্যাবসেন্ট থাকে। খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এদের এক্সক্রেটরি মেটেরিয়াল, দেখো যেগুলো তরুণাস্থিযুক্ত মাছ তাদের রেচন পদার্থ কিন্তু ইউরিয়া, তার মানে এরা ইউরিওটেলিক, এরা কিন্তু ইউরিওটেলিক। যেগুলো ফ্রেশ ওয়াটার মাছ তারা কিন্তু অ্যামোনোটেলিক। ভালো করে দেখে নাও, কার্টিলেজিনিয়াস যে সমস্ত ফিশ হবে তারা কিন্তু ইউরিওটেলিক হবে, আর ফ্রেশ ওয়াটারে যে সমস্ত ফিশ থাকবে তারা কিন্তু অ্যামাইনোটেলিক হবে, কারণ অ্যামোনিয়া এদের কিন্তু এক্সক্রেটরি ম্যাটেরিয়াল। এবং মেরিন যে সমস্ত বনিফিস আছে, আমরা জানি যে মেরিন এনভায়রনমেন্টে প্রধানত কার্টিলেজিনিয়াস ফিশ থাকে কিন্তু কিছু কিছু বনিফিসও থাকে, তো তাদের এক্সক্রেটরি ম্যাটেরিয়াল হচ্ছে ট্রাইমিথাইল অ্যামাইন অক্সাইড।
ঠিক আছে? তাহলে কার্টিলেজিনিয়াস ফিশের রেচন পদার্থ কি? ইউরিয়া। আর বনি ফিশের ফ্রেশ ওয়াটার ফিশের রেচন পদার্থ কি? অ্যামোনিয়া। ঠিক আছে? এরপরে দেখো এমব্রায়োলজি ফিশ কিন্তু ইউনিসেক্সুয়াল হবে, অবশ্যই মেল ফিমেল সেপারেট হবে। ফার্টিলাইজেশন ইন্টারনাল হতে পারে অথবা এক্সটার্নাল হতে পারে। এবং এদের এগ কিন্তু মেসোলেসিথাল মানে মডারেট অ্যামাউন্ট অফ ইয়ক এক্ষেত্রে থাকতে পারে, অথবা মেগালেসিথাল হতে পারে, অনেক অ্যামাউন্ট অফ ইয়ক থাকতে পারে। এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন অ্যাবসেন্ট থাকে, মানে এরা হচ্ছে অ্যামনিওটা। ডেভেলপমেন্ট ডিরেক্ট হয়, কোনো লার্ভা তৈরি হয় না, জাস্ট ডিম ফুটে এদের বাচ্চা নির্গত হয় এবং সেই বাচ্চাকেই আমরা বলবো ফ্রাই অর হ্যাচলিং। ঠিক আছে? সুতরাং স্মল ফিশ আর কল্ড ফ্রাই অর হ্যাচলিং। দেন দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ সুপার ক্লাস পিসেস। তাহলে আমরা সুপার ক্লাস পিসেসের আমরা ইভলিউশন দেখলাম, তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টার্স দেখলাম, তাদের স্কেল কেমন হতে পারে, তাদের পাখনা কেমন হতে পারে, তাদের যে রেসপিরেটরি অর্গান, এক্ষেত্রে আমরা কিছু ইম্পর্টেন্ট সেন্স অর্গান আমরা দেখলাম, অ্যাম্পুল অফ লরেঞ্জিনি কাকে বলে, ল্যাটারাল লাইন সিস্টেমের স্ট্রাকচার কেমন হবে, পিট অর্গান প্রধানত কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা দেখলাম, আমরা ক্যারেক্টার্স আমরা দেখে নিলাম, পরপর এইভাবে এমব্রায়োলজি ইত্যাদি পরপর আমরা দেখলাম। এরপরে আমরা যেখানে যাব তো সেটাই হচ্ছে ক্লাসিফিকেশন। ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ পিসেস মানে মাছের ক্লাসিফিকেশন। যে ইয়ং বলছেন যে সুপার ক্লাস যে পিসেস আছে তার তিনটে ক্লাস আছে, একটা প্ল্যাকোইডার্মি, একটা কনড্রিকথিস এবং আর একটা অস্টিকথিস। তো প্ল্যাকোইডার্মি তো এক্সটিংক্ট হয়ে গেছে। কনড্রিকথিস যেটা আছে তার সাবক্লাস, দুটো সাবক্লাস আছে, তরুণাস্থিযুক্ত মাছ, একটা ইলাসমো ব্রাঙ্কি এবং আর একটা হলোসেফালি। এবং অস্টিকথিস যে আছে দেখো প্রথমেই বলেছিলাম যে একান্থোডি এবং একান্থোডি এক্সটিংক্ট হয়ে গেছে, এবং যে দুটো বেঁচে আছে একটার নাম হচ্ছে অ্যাক্টিনোপ্টেরাইজি আর একটা সার্কোপ্টেরাইজি। তো কোনটা অ্যাক্টিনোপ্টেরাইজি বলতে পারবে? এরা কোন ধরনের ফিশ? রেফিন না লোবফিন বলতে পারবে? অ্যাক্টিনোপ্টেরাইজি, হ্যাঁ, সার্কোপ্টেরাইজি হচ্ছে লোবফিন ফিশ। এবার দেখো গ্লোবালি 34,000 স্পিসিস অফ দ্য লিভিং ফিশ, এক্ষেত্রে এখনো পর্যন্ত 34,000, ক্যান ইউ ইমাজিন 34,000 প্রজাতি প্রধানত ফিশের এখনো পর্যন্ত আছে। প্রিমিটিভ জলেস ফিশ যেটা তো সেটাই হচ্ছে ল্যাম্প্রে এবং হ্যাগফিশ। ঠিক আছে? প্রিমিটিভ জলেস ফিশ হচ্ছে ল্যাম্প্রে আর হ্যাগফিশ। কার্টিলেজিনিয়াস যে সমস্ত ফিশ আছে যেমন শার্ক আছে, স্কেট আছে এবং রে আছে, এদের মধ্যে কি পার্থক্য সেটা আমাদেরকে জানতে হবে। বনি ফিশ আছে, সমস্ত ফিশ কিন্তু কোল্ড ব্লাডেড এক্সেপ্ট ওপা। ওপা দ্যাট ইজ দ্য ল্যাম্প্রেস গুটেটাস। তাহলে একমাত্র হোমিওথার্মিক যে ফিশ তো সেটাই হচ্ছে ওপা, OPAH। ঠিক আছে? ওপা কিন্তু হোমিওথার্মিক এক রকমের প্রজাতি। তো প্রথমেই দেখো এবার আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে প্ল্যাকোইডার্মি। প্ল্যাকোইডার্মি কিন্তু এক্সটিংক্ট হয়ে গেছে। তাহলে সুপার ক্লাস পিসেসের আন্ডারে প্রথম যে ক্লাস আছে তো তার নাম হচ্ছে প্ল্যাকোইডার্মি, ডমিনেন্ট ফিশ অফ দ্য মেরিন অ্যান্ড দ্য ফ্রেশ ওয়াটার ডিউরিং দ্য ডেভোনিয়ান পিরিয়ড। তো ডেভোনিয়ান পিরিয়ডে সমুদ্র এবং নদী এই দুটো জায়গাতেই কিন্তু এই প্ল্যাকোইডার্মি ছিল। বিকাম এক্সটিংক্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেভোনিয়ান পিরিয়ড, তো ডেভোনিয়ান পিরিয়ডের শেষের দিকে এরা এক্সটিংক্ট হয়ে যায়। এবং এপিডার্মিস কভার্ড বাই হেভি বনি প্লেট। দেখো এদের যে এপিডার্মিস আছে এই এপিডার্মিসে কি দেখতে পাচ্ছি আমরা? প্রচুর ভারী ভারী বনি প্লেট আমরা দেখতে পাচ্ছি। একটা প্লেট, প্লেট কি রকম হয়? যেমন একটা কচ্ছপের যেমন বডি সেটা প্লেট দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে? তো সেরকম প্লেট দিয়ে তৈরি হয়। বিষয়টাকে চিন্তা করার চেষ্টা করো, তো এই প্লেটকেই আমরা বলবো আর্মড। এই প্লেটকেই কি বলা হয়? আর্মড। তাহলে এপিডার্মিস কভার্ড বাই হেভি বনি প্লেট, এবং গিল স্লিটস কিন্তু অ্যাবসেন্ট ছিল এদের। এবং গিল স্লিটসের জায়গায় যেটা ছিল তো সেটাই হচ্ছে স্পাইরাকল, ছোট ছিদ্র ছিল যেটা রেসপিরেশনে এদের হেল্প করতে। তাহলে এক্ষেত্রে কোনো রকম ফুলকা ছিদ্র আমরা দেখতে পেতাম না। তো এই যে প্ল্যাকোইডার্মিস আছে যাকে আমরা বলবো আর্মড ফিশ, এবং এই প্ল্যাকোইডার্মিস যেমন এক্সাম্পল হচ্ছে ক্লাইমেটিয়াস। ক্লাইমেটিয়াস হচ্ছে প্রথম জড ফিশ। তাহলে দেখো ন্যাথোস্টোমাটার প্রথম যে ন্যাথোস্টোমাটা পৃথিবীতে এলো তো সেই ন্যাথোস্টোমাটা হচ্ছে ক্লাইমেটিয়াস, এবং প্রথম জ ফিশ যারা কিন্তু ছিল প্ল্যাকোইডার্মি। ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে ক্লাস কন্ড্রিকথিস। তোমরা সবাই জানো তরুণাস্থিযুক্ত মাছ এর প্রজাতি সংখ্যা কত? 1050, 1050টা প্রজাতি এই কন্ড্রিকথিসে আমরা দেখতে পাই। এবং কন্ড্রিকথিসের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, আচ্ছা কন্ড্রিকথিসের ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো একটু দেখে নাও। এবার খুব দ্রুততার সঙ্গে হয়ে যাবে। দেখো প্রধানত মেরিন ওয়াটারে এদেরকে পাওয়া যায়, কাউকে কাউকে ব্র্যাকিশ ওয়াটারে পাই। তো ব্র্যাকিশ ওয়াটার মানে কি? যেখানে নদী প্রধানত সমুদ্র যেখানে বা নদী যেখানে সমুদ্রের সঙ্গে মেশে তো ওই জায়গাতে যে জল থাকে তো সেটাই হচ্ছে ব্রাকিশ ওয়াটার। তাহলে এক্ষেত্রে মেরিন ওয়াটার এবং কেউ কেউ কিন্তু এই কার্টিলেজিনিয়াস ফিশ প্রধানত আমরা ব্র্যাকিশ ওয়াটারেও আমরা দেখতে পাই। এবং ইন্ডোস্কেলিটন,
দেখো এন্ডোস্কেলিটন প্রধানত তরুণাস্থি দিয়ে তৈরি এবং ফিনস আর সাপোর্টেড বাই কার্টিলেজিনিয়াস ফিন রে। অর্থাৎ এদের যে ফিনস আছে, এই ফিনসের ফিন রে কাকে বলে বলেছিলাম? ফিন আর কিছুই নয়, জাস্ট একটা স্কিনের মডিফিকেশন, এবং এই স্কিনটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে স্ট্রাকচার থাকে, তো তাকেই আমরা বলবো ফিন রে। অনেকটা রশ্মির মতো এরা মানে সজ্জিত থাকে, সেই জন্য একে আমরা বলবো ফিন রে। তাহলে এক্ষেত্রে কার্টিলেজিনিয়াস ফিন রে কিন্তু আমরা দেখতে পাই। এক্সোস্কেলিটন ওভার দ্য স্কিন প্রধানত প্ল্যাকয়েড স্কেল থাকে, দ্যাট ইজ দ্য এপিডার্মিস কভার্ড বাই দ্য প্ল্যাকয়েড স্কেল অরিজিনেটেড ফ্রম দ্য ডার্মিস অফ দ্য স্কিন। আমি কি বলেছিলাম? মাছের যে স্কেল সেটা কোথা থেকে ডেভেলপ করবে? অবভিয়াসলি ডার্মিস থেকে ডেভেলপ করবে। তাহলে এদের যে স্কেল, তো সেটাই হচ্ছে প্ল্যাকয়েড স্কেল। এবার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখে নাও, আমরা অনেকেই জানি না। কনড্রিকথিস যে আছে তাদের নোটোকড পারজিস্ট থ্রু আউট দ্য লাইফ। আমরা সবাই কি জানি ভার্টিব্রেটস এর ক্ষেত্রে কি হয়? নোটোকড ইজ রিপ্লেসড বাই ভার্টিব্রাল কলাম। বাট কন্ড্রিকথিস যে সমস্ত মাছগুলো আছে তাদের নোটোকড কিন্তু সারা জীবন ধরে থাকে। অ্যাকচুয়ালি নোটোকড যে ভার্টিব্রাল কলামে যে রিপ্লেসড হবে, সেই রিপ্লেসমেন্টটা কমপ্লিট হয় না। কিছু পোর্শন হয়তো ভার্টিব্রাতে পরিণত হচ্ছে, কিছু কিছু পোর্শন জাস্ট একটা মানে কি বলবো, একটা এটা হচ্ছে একটা সেডি এরিয়াতে থাকে। মানে নোটোকড সম্পূর্ণরূপে ভার্টিব্রাল কলামে পরিণত হয় না, কিছুটা হয়তো ভার্টিব্রাল কলামে পরিণত হয়। কিছু কিছু পোর্শন মানে সিঙ্গেল সিঙ্গেল ভার্টিব্রা হয়তো আমরা ওরকম ক্লিয়ারলি আমরা দেখতে পাই না, সেই জন্য বলছে একটা প্লেট লাইক স্ট্রাকচার আমরা দেখতে পাই। সেই জন্য বলছে যে নোটোকড পারজিস্ট থ্রু আউট দ্য লাইফ, মানে ইনকমপ্লিট রিপ্লেসমেন্ট অফ দ্য ভার্টিব্রাল কলাম। এক্ষেত্রে নোটোকড কিন্তু কখনোই ভার্টিব্রাল কলামে পরিণত হয় না। এবং হলোসেফালিতে নোটোকড স্টেজ ইনট্যাক্ট। তাহলে হলোসেফালি যেক্ষেত্রে ইনকমপ্লিট রিপ্লেসমেন্ট, আর হলোসেফালি দেখো, হলোসেফালি যারা আছে এই এই কন্ড্রিকথিসের মধ্যে, তাদের নোটোকড কিন্তু নোটোকড নোটোকড হিসাবেই থাকে। তাদের নোটোকড কি হিসাবে থাকবে? একদম প্রিমিটিভ নোটোকড হিসাবেই থাকে। অন্যান্য কন্ড্রিকথিসের ক্ষেত্রে তবুও কিছুটা পরিমাণে রিপ্লেসমেন্ট হয়, কিন্তু ইনকমপ্লিট রিপ্লেসমেন্ট। কিন্তু যেটা হলোসেফালি আছে তাদের নোটোকড স্টেজ ইনট্যাক্ট। ঠিক আছে? 5 থেকে 7 pairs of the gills are present which open directly outside of the body by the gill slits। তাহলে এদের যে গলবিলে যে ফুলকা ছিদ্র থাকে সেটা সরাসরি কিন্তু হাঙর মাছের কথা চিন্তা করে, তাহলে সেটা কিন্তু সরাসরি কিন্তু ওপেন থাকে, এবং এক্ষেত্রে কোনো রকম কানকো থাকে না। মাউথ কিন্তু সবসময় ভেন্ট্রাল হয়, অর্থাৎ মাছ যে থাকবে মুভ করবে তার মুখ্য ছিদ্র কিন্তু নিচের দিকে থাকে। ঠিক আছে? আর রুই কাতলা ইত্যাদি মাছের মুখছিদ্র কোথায় থাকে? মাছের সামনের দিকে থাকে। দেখবে যে রুই মাছের মুখ কোন দিকে থাকে? সামনের দিকে থাকে। কিন্তু এদের মুখ কোন দিকে থাকবে? ভেন্ট্রাল দিকে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে সাব টার্মিনাল হবে, মানে একদম প্রান্তে থাকে না, প্রান্ত থেকে কিছুটা পিছন দিকে থাকে। এবং এক্ষেত্রে দেখো এদের যে জ সাসপেনশন, তো তাকে আমরা বলবো হাইলোস্টাইলিক জ সাসপেনশন। কেমন ধরনের জ সাসপেনশন হবে? হাইলোস্টাইলিক জ সাসপেনশন হুইচ ইজ স্ট্রং সো দে আর প্রিডাসিয়াস। এই যে হাইলোস্টাইলিক যে জ সাসপেনশন আছে প্রচন্ড স্ট্রং হয় এই টাইপের জ সাসপেনশন, চুয়াল সাসপেনশন, এবং সেই জন্য এরা মাংসাশী হয়। অনেক মানে বড় বড় খাবারকে এরা টুকরো টুকরো করে ফেলতে পারে। এদের যে জ আছে প্রচন্ড পাওয়ারফুল হয়, কারণ এদের জ সাসপেনশন হাইলোস্টাইলিক জ সাসপেনশন। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার জ সাসপেনশন কি? আমি পরে আসছি, একটুখানি দেখে নাও। জয়েতে প্রধানত দুটো অংশ থাকে, একটা আপার জ এবং আর একটা হচ্ছে লোয়ার জ। এবং দেখো আপার জ ফার্মলি ফিউজড উইথ দ্য স্কাল এন্ড দ্য লোয়ার জ ইজ সাসপেন্ডেড ফ্রম দ্য কোয়াড্রেট রিজিয়ন অফ দ্য আপার জ। অর্থাৎ এই যে আপার জ যেটা আছে সেটা যখন সম্পূর্ণরূপে স্কালের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকবে, এদের যে মাথা থাকে সেই মাথার সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে, সেই জন্য এটা প্রচন্ড পরিমাণে হার্ড হয়। এবং এদের যে লোয়ার জ আছে, এই লোয়ার জ এই আপার জয়ের একটা স্ট্রাকচার থাকে, তার নাম হচ্ছে বোন থাকে, তো তার নাম হচ্ছে, বা একটা স্ট্রাকচার থাকে তার নাম হচ্ছে কোয়াড্রেট, এবং এই কোয়াড্রেটের সঙ্গে কানেক্টেড থাকবে লোয়ার জ। এবং এই টাইপের যে জ সাসপেনশন যেক্ষেত্রে আপার জ যেখানে স্কালের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড হয়ে থাকবে, তো তাকেই আমরা বলবো হাইলোস্টাইলিক জ সাসপেনশন। ঠিক আছে? এবং জয়তে আমরা কি দেখতে পাবো? শার্প টিথ দেখতে পাবো, প্রচন্ড ধারালো দাঁত দেখতে পাবো। এই দাঁতগুলো কি? মডিফাইড প্ল্যাকয়েড স্কেল। তাহলে এদের যে দাঁত, সেই দাঁত কিন্তু মডিফাইড প্ল্যাকয়েড স্কেল, কারণ এক্ষেত্রে আমরা প্ল্যাকয়েড স্কেলই আমরা দেখতে পাই। এয়ার ব্লাডার কিন্তু সম্পূর্ণরূপে অ্যাবসেন্ট থাকবে, সো দে সুইম কন্টিনিউয়াসলি টু অ্যাভয়েড দ্য সিঙ্কিং। দেখো একটা হাঙর মাছ কিন্তু সবসময় সে ব্যস্ত থাকে, সে সবসময় বিজি থাকে, কেন? কারণ তাদের কোনো এয়ার ব্লাডার থাকে না। তাহলে এয়ার ব্লাডার নেই, কিন্তু তবুও সে কেন মুভ করছে সবসময়? যাতে কোনোভাবে ডুবে না যায়। ওকে সবসময় অ্যাক্টিভ হতে হবে, পাখনা দিয়ে সবসময় সে অ্যাক্টিভ অ্যাক্টিভ করবে, তার মাসেল সবসময় অ্যাক্টিভ থাকে। এয়ার ব্লাডার হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা উইদাউট মাসেলস
মাছের দেহকে ভাসতে অথবা ডুবতে সাহায্য করে, কিন্তু এক্ষেত্রে যেহেতু কোনো এয়ার ব্লাডার থাকে না, সেই জন্য তারা সব সময় তারা সাঁতার কাটে, মাসেলসকে তারা সব সময় অ্যাক্টিভ করে রেখে দেয়। এবং ইন্টেস্টাইন উইথ দ্য স্পাইরাল ভালভ অর দ্য স্ক্রল ভালভ, এদের ইন্টেস্টাইনে এক রকমের স্ক্রল ভালভ থাকে। ক্লোয়াকাল অ্যাপারচার প্রেজেন্ট এবং জেনিটাল ডাক্ট ওপেন ইনটু দ্য ক্লোয়াকা। ক্লোয়াকা মানে কি? ক্লোয়াকা মানে হচ্ছে এমন একটা ছিদ্র যার মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম, রেচনতন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে জনন অঙ্গ, এই তিনটে সিস্টেমই প্রধানত ওপেন হয়। তাহলে এক্ষেত্রে আমরা ক্লোয়াকাকে দেখতে পাই। ঠিক আছে। অন দ্য ডরসাল সারফেস অফ দ্য হেড এ স্পেশাল টাইপ অফ স্ট্রাকচার হুইচ ইজ নোন এজ অ্যাম্পুল অফ লরেঞ্জিনি আর প্রেজেন্ট হুইচ ইজ থার্মোরিসেপ্টর। আমরা আগে দেখলাম অ্যাম্পুল অফ লরেঞ্জিনি স্ট্রাকচার। তারপর দেখো কডাল ফিন কিন্তু হেটারো সার্কাল হবে, মানে সমান দুটো ভাগে বিভক্ত নয়। টু লোবস অফ দ্য ফিন আর আনইকুয়াল, তাহলে ফিনসের দুটো লোব কিন্তু আনইকুয়াল হবে। ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ফার্টিলাইজেশন কিন্তু ইন্টারনাল হয়, এটাও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমি ফিশের যখন ক্যারেক্টার্স বলেছিলাম যে মাছের ফার্টিলাইজেশন এক্সটার্নাল অথবা ইন্টারনাল দুই ধরনের হতে পারে, তাহলে কন্ড্রিকটিসের যে ফার্টিলাইজেশন সেটা কিন্তু ইন্টারনাল হবে। মেলের ক্ষেত্রে ক্লাসপার থাকবে, ক্লাসপার হচ্ছে একটা কপুলেটরি অর্গান, মানে সঙ্গম অঙ্গ যেটাকে বলা হয়, হুইচ ইজ প্রেজেন্ট এট দ্য ইনার এজ অফ দ্য পেলভিক ফিন। তাহলে কোথায় এই ক্লাসপার থাকে? পেলভিক ফিনের ভিতরের দিকে থাকে প্রধানত, এবং এরা ইউনিসেক্সুয়াল হয়, ভিভিপেরাস হয়, তার মানে এরা বাচ্চা প্রসব করে, ডিরেক্টলি গিভিং দ্য বার্থ টু দ্য ইয়ং। সুতরাং এগুলোই হচ্ছে কন্ড্রিকথিস মাছের বৈশিষ্ট্য বা তরুণাস্থিযুক্ত মাছের বৈশিষ্ট্য। ঠিক আছে। এটা আমরা ছোট থেকেই পড়ে এসেছি ক্যারেক্টার্স গুলো। তো এই যে কন্ড্রিকথিস যে মাছ আছে, তিন ধরনের মাছ দেখে নাও, একটা শার্ক এবং একটা স্কিট এবং আর একটা হলো রে। ঠিক আছে। এদের মধ্যে কি পার্থক্য, এটাই মেইনলি বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এই যে কন্ড্রিকথিস যে মাছ আছে, ওয়ার্ল্ড ফেমাস তিন ধরনের মাছ, একটা হচ্ছে শার্ক, একটি হলো স্কিট এবং আর একটা হচ্ছে রে। প্রথমে একটা ব্রিফ আইডিয়া নিয়ে নাও, তারপর আমরা ডিটেলসে দেখব, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তো শার্ক মানে কি? লার্জেস্ট লিভিং ভার্টিব্রেট। শার্ক হচ্ছে যত ভার্টিব্রেটস আছে তার মধ্যে সব থেকে বড়, মানে একটা শার্ক 30 ফুট থেকে 50 ফুট হতে পারে, ভাবো 50 ফুটের একটা শার্ক, সব থেকে তাহলে বড় যে মাছ তো সেটাই কিন্তু শার্ক। শার্ক লিভার অয়েল অ্যাজ এ সোর্স অফ ভিটামিন এ অ্যান্ড ডি, মানে শার্কের যে লিভার অয়েল ভিটামিন এ আর ডি এর সোর্স হিসেবে কাজ করে। শার্ক স্কিন লেদার ইজ ইউজড ফর মেকিং দ্য আর্টিকেলস, বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে এদের চামড়া কাজে লাগে। এছাড়া শার্কের পাখনা থেকে খুব সুন্দর স্যুপ তৈরি করা হয় এবং সেই জন্য অনেক হাঙর মাছকে মানুষ মেরে ফেলে। তাহলে শার্ক হচ্ছে এক রকমের কন্ড্রিকথিস। আরো দু রকমের কন্ড্রিকথিস আমরা দেখবো, একটা হচ্ছে স্কিট এবং আর একটা হচ্ছে রে। তো স্কিট কাকে বলে? দেখো এটাই হচ্ছে স্কিট। এর ক্ষেত্রে মেন বডি দেখো বটম ডুয়েলিং ফিশ, তার মানে কি সমুদ্রের একদম নিচের দিকে থাকে। অ্যান্টেরিয়ার পেয়ার্স অফ দ্য ফিনস আর এনলার্জ, তার মানে এদের সামনের দিকে যে পাখনা আছে, এই যে পাখনা আছে এটা অনেক বড় হয়ে গেছে। দেখো অ্যান্টেরিয়ার, এটা হচ্ছে মেন বডি, আর অ্যান্টেরিয়ার পেয়ার অফ দ্য ফিন কি হয়েছে? অনেক বড় হয়ে গেছে। অ্যান্ড ইউজড ফর সুইমিং অ্যাজ দ্য উইংস, যেন মনে হয় একটা ঘুড়ি উড়ছে। দেখো একটা যেন মনে হচ্ছে কি ঘুড়ি উড়ছে, ঘুড়ির মতো দেখতে লাগছে। তার মানে এদের এই যে ফিন আছে, অ্যান্টেরিয়ার যে ফিন আছে, এই ফিনটা প্রধানত এরকম এনলার্জড হয়ে গেছে, উইংস এর মতো এনলার্জ হয়ে গেছে, এবং এর সাহায্যেই এরা প্রধানত জলেতে সাঁতার কাটে। সুতরাং এটাই হচ্ছে স্কেট। ঠিক আছে। এটাই হচ্ছে স্কেট। তাহলে রে কোনগুলো? রে মানে কি? এই যে রে আছে দেখো, এটা হচ্ছে এদের লেজ আছে, তাহলে স্কেটেরও কিন্তু বড় লেজ থাকে। আর রে যেটা আছে এদেরও কিন্তু লেজ থাকে, কিন্তু লেজেতে কিন্তু স্পাইন দেখতে পাই, দেখো কাঁটা দেখতে পাই, যেমন শঙ্কর মাছ। ঠিক আছে। টেল ইজ লং হুইপ লাইক, এদের যে লেজ থাকে সেই লেজ হচ্ছে লম্বা চাবুকের মতো। অ্যান্ড হ্যাজ দ্য শার্প স্পাইন, এবং এই জায়গাতে কিন্তু কাঁটা থাকে। সার্টেন ডরসাল মাসেল মডিফাইড ইন্টু দ্য পাওয়ারফুল ইলেকট্রিক অর্গান, তার মানে এটাই কিন্তু ইলেকট্রিক রে, যেমন আমরা জানি যে ইলেকট্রিক রে, তার মানে এদের উপরের দিকে এই যে মাসেলস আছে, এই মাসেলস মডিফাই হয়ে গিয়ে যেটা তৈরি করে, তো তার নাম হচ্ছে ইলেকট্রিক অর্গান। তাহলে কন্ড্রিকথিস মাছের তিনটে বড় বড় গ্রুপ আমরা দেখলাম, একটা শার্ক দেখলাম, একটা স্কিট দেখলাম, এবং আরো একটা রে দেখলাম। ক্লিয়ার? আচ্ছা, একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম কন্ড্রিকথিস সম্পর্কে। এবার দেখো কন্ড্রিকথিসের দুটো সাবক্লাস আছে, একটা ইলাসমোব্রাঙ্কি এবং আরো একটা কি? ইলাসমোব্রাঙ্কি, আর একটা কি দেখেছিলাম আমরা? হলোসেফালি, তাই তো? আচ্ছা, ইলাসমোব্রাঙ্কি আর হলোসেফালি দুটো সাবক্লাস আছে, একটা ইলাসমোব্রাঙ্কি আর একটা হলো হলোসেফালি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? দেখো যে কন্ড্রিকথিস আমরা যে পড়ছি, এই কন্ড্রিকথিসের দুটো সাবক্লাস আছে, একটা ইলাসমোব্রাঙ্কি এবং আর একটা হচ্ছে হলোসেফালি। তো প্রথমে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে ইলাসমোব্রাঙ্কি।
ম্যাক্সিমাম যত রকমের কন্ড্রিকথিস আছে, ম্যাক্সিমাম আমরা যত কন্ড্রিকথিস বা মাছকে আমরা সামুদ্রিক মাছকে দেখি, তারা সবাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ইলাসমোব্রাঙ্কির মধ্যেই পড়ে। দেখো ইলাসমোব্রাঙ্কের ক্যারেক্টার্স কি কন্ড্রিকথিসের মতোই 4 থেকে 7 পেয়ার্স অফ দ্য গিল স্লিট হুইচ ওপেন টু দ্য এক্সটেরিয়ারলি সেপারেটলি, ঠিক আছে। এদের কোনো অপারকুলাম থাকে না। মাউথ ইজ সাব টার্মিনাল, অবভিয়াসলি হাঙর মাছের কথা চিন্তা করো। এবং হার্ড জ উইথ নিউমারাস সাব টিথ, তার মানে এদের যে জ থাকে সেটা অনেক হার্ড হয়, শক্ত হয়। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এদের পাওয়ারফুল অলফ্যাক্টরি সিস্টেম টু ডিটেক্ট দ্য প্রে। ইলাসমোব্রাঙ্কির ঘ্রাণ শক্তি থাকে এবং তার ফলে সহজেই এরা খাদ্যকে চিনতে পারে। এবং পেলভিক ফিন মডিফাইড টু ফর্ম দ্য ক্লাসপার, তার মানে এই যে আমরা মানে মেলদের ক্ষেত্রে তাদের যে সেক্স অর্গান আমরা পাই, তো তার নাম হচ্ছে ক্লাসপার। এটা অ্যাকচুয়ালি পেলভিক ফিনের মডিফিকেশন টু ট্রান্সফার দ্য স্পার্ম ইনটু দ্য ক্লোয়াকা অফ দ্য ফিমেল। তাহলে এটা হচ্ছে ইলাসমোব্রাঙ্কের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। সুইম ব্লাডার এক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে এবং বুভেন্সি মেনটেন বাই অয়েল রিচ লার্জ লিভার। এবং সেই জন্য যত হাঙর মাছ আছে সেই হাঙর মাছে আমরা প্রচুর পরিমাণে তেল পাই। কেন? কারণ তাদের সুইম ব্লাডার থাকে না। তাহলে তারা জলে ভেসে থাকে কি করে? তারা জলে ভেসে থাকে তাদের লিভারের সাহায্যে। এদের লিভারে প্রচুর পরিমাণে তেল থাকে, আর তেল তো জলে মেশে না। তেল থাকা মানেই দেহ হালকা হয়ে যায়, তার ফলে জলে ভেসে থাকতে পারে। ক্যান সুইম উইথ হাই স্পিড, প্রচন্ড জোরে এরা সুইম করতে পারে। এই যে ইলাসমোব্রাঙ্কি আছে, যেমন স্কোলিওডন, স্কোলিওডন মানে হচ্ছে ডগ ফিশ। আমরা প্রত্যেকেই জানি স্কোলিওডন মানে হাঙর মাছ, এটা হচ্ছে ডগ ফিশ। ডগ লাইক সেন্স অফ স্মেল, তাহলে এদের যেহেতু সেন্স অর্গান থাকে, মানে এরা এদের স্মেল নিতে পারে, যেহেতু কুকুরের মতো এরা ঘ্রাণ নিতে পারে, সেই জন্য এদেরকে বলে ডগ ফিশ এবং একে ইন্ডিয়ান সার্কও বলা হয়। এছাড়া আছে স্ফিরনা অর দা জাইগেনেমা, একে বলা হয় হ্যামার হেডেড সার্ক, হাতুড়ি মাখা মানে মাথাযুক্ত হাঙর। এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্রিস্টিস, তাকে বলে সফিস মানে করাত মাছ। রস্ট্রাম এক্সটেন্ডেড টু ফর্ম দ্য আর্মড স। তাহলে দেখো এদের যে রস্ট্রাম আছে, মুখের সামনের দিকে যে পোর্শন, তো তাকেই আমরা বলবো রস্ট্রাম। এবং এই রস্ট্রাম হাঙরের মতো মানে করাতের মতো হয়ে গেছে। আর্মড মানে কি প্রচন্ড শক্ত হয়ে গেছে, এবং এটা প্রধানত ডিফেন্সে সাহায্য করে। তাহলে এটাই হচ্ছে করাত মাছ। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টর্পেডো। দেখো রে, এবার আমরা কি দেখবো? রে। তাহলে রে মানে কোনগুলো ছিল দেখো, টর্পেডো আছে আর ট্রাইগন আছে। রে এর একটু ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখে নাও। ইলেকট্রিক রে, এটা একটু দেখতে হবে। এদের কিন্তু স্কেলস অ্যাবসেন্ট থাকে, এটাই হচ্ছে ইলেকট্রিক রে। তাহলে ইলেকট্রিক রে মানে কি? যারা কারেন্ট তৈরি করতে পারে। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো রকম আঁচ থাকে না, মানে এক্ষেত্রে স্কেল কিন্তু অ্যাবসেন্ট থাকে। কিছু ডরসাল মাসেল মডিফাইড ইনটু পাওয়ারফুল ইলেকট্রিক অর্গান অন আইদার সাইড বিটুইন দ্য আই অ্যান্ড দ্য পেক্টোরাল ফিন। তার মানে কি? এটা হচ্ছে এদের মেন বডি, এটা হচ্ছে কি এদের মেন বডি, বাকিগুলো সব হচ্ছে পাখনা, ঠিক আছে। তাহলে এদের যে পেক্টোরাল ফিন আছে, পেক্টোরাল ফিন মানে কি? হাতের দিকের ফিনটা, এই হাতটা এদের জাস্ট এরকম বড় হয়ে গেছে। তাহলে এই যে পেক্টোরাল ফিন আছে, এইখানটা হচ্ছে ফিন আছে, এবং এই যে টোটাল যে পেক্টোরাল ফিন আছে, এই পেক্টোরাল ফিন এর মধ্যে আমরা কিছু মাসেলস এর মডিফিকেশন দেখতে পাই। তাহলে এই মডিফাইড যে মাসেলস, তো এটাই প্রকৃতপক্ষে ইলেকট্রিক অর্গান। দেখো সার্টেন ডরসাল মাসেল মডিফাইড ইনটু দ্য পাওয়ারফুল ইলেকট্রিক অর্গান অন আইদার সাইড বিটুইন দ্য আই অ্যান্ড দ্য পেক্টোরাল ফিন। এখানে আই আছে এবং এখানে পেক্টোরাল ফিন আছে, এই দুটোর মাঝখানে আমরা ইলেকট্রিক অর্গানকে দেখতে পাই। ইলেকট্রিক অর্গান ক্যান গিভ দ্য শক অ্যাবাউট 100 ভোল্ট, 100 ভোল্ট পর্যন্ত শক দিতে পারে। তো এটাই হচ্ছে টর্পেডো। তাহলে টর্পেডো, দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পেক্টোরাল ফিন আছে, দুটো ডরসাল ফিন থাকে, এটা হচ্ছে পেলভিক ফিন এবং এটা হচ্ছে টেল। সো দিস ইজ টর্পেডো, এটা হচ্ছে মেন বডি। এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে ট্রাইগন। তাহলে আমি এখনো যেটা বলছি সেটা হচ্ছে রে। তাহলে টর্পেডোও কিন্তু রে এবং তার সঙ্গে সঙ্গে ট্রাইগনও কিন্তু রে। টর্পেডো হচ্ছে ইলেকট্রিক রে আর ট্রাইগন হচ্ছে স্টিং রে। ভালো করে পার্থক্যগুলো ভাববে। তাহলে এই যে স্টিং রে আছে, দেখো লার্জ ফ্লেক্সিবল হুইপ লাইক টেল উইথ মেনি স্টিং ফর ডিফেন্স। তার মানে কি? এটা হচ্ছে পেক্টোরাল ফিনের মডিফিকেশন হয়ে গেছে। এখানে আই আছে, এখানে পেলভিক ফিন আছে, আর এই জায়গাতে দেখো টেল আছে এবং টেল অংশে আমরা কি দেখতে পাচ্ছি? স্পাইন দেখতে পাচ্ছি। তাহলে টেল উইথ মেনি স্টিং ফর ডিফেন্স, ঠিক আছে, কাঁটার মতো স্টিং। স্টিং মানে হুল থাকে। ডরসাল ফিন উইথ স্পাইন প্রোভাইডেড উইথ দ্য পয়জন গ্ল্যান্ড। অর্থাৎ এদের যে ডরসাল ফিন থাকে, অর্থাৎ এই যে ডরসাল ফিন আছে, এই ডরসাল ফিনের মধ্যে স্পাইন থাকে এবং এই স্পাইনের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে মানে পয়জন গ্ল্যান্ড আমরা দেখতে পাই। তো এটাই হচ্ছে স্টিং রে, সেই জন্য এদেরকে বলা হয় স্টিং রে, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে স্কেট। তো স্কেটকে বলা হয় রাজা, রাজা যেটা, তো সেটাই হচ্ছে স্কেট। আমি বলেছিলাম যে হাঙর, রে এবং স্কেট, এই তিনটে। তাহলে
রে আমরা দেখে নিলাম দুই রকমের রে থাকবে। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে স্কেট। স্কেট দেখো হেড, ট্রাঙ্ক অ্যান্ড দ্য পেক্টোরাল ফিন ফিউজ টু ফর্ম দ্য ডিস্ক লাইক স্ট্রাকচার। তার মানে মাথা, পেক্টোরাল ফিন এই সবকিছু মিলে একটা ডিস্ক লাইক স্ট্রাকচার তৈরি করে। স্লেন্ডার টেল কন্টেইনস ওয়ান মিডিয়ান অ্যান্ড দ্য টু ডরসোল্যাটারাল লাইনস অফ স্পাইন। তার মানে দেখো এই জায়গাতে এদের স্লেন্ডার টেল কন্টেইন ওয়ান মিডিয়ান, তাহলে একটা মাঝখান দিয়ে আর এই দিক দিয়ে দুটো ল্যাটারাল আমরা স্পাইন দেখতে পাচ্ছি। কিন্তু এই জায়গাতে আমরা কি দেখেছিলাম, এই রকম স্পাইন, কিছু কিছু কাঁটা। কিন্তু এই যে যারা স্কিট আছে তাদের পুরো লেজেতেই কাঁটা, তাদের পুরো লেজেতেই কাঁটা। আর এক্ষেত্রে দেখো পেলভিক ফিনের কাছে ক্লাসপার দেখতে পাচ্ছে, তার মানে এটা হচ্ছে মেল স্কেট। ঠিক আছে, তাহলে টোটাল লেজেতে যখন কাঁটা থাকবে তখনই সেটা হচ্ছে স্কেট। আর লেজেতে যখন কিছুটা পোর্শনে যখন স্টিং থাকবে তো তখনই তাকে আমরা বলবো রে। এবার দেখো যে পার্থক্যটা একটুখানি দেখে নাও। শার্ক, স্কেট এবং রে আর ইনক্লুডেড আন্ডার দ্য অর্ডার সিলাচি। এই যে তিনটাকে দেখলে, যেটা হচ্ছে ইলাসমোব্রাঙ্কি, তো ইলাসমোব্রাঙ্কির আবার বিভিন্ন অর্ডার আছে। আমরা মেন যে অর্ডার, যেটা ওয়েল নোন অর্ডার যেটা, তো সেটাই হচ্ছে সিলাচি। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয় যে শার্ক, স্কেট এবং রে এর অর্ডার কোনটা, তো সেটাই হচ্ছে সিলাচি। ঠিক আছে, স্কেটস অ্যান্ড রেজ আর মোর ডাইভার্স দ্যান শার্ক। তার মানে যত রকমের শার্ক থাকে তার থেকে বেশি প্রজাতির স্কেট এবং রেকে আমরা দেখতে পাই। তো এরা প্রধানত শার্কের থেকে কোন ক্ষেত্রে ডিফারেন্ট দেখো, রে এবং তার সঙ্গে সঙ্গে স্কেটের মধ্যে কিছু সিমিলারিটি আছে। দেখো গ্রেট ফ্ল্যাটেন বডি, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন বডি, উপর নিচে চ্যাপ্টা বডি থাকে, এবং ইনার মাউসলি ডেভেলপ দ্য পেক্টোরাল ফিন। তার মানে এদের পেক্টোরাল ফিন মানে রে এবং তার সঙ্গে সঙ্গে স্কেটের পেক্টোরাল ফিন অনেক বড় হয়, জয়েন্ট টু দ্য হেড অ্যান্ড দ্য ট্রাঙ্ক, সো লুক লাইক দ্য ডায়মন্ড। এদেরকে ডায়মন্ড শেপের দেখতে হয়। টেল স্লেন্ডার উইথ ডরসাল অ্যান্ড দ্য কডাল ফিন। তাহলে লেজেতে দেখো ডরসাল আর কডাল ফিন কোথায় থাকবে, লেজেতে। ঠিক আছে, টেল স্লেন্ডার উইথ ডরসাল অ্যান্ড কডাল ফিন। গিল স্লিটস রিডিউস টু 5 পেয়ার্স অনলি অন দ্য ফ্ল্যাট ভেন্ট্রাল সারফেস অফ দ্য হেড। তার মানে হেডের ভেন্ট্রাল সারফেসে প্রধানত কেবলমাত্র গিল স্লিট দেখতে পাই, মানে এদের উপরের দিকে নয়, নিচের দিকে। ঠিক আছে, এরকম। কিন্তু সার্কের ক্ষেত্রে ল্যাটারাল সাইডে আমরা গিল স্লিট দেখতে পাই। এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো, মাউথ বিউরিড ইন দ্য বটম স্যান্ড, সো ওয়াটার ফর রেসপিরেশন এন্টার্স ইনটু দ্য ফ্যারিংস টু এ পেয়ার অফ লার্জ ডরসালি প্লেসড স্পাইরাকল। এই জায়গাতে স্পাইরাকল দেখতে পাচ্ছ দেখো, এদের মুখ সবসময় বালিতে গোঁজা থাকে। তো সেই কারণের জন্য কি করে, এরা রেসপিরেশনের জন্য প্রধানত নাক দিয়ে তো ভালো করে রেসপিরেশন নিতে পারে না। মাউথ বিউরিড ইন দ্য বটম স্যান্ড, সো দ্য ওয়াটার ফর দ্য রেসপিরেশন এন্টার্স ইনটু দ্য ফ্যারিংস। যেহেতু মাউথ এদের প্রধানত কাদাতে গোঁজা থাকে, সেই জন্য ওয়াটার ফ্যারিংসের মধ্যে কিভাবে প্রবেশ করবে, থ্রু এ পেয়ার অফ লার্জ ডরসালি প্লেসড স্পাইরাকল। তার মানে এদের ডরসাল সাইডে ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে ফ্যারিংসের মধ্যে জল প্রবেশ করে, এবং লিভস টু দ্য ভেন্ট্রাল এক্সটার্নাল গিল স্লিট। তাহলে দেখো স্পাইরাকল দিয়ে জল ঢুকছে আর গিল স্লিট দিয়ে প্রধানত বাইরে বেরিয়েছে। গিল স্লিট কিন্তু এদের দেহের নিচের দিকে থাকে। দে আর মডার্ন ডেরিভেটিভ অফ দ্য শার্ক। অর্থাৎ এই যে স্কেট এবং রে দেখলে, এরা প্রধানত শার্কের থেকেই ডেভেলপ করেছে। তাহলে শার্ক কিন্তু প্রথম এসেছে এবং স্কেট এবং রে পরে এসেছে। এছাড়া আরো কিছু কিছু এক্সাম্পল দেখো, স্টেগোস্টোমা মানে টাইগার ফিশ অর দ্য জেব্রা শার্ক, এবং কারকারোডন তো তাকে বলা হয় গ্রেট হোয়াইট শার্ক, এবং রাইনোবেটাস তো তাকেই বলা হয় গিটার ফিশ, এবং রাইনোডোন হুয়েল শার্ক, সো দিস ইজ দ্য লার্জেস্ট ফিশ। তাহলে সব থেকে বড় ফিশ কোনটা, রাইনোডোন। সুতরাং আমরা দেখলাম যে ইলাসমোব্রাঙ্কি, কন্ড্রিকথিসের যে সাবক্লাস আমরা দেখলাম, তো সেটাই হচ্ছে ইলাসমোব্রাঙ্কি। ইলাসমোব্রাঙ্কির মধ্যে তোমাকে পড়তে হবে শার্ক, স্কেট এবং রে এর মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যেটাতে চলে আসবো তো সেটাই হচ্ছে হলোসেফালি। দেখো এইটুকু। এরপরে আরো একটা সাবক্লাস আমরা দেখবো, তো তার নাম হচ্ছে হলোসেফালি। হলোসেফালিতে দেখো কেমন ক্যারেক্টারিস্টিক ফিচার্স। স্মল মাউথ গার্ডেড বাই জ অ্যান্ড লিপস। ঠিক আছে, ছোট্ট মাউথ থাকে, যেটা প্রধানত জ, চোয়াল এবং লিপ দিয়ে, যেটা প্রধানত লিপ, আমাদের মুখে যেরকম লিপ থাকে সেরকম লিপ লাইক স্ট্রাকচার থাকে। অনেক সময় কাতলা মাছে ওরকম লিপ লাইক স্ট্রাকচার দেখতে পাবে। এবং হলোসেফালের ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে গিল স্লিট কভার্ড বাই অপারকুলাম। দেখো এরা যদিও কন্ড্রিকথিস, কিন্তু এদের অপারকুলাম বা কানকো থাকে কাদের, হলোসেফালির। ক্লোয়াকা অ্যাবসেন্ট থাকে, এরা যদিও কন্ড্রিকথিস কিন্তু এদের ক্লোয়াকা অ্যাবসেন্ট থাকবে। অ্যানাস এবং ইউরিনোজেনিটাল অ্যাপারচারাস সেপারেট। তার মানে একটা আলাদা একটা ছিদ্র থাকে, দুটো ছিদ্র, একটা পায়ু ছিদ্র আর একটা হচ্ছে মূত্র জনন ছিদ্র।
ঠিক আছে, কিন্তু ক্লোয়াকাতে কি থাকবে, তিনটে ছিদ্রই একই ছিদ্র। দ্য ফার্স্ট ডরসাল ফিন উইথ দ্য স্ট্রং স্পাইন, দেখো এই যে প্রথম যে ডরসাল ফিন আছে, এক্ষেত্রে দুটো ডরসাল ফিন আমরা দেখতে পাচ্ছি। বলেছিলাম যে কোনো কোনো মাছে দুটো ডরসাল ফিন থাকে, তাহলে এটা হচ্ছে প্রথম ডরসাল ফিন, এটা সেকেন্ড ডরসাল ফিন। এবং এই ডরসাল ফিনে আবার দেখো লাল কালারের স্পাইনকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এবং দেখো প্লেট লাইক টিথ দেখা যায় এবং হুইপ লাইক টেল, এদের যে লেজ থাকে সেটা হুইপ মতো মানে চাবুকের মতো দেখতে লাগে, এই জায়গাতে কডাল ফিন, আর এটা হচ্ছে লেজের এক্সটেনশন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে হলোসেফালি। ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি, অপারকিউলাম থাকবে, ক্লোয়াকা অ্যাবসেন্ট থাকবে, ডরসাল ফিনে স্ট্রং স্পাইন থাকবে। এবং দেখো এই জায়গাতে ক্লাসপার দেখতে পাচ্ছি, এক্সাম্পল কি, কাইমেরা। কাইমেরাকে বলা হয় র্যাট ফিশ অর ঘোস্ট ফিশ অর কিং অফ হেরিংস। তো এই যে হলোসেফালি আছে, সো দিস ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন অস্থিযুক্ত মাছ এবং তরুণাস্থিযুক্ত মাছ। বনি ফিশ এবং কার্টিলেজিনিয়াস ফিশের এরা কিন্তু কানেক্টিং লিঙ্ক হিসাবে কাজ করে। যখন যেহেতু কানেক্টিং লিঙ্ক হিসাবে চলে এলো, সুতরাং এরপরে আমরা পড়ব যেটা, তো সেটাই হচ্ছে বনি ফিশ। কিন্তু এই জায়গাতে দেখো হলোসেফালি কারা, যে কোনো তরুণাস্থিযুক্ত মাছ যাদের মধ্যে অপারকিউলাম থাকে তো তারাই হচ্ছে হলোসেফালি গ্রুপ। কার্টিলেজিনিয়াস ফিশ উইথ অপারকিউলাম ইজ প্লেসড আন্ডার হলোসেফালি গ্রুপ। যে কোনো তরুণাস্থিযুক্ত মাছ যাদের অপারকিউলাম থাকে তো তারাই কিন্তু হলোসেফালির মধ্যে পড়ে। সুতরাং আমরা কন্ড্রিকথিস সম্পর্কে আমরা দেখে নিলাম। এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে অস্টিকথিস। ঠিক, এরপরে আমরা যেটা দেখবো সেটাই হচ্ছে অস্থিযুক্ত মাছ, এবং এই অস্থিযুক্ত মাছকে বলা হয় টেলিওস্টমি। এরা কিন্তু ফ্রেশ ওয়াটার এবং মেরিন ওয়াটার দুটোতেই পাওয়া যায়, এবং এন্ডোস্কেলিটন সবসময় বনি হবে, অর্থাৎ এদের যে স্ট্রাকচার হবে কাঁটা হবে তো সেটা কিন্তু অস্থিযুক্ত হয়। সো কল দ্য বনিফিস এক্সেপ্ট হচ্ছে স্টারজিয়ন। তাহলে একমাত্র অস্টিকথিস যার এন্ডোস্কেলিটন কার্টিলেজ তো সেটাই হলো স্টারজিয়ন। স্কিন উইথ মেনি মিউকাস গ্ল্যান্ড, এদের স্কিনেতে প্রচুর মিউকাস গ্ল্যান্ড থাকবে। এক্সোস্কেলিটন ইজ ডার্মাল স্কেল, অবশ্যই ডার্মাল স্কেল হবে। তিন ধরনের স্কেল, দ্যাট ইজ দ্য সাইক্লয়েড, টিনয়েড এবং গ্যানয়েড স্কেল প্রেজেন্ট থাকবে, কিন্তু প্ল্যাকয়েড স্কেল এক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। নোটোকড, দেখো নোটোকড কমপ্লিটলি রিপ্লেসড বাই দ্য ভার্টিব্রাল কলাম। আর মাউথ কি হবে, টার্মিনাল হতে পারে অথবা সাব টার্মিনাল, একদম সামনের দিকে থাকতে পারে অথবা সাব টার্মিনাল হতে পারে। জয়েসের মধ্যে আমরা কি দেখতে পাবো, টিথ দেখতে পাবো। এবং এক্ষেত্রে আগে যেমন দেখেছিলাম হায়োস্টাইলিক জ সাসপেনশন, কিন্তু এক্ষেত্রে আমরা দেখবো অটোস্টাইলিক জ সাসপেনশন। দেখো যখনই হাঙর এবং নর্মাল মাছের কথা মনে হয়, আমরা জানি যে হাঙর প্রচন্ড শক্তিশালী হয়। কেন? কারণ তাদের হায়োস্টাইলিক জ সাসপেনশন দেখা যায়। কিন্তু এদের ক্ষেত্রে এই যে বনিফিস আমরা যে দেখছি তো তাদের ক্ষেত্রে আমরা যে সাসপেনশন দেখতে পাবো জ সাসপেনশন, মানে উপরের চোয়াল আর নিচের চোয়াল কিভাবে অ্যাটাচড হয়ে আছে, তো তাকেই আমরা বলবো অটোস্টাইলিক জ সাসপেনশন। ঠিক আছে, ইন অল ভার্টিব্রেট এক্সেপ্ট দ্য আগনাথা। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে অটোস্টাইলিক জ সাসপেনশন। এটাও কিন্তু একরকমের হায়োস্টাইলিক জ সাসপেনশনের মডিফিকেশন। এক্ষেত্রে দেখো এই যে স্কাল আছে, কিছু কিছু স্ট্রাকচার এক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, এই যে স্কাল আছে, এই স্কালের সঙ্গে কিন্তু আপার জ ডিরেক্টলি অ্যাটাচড হয়ে আছে, এবং আপার জয়েরই একটা স্ট্রাকচার আছে তো তার নাম হচ্ছে কোয়াড্রেট, এবং এই কোয়াড্রেটের সঙ্গে দেখো লোয়ার জ অ্যাটাচড হয়ে আছে। কিন্তু এদের যে সেকেন্ড অর্থাৎ অটোস্টাইলিক জ সাসপেনশনে সেকেন্ড যে ম্যান্ডিবুলার আর্চ আছে, সেই সেকেন্ড ম্যান্ডিবুলার আর্চ কলুমেলাতে পরিণত হয়, কলুমেলাতে পরিণত হয়। এটা কিন্তু আমরা অস্টিকথিসেই দেখতে পাই। এবং এই কলুমেলা প্রধানত ইন্টারনাল ইয়ারের সঙ্গে তার কানেকশন থাকে। তাহলে বার্ডস, অ্যাম্ফিবিয়া এবং রেপটাইলস এই কলুমেলার সাহায্যে এরা সাউন্ড নিতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এই মাছেরাও নিতে পারে। তো এই টাইপের যে জ সাসপেনশন তো তাকেই বলে অটোস্টাইলিক। দেখো আপার জ কমপ্লিটলি অ্যাটাচড উইথ দ্য স্কাল। আচ্ছা, এখানটা পড়ার আগে এই জায়গাটা দেখে নাও। সমস্ত ভার্টিব্রেট এক্সেপ্ট দ্য আগনাথা, দ্য ফার্স্ট ভিসারাল আর্চ। ভিসারাল আর্চ প্রধানত 6 পেয়ার্স অফ ভিসারাল আর্চ বা অ্যাওটিক আর্চ থাকে, আমরা পরে ডিটেলসে পড়বে এগুলো, যেমন ম্যান্ডিবুলার আর্চ। তাহলে প্রথম যে জোড়া যে অ্যাওটিক আর্চ, আমাদের যে প্রথম যে জোড়া অ্যাওটিক আর্চ থাকে তো সেই অ্যাওটিক আর্চ জতে পরিণত হয়। ইন অল ভার্টিব্রেট এক্সেপ্ট দ্য আগনাথা, দ্য ফার্স্ট ভিসারাল আর্চ প্রধানত ম্যান্ডিবুলার আর্চ যেটা, তো সেটা কিন্তু জতে পরিণত হয়। ঠিক আছে, দ্য আপার পার্ট অফ দ্য ম্যান্ডিবুলার আর্চ কল দ্য প্যালাটো কোয়াড্রেট। অর্থাৎ আপার পার্ট, এই যে ম্যান্ডিবুলার যে আর্চ আছে, তাহলে প্রথম পেয়ারের যে অ্যাওটিক আর্চ আছে তো সেই অ্যাওটিক আর্চ তার যে ওপরের যে অংশটা, মানে ওপরের ওপরের যেটা, মানে দুটোতে অ্যাওটিক আর্চ থাকবে তার মানে ওপরের যেটা, সো আপার পার্ট অফ দ্য ম্যান্ডিবুলার আর্চকেই আমরা বলবো প্যালাটো কোয়াড্রেট।
আর লোয়ার পার্ট অফ দ্য ম্যান্ডিবুলার আর্চ, তাহলে যেহেতু একজোড়া ম্যান্ডিবুলার আর্চ থাকে, ওপরের দিকের যে ম্যান্ডিবুলার আর্চ তো তাকেই আমরা বলবো প্যালাটো কোয়াড্রেট, যেটা আপার জ তৈরি করে। আর নিচের যে ম্যান্ডিবুলার আর্চ তো তার নাম হচ্ছে মেকেলস কার্টিলেজ। তো এই মেকেলস কার্টিলেজ যেটা তৈরি করে তো সেটাই হচ্ছে লোয়ার জ। এবং যে পদ্ধতিতে এই আপার এবং লোয়ার জ মানে প্যালাটো কোয়াড্রেট এবং তার সঙ্গে সঙ্গে মেকেলস কার্টিলেজ যে পদ্ধতিতে অ্যাটাচড হয়ে থাকবে সাসপেন্ডেড ফ্রম দ্য নিউরোক্রেনিয়াম, মানে স্কালের সঙ্গে প্রধানত সাসপেন্ড থাকবে, অ্যাটাচড হয়ে থাকবে, তো তাকেই বলা হয় জ সাসপেনশন। এবং অটোস্টাইলিক জ সাসপেনশনে আপার জ কমপ্লিটলি অ্যাটাচড উইথ দ্য স্কাল, দেখো এটা হচ্ছে স্কাল এবং স্কালের সঙ্গে সম্পূর্ণরূপে অ্যাটাচড হয়ে আছে। এবং সেকেন্ড আর্চ তো যেটাকে আমরা বলবো হায়ো ম্যান্ডিবুলার, এই হায়ো ম্যান্ডিবুলার কলুমেলাতে পরিণত হয় এবং লোয়ার জ অ্যাটাচড উইথ দ্য আপার জ বাই দ্য কোয়াড্রেট। এবং এই যে কলুমেলা আছে, এই কলুমেলা কিন্তু বার্ড, রেপটাইলস, অ্যাম্ফিবিয়াতেও থাকে। এবং এই কলুমেলার প্রধান কাজ হচ্ছে রিসিভ সাউন্ড। এই কলুমেলা কিন্তু ডিরেক্টলি এই জায়গাতে কোনোভাবে অ্যাটাচড হয়ে থাকে না, অর্থাৎ সেকেন্ড প্রধানত এই যে অ্যাওর্টিক আর্চ আছে বা সেকেন্ড ভিসেরাল আর্চ আছে, এই সেকেন্ড ভিসেরাল আর্চ কখনোই এখানে কিন্তু কানেক্টেড থাকে না। ঠিক আছে, এটা সেপারেট থাকে, সেপারেটেড হয়ে কলুমেলাতে পরিণত হয়। কিন্তু হায়োস্টাইলিক হলে সেটা কিন্তু কানেক্টেড থাকবে এবং তার ফলে এই স্কালের জ সাসপেনশনকে আরো স্ট্রং করে দেয়। তো এটাই হচ্ছে আমাদের অটোস্টাইলিক জ সাসপেনশন। তারপরে দেখো ক্লোয়াকা এক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে, ইন প্লেস অফ দ্য ক্লোয়াকা অ্যানাস প্রেজেন্ট থাকবে, 4 পেয়ার্স অফ গিল স্লিট। তাহলে তরুণাস্থিযুক্ত মাছের দেখেছিলাম 5 থেকে 7 পেয়ার্স অফ গিল স্লিট, আর এক্ষেত্রে আমরা 4 জোড়া ফুলকা ছিদ্র দেখতে পাবো, কভার্ড বাই অপারকুলিয়াম দিয়ে সেটা কভার থাকবে। এবং এয়ার ব্লাডার অর দ্য সুইম ব্লাডার প্রেজেন্ট কানেক্টেড উইথ দ্য ফ্যারিংস, অবভিয়াসলি। তাহলে এয়ার ব্লাডার অর সুইম ব্লাডার এক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, যেটা ফ্যারিংসের সঙ্গে যুক্ত থাকে। এবং লাং লাইক ইন সাম, কোনো কোনো ক্ষেত্রে এই সুইম ব্লাডার লাংসের মতো কাজ করে, যেমন ডিপ নই যেগুলো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ডিপ নই মানে লাং ফিশ, ব্রেন উইথ এ স্মল অলফ্যাক্টরি লোব বাট ওয়েল ডেভেলপড অপটিক লোব অ্যান্ড দ্য সেরিবেলাম। তার মানে এদের যে অলফ্যাক্টরি লোব মানে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা এদের কম, কিন্তু অপটিক লোব দৃষ্টিশক্তি এবং সেরিবেলাম মানে ব্যালেন্সিং ক্ষমতা এদের অনেক বেশি থাকে, কারণ এই দুটো ব্রেনের ডেভেলপ করে। এবং অবভিয়াসলি ক্রেনিয়াল নার্ভ তো 10 পেয়ার্স হবে, অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি কিন্তু অ্যাবসেন্ট থাকবে, ওয়েল ডেভেলপড ল্যাটারাল লাইন সিস্টেম আমরা দেখতে পাবো, ইন্টারনাল ইয়ারে আমরা 3টে সেমি সার্কুলার ক্যানাল দেখতে পাবো, ইন্টারনাল যে ইয়ার আছে 3টে সেমি সার্কুলার ক্যানাল দেখতে পাবো। ঠিক আছে, অর্ধচন্দ্রাকৃতি নালী যেটাকে বলা হয় অন্তঃকর্ণে আমরা দেখতে পাই, যেমন ভেস্টিবিউল, ইউট্রিকাল, এরকম 3টে আমরা সেমি সার্কুলার ক্যানাল দেখতে পাবো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পেয়ার্ড এবং আনপেয়ার্ড ফিন সেক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, ফিন রে স্পাইনি অ্যান্ড ডেভেলপ ফ্রম দ্য ডার্মিস। ঠিক আছে, ফিন রে প্রধানত ডার্মিস থেকে ডেভেলপ করে। কডাল ফিন সবসময় হোমোসার্কাল হবে এবং দুটো লোব আর ইকুয়াল হবে। জেনিটাল ডাক্ট ওপেন আউটসাইড দ্য বডি, অবভিয়াসলি ক্লাসপার অ্যাবসেন্ট থাকবে। ফার্টিলাইজেশন সবসময় এক্সটার্নাল হবে এবং এরা কিন্তু ভিভিপেরাস হয়, মানে এরা ডিম পারে। সাইনাস ভেনাসাস অ্যান্ড কোনাস আর্টেরিয়াসাস প্রেজেন্ট ইন দ্য হার্ট, অ্যাওর্টিক আর্চ প্রধানত 4 পেয়ার্স হয় এবং তার সঙ্গে সঙ্গে আরবিসি নিউক্লিয়েটেড হয়ে যায়, কারণ প্রথম জোড়া অ্যাওর্টিক আর্চের ওই রকম ভাবে মডিফিকেশন হয়ে যায়। ঠিক আছে, এবং এক্ষেত্রে দেখো এই যে বনিফিস আছে, এই বনিফিসের আবার দুটো সাবক্লাস আছে, একটা হচ্ছে অ্যাক্টিনোপ্লেরাইজি এবং আর একটা সার্কোপ্লেরাইজি। তো অ্যাক্টিনোপ্লেরাইজি মানে হচ্ছে রে ফিন ফিশ, আর সার্কোপ্লেরাইজি মানে হচ্ছে লোভ ফিন ফিশ। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে অ্যাক্টিনোপ্লেরাইজি, যাকে বলে রে ফিন ফিশ। আগেও আমি আলোচনা করেছি, কিন্তু এখানে আরো ভালো করে দেখে নাও, বুঝে নাও, এটাই মেন বোঝার। ফিনস আর ফর্মড বাই দ্য ওয়েবড স্কিন সাপোর্টেড বাই দ্য কার্টিলেজিনিয়াস ফিন রেস। তাহলে দেখো এই জায়গাতে সোলজার গার্ডেল আছে, মানে পেক্টোরাল গার্ডেল আছে, এবং পেক্টোরাল গার্ডেলের সঙ্গে কানেক্টেড থাকবে একটা বোনসের, তো তার নাম হচ্ছে স্ক্যাপুলোকোরাকয়েড। তাহলে দেখো ফিন আমি কি দেখাতে চলেছি, এই যে পেক্টোরাল ফিনের কথা আমি বলছি। ঠিক আছে, যে কোনো ফিনের প্রধানত এই ঘটনাটাই দেখবো। এবং এই যে স্ক্যাপুলোকোরাকয়েডে এই জায়গাতে বোনস থাকবে, তো এগুলোকেই আমরা বলবো রেডিয়ালস। এবং এই যে স্কিনের যে মেমব্রেন আছে, এই স্কিন মেমব্রেন প্রধানত এই যে কার্টিলেজ দিয়ে সাপোর্ট হয়ে আছে, তো এটাই হলো ফিন রে। দেখো ফিন মেমব্রেন মানেই কিন্তু স্কিন। সুতরাং আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ফিনসের ভিতরে একটা সিরিজ ওয়েতে কিন্তু কোনো রকম বোনস নেই, জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে এদের ফিনকে সাপোর্ট দিচ্ছে কে, এদের ফিনকে সাপোর্ট দিচ্ছে ফিন রে। কোন রকম বনি স্ট্রাকচার এবং মাসেলস এই জায়গাতে নেই, সুতরাং এরাই কিন্তু প্রকৃতপক্ষে রে ফিন ফিশ। দ্য ফিনস আর ফর্ম বাই দ্য ওয়েবড স্কিন সাপোর্টেড বাই দ্য কার্টিলেজিনিয়াস ফিন রেস, এবং বনি অর দ্য কার্টিলেজিনাস স্পাইন সাপোর্টিং দ্য মেমব্রেন অফ এ ফিন। অর্থাৎ এই যে মেমব্রেন অফ দ্য ফিন মানে স্কিনের যে মেমব্রেন আছে, এটাকে বোনস এবং তার সঙ্গে সঙ্গে কার্টিলেজও কিন্তু অনেক সময় সাপোর্ট দেয়।
এবং দেখো মাসেলস দ্যাট মুভ দ্য ফিন ইজ প্রেজেন্ট ইন দ্য বডি ওয়াল। অবভিয়াসলি এদের ফিনের মুভমেন্টের জন্য মাসেলস কোথায় থাকবে? বডি ওয়ালে থাকবে। এবং বডি কভার্ড বাই সাইক্লয়েড, গ্যানয়েড এবং টিনয়েড স্কেল, এবং কোনো কোনো ক্ষেত্রে স্কেল অ্যাবসেন্ট থাকে। এন্ডোস্কেলিটন ইজ আইদার বনি অর কার্টিলেজিনিয়াস। তাহলে এন্ডোস্কেলিটন ম্যাক্সিমাম ক্ষেত্রে বনি হবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কার্টিলেজিনিয়াস হবে। দেখো যেমন স্টারজিয়ন এবং প্যাডেল ফিশ, কিন্তু বাকি ক্যারেক্টার্সগুলো সব কিন্তু এই রেফিন ফিশের মতো। হার্ট প্রধানত বালবাস আর্টারিওসাস ডেভেলপ। তাহলে কার্টিলেজিনিয়াস ফিশে হার্টে আমরা কি দেখেছিলাম? হার্টে আমরা দেখেছিলাম কি কি দেখেছিলাম? হার্টে দেখেছিলাম যে সাইনাস ভেনোসাস আর কোনাস আর্টারিওসাস। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি বালবাস আর্টারিওসাস ডেভেলপ বাট দ্য কোনাস আর্টারিওসাস অ্যাবসেন্ট। তার মানে কোনাস আর্টারিওসাসের জায়গায় আমরা যেটাকে দেখতে পাবো তো সেটাই হচ্ছে বালবাস আর্টারিওসাস। সাইনাস ভেনোসাস আছে কিন্তু কোনাস আর্টারিওসাস অ্যাবসেন্ট থাকবে, কিন্তু তার জায়গাতে আমরা দেখতে পাবো বালবাস আর্টারিওসাস। অনেক সময় এমসিকিউতে প্রশ্ন দেয়। মোস্ট অফ আওয়ার কমন ফিশ যেমন অ্যাসিপেন্সার মানে স্টারজিয়ন, অ্যাঙ্গুইলা আছে, কার্প আছে যেমন সাইপ্রিনাস কার্পিও, লেবিও রোহিতা যাকে বলে ইন্ডিয়ান কার্প কাতলা, ক্যাটফিশ আছে যেমন ক্লেরিয়াস বাট্রাকাস, হেটারোপনিউস্টিস পসিডিস মানে সিঙ্গি মাছ, ক্লাইম্বিং পার্চ মানে হচ্ছে হ্যানাবাস টেস্টোডিনিয়াস মানে আমাদের কই মাছ, চানা মানে হচ্ছে ল্যাটাফিশ, এছাড়া রেমোরা এক রকমের চোষক মাছ আছে, একেনিস আছে, সাকার ফিশ আছে, এক্সোসিটাস মানে হচ্ছে ফ্লাইং ফিশ যারা উঠতে পারে, যাদের পেক্টোরাল ফিন্স মুভ নিয়ার দ্য ডরসাল সাইড অ্যান্ড লং ফর দ্য গ্লাইডিং। এদের পেক্টোরাল ফিন অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে গিয়ে এরা গ্লাইডিং এ হেল্প করবে, মানে কম ডিস্টেন্সে উঠতে এদেরকে হেল্প করে। এবং হিপ্পোক্যাম্পাস অফ দ্য সি হর্স, সমুদ্র অশ্ব, এটাও কিন্তু প্রকৃতপক্ষে বনিফিস। ঠিক আছে, হিপ্পোক্যাম্পাস তাহলে কি? বনিফিস। এবং টেলিওস্টি, মোস্ট অফ দ্য কমন ফিশ লাইক দ্য কার্প, ক্যাটফিশ এবং চানা, এদেরকেই প্রধানত টেলিওস্টি বলা হয়। ক্লিয়ার? এরপরে আমরা যেটা দেখবো তো তার নাম হচ্ছে অ্যাকান্থোপটেরাইজা। আচ্ছা, কিছু কিছু ইম্পর্টেন্ট মানে আমি এক্ষেত্রে অর্ডার লিখেছি। তো টেলিওস্টি মানে কি? বেশিরভাগ যে কমন ফিশ এরাই কিন্তু টেলিওস্টি। এই টার্মগুলো অনেক সময় পরীক্ষাতে আসে, সেই জন্য আলাদা করে লেখা আছে। অ্যাকান্থোপটেরাইজা মানে কি? লং রস্ট্রাম প্রেজেন্ট অ্যান্টেরিয়রলি, যেমন হিপ্পোক্যাম্পাস এবং তার সঙ্গে সঙ্গে এই যে সি হর্স। ঠিক আছে, তাহলে দেখো এই সি হর্স প্রধানত যে অর্ডারের অন্তর্গত তার নাম অ্যাকান্থোপটেরাইজি। এদের ক্ষেত্রে একটা লম্বা রস্ট্রাম থাকে, আমরা ছবিতে দেখি ঘোড়ার মতো মুখ থাকে। ব্রুড পাউচ প্রেজেন্ট ইন দ্য মেল, তার মানে এদের যে পুরুষ থাকে সেই পুরুষে একটা থলি থাকে, এবং এই থলির মধ্যে প্রধানত এদের বাচ্চাকে এরা ধরে রাখে অ্যাট দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য অ্যাবডোমেন, যেমন হিপ্পোক্যাম্পাস আছে এবং সাইনোগ্লসাস আছে। তো সাইনোগ্লসাসকে বলা হয় ইন্ডিয়ান ফ্ল্যাট ফিশ। তাহলে অ্যাকান্থোপটেরাইজি, দেখো প্রকৃতপক্ষে আমরা কি দেখলাম? প্রকৃতপক্ষে আমরা এটাই দেখলাম যে অ্যাক্টিনোপটেরাইজি এবং অ্যাপটিনোপটেরাইজির দুটো বড় বড় গ্রুপ আছে, একটা হচ্ছে টেলিওস্টি এবং আর একটা হচ্ছে অ্যাকান্থোপটেরাইজি, কারণ সমুদ্র অশ্ব এটা কিন্তু অ্যাক্টিনোপটেরাইজিরই অন্তর্গত। ঠিক আছে, দেখো ক্লিয়ার তো? এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে সাবক্লাস সার্কোপটেরাইজি। তো সার্কোপটেরাইজি মানে ফ্লেশি ফিন অর দ্য লোভ ফিন ফিশ। তাহলে দেখো এই জায়গাতে দেখো এদের সোলজার গার্ডেল আছে, কিন্তু ঘটনা হচ্ছে এই যে স্ক্যাপুলোকোরয়েডের পরে এই যে বনি যে প্লেট আছে দেখো, একটা সেন্ট্রাল অ্যাক্সিস তৈরি করছে ফিন্সের মধ্যে, অস্থি দিয়ে একটা অ্যাক্সিস তৈরি করছে এবং তার ভেতরে মাসেলস আছে, এবং তারপরে সেটাকে সাপোর্ট দিচ্ছে প্রধানত ফিন রে, এবং সেটা যে মেমব্রেন দিয়ে কভার হয়ে যায় এই টোটাল স্ট্রাকচার, এবং এটাই প্রকৃতপক্ষে লোভ ফিন। প্রমিনেন্ট মাস্কুলার লিম্ব বার্ড অর দ্য লোব উইদিন দেয়ার ফিন, এবং পেয়ার্ড ফিনস আর লেগ লাইক অর দ্য লোবড উইথ ফ্লেশি বোনি সেন্ট্রাল অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এখানে বোনস আমরা যেমন দেখতে পাবো তার সঙ্গে সঙ্গে মাসেলস দেখতে পাবো। এবং এদের ফিনস কিন্তু ভেরি ফ্লেক্সিবল টু সাপোর্ট দ্য বডি অন দ্য ল্যান্ড। তাহলে ল্যান্ডে মুভ করার জন্য এই ফিন সাপোর্ট করে। টিথের মধ্যে প্রধানত এনামেল থাকে, তাহলে দাঁতেতে দেখো আমাদের দাঁতে যেমন এনামেল থাকে এদের দাঁতেও থাকে। সুইম ব্লাডার ট্রান্সফর্ম ইন্টু দ্য লাংস, সুইম ব্লাডার লাংসে পরিণত হয়। বডি কভার্ড বাই রম্বয়েড স্কেল, তাহলে বডি কোন স্কেল দিয়ে কভার থাকবে? রম্বয়েড স্কেল, স্পেশাল টাইপের সেল। olfactory sac connected to the mouth cavity by internal nostril or the কোয়ানি। ঠিক আছে, তাহলে এদের যে olfactory sac থাকে মাউথ ক্যাভিটির সঙ্গে মানে ফেরিংসের সঙ্গে, মানে আমাদের হায়ার এনিম্যালস এর কাছাকাছি এরা চলে এসছে, কিন্তু এদের যে এই যে নেজোফ্যারিংস তখন না বলে এই ইন্টারনাল নস্ট্রেল যেটা ফেরিংসের সঙ্গে কানেক্টেড থাকে তো তাকেই বলা হয় কোয়ানি, এবং সেই জন্য এদেরকে আগে বলা হতো কোয়ানিকথিস। ঠিক আছে, তারপরে দেখো ভার্টিব্রাল কলাম আপ টু দ্য এন্ড অফ দ্য টেল, ভার্টিব্রাল কলাম একদম লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। ডিভাইড দ্য টেল ইন্টু দ্য আপার অ্যান্ড দ্য লোয়ার ইকুয়াল হাফস। ঠিক আছে, তাহলে এই যে আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে লোভ ফিন ফিশ মানে সার্কোপটেরাইজি,
এবং এই সার্কোপটেরাইজের আবার দুটো অর্ডার আছে, এটা কিন্তু অর্ডার পর্যন্ত পড়তে হবে, একটা ক্রসোপটেরাইজি এবং আর একটা ডিপনয়ি। সমস্ত সার্কোপটেরাইজি যে লাংফিশ কিন্তু সেরকম নয়, এক্ষেত্রে এর দুটো অর্ডার আছে, একটা ক্রসোপটেরাইজি এবং আর একটা ডিপনয়ি। এই পেজ থেকে প্রচুর প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে, ইভলিউশন থেকে প্রচুর প্রশ্ন দেওয়া হয়। এটা আমরা হলোসেফালি পড়ছি, সাবক্লাস হলোসেফালির দুটো অর্ডার পড়বো, একটা হচ্ছে ক্রসোপটেরাইজি এবং আরো একটা হচ্ছে ডিপনয়ি। তাহলে ডিপনয়ি অ্যাকচুয়ালি অর্ডার এবং এটাই হচ্ছে লাংফিশ। তো এই যে ক্রসোপটেরাইজি আছে, তোমরা প্রত্যেকে এই নাম শুনে থাকবে, একটা হচ্ছে সিলাকান্ত এবং ল্যাটিমারিয়া। এদের মধ্যে কি পার্থক্য একটু দেখে নাও। দেখো অর্ডার যে ক্রসোপটেরাইজি আছে, এখনো পর্যন্ত ম্যাক্সিমাম মেম্বার এদের কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত যেটা বেঁচে আছে সেটা হচ্ছে যে ল্যাটিমারিয়া। কে বেঁচে আছে? ল্যাটিমারিয়া। দেখো ডিউরিং দ্য মিডল ডিভোনিয়ান পিরিয়ড দ্য ল্যাটিমারিয়া ইভলভড ইনটু দ্য অ্যাম্ফিবিয়া। তাহলে এই ল্যাটিমারিয়া থেকেই প্রকৃতপক্ষে অ্যাম্ফিবিয়ার ডেভেলপমেন্ট হয়। ডিউরিং দ্য মিডল ডিভোনিয়ান পিরিয়ডে ল্যাটিমারিয়া ইভলভড ইনটু দ্য অ্যাম্ফিবিয়া। তাহলে ল্যাটিমারিয়া থেকেই মনে করা হয় যে অ্যাম্ফিবিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে। এবং দেখো এই যে ল্যাটিমারিয়া আছে, এরা প্রধানত ওপেন সিতে থাকে এবং কেবলমাত্র পৃথিবীতে এখনো পর্যন্ত দুটো প্রজাতির অস্তিত্ব পাওয়া গেছে এবং দুটো প্রজাতির সিলাকান্ত বা ল্যাটিমারিয়াকে পাওয়া গেছে। আচ্ছা, এই জায়গাতে দেখো এদেরকে কিন্তু লোব লাইক পেয়ার্ড ফিন্স আমরা দেখতে পাই এবং তিনটে লোব এবং ডাইফি সার্কাল টেল আমরা দেখতে পাই। মানে লোব লাইক পেয়ার্ড ফিন্স এবং এদের যে লেজ আছে, এই লেজেতে তিনটে খণ্ড দেখতে পাই, ঠিক আছে। যেমন আমরা ডাইসার্কাল হোমোসার্কাল দেখেছিলাম, দুটো খণ্ড আমরা দেখেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা তিনটে খণ্ড দেখতে পাই। হোল বডি কভার্ড উইথ হেভি কসময়েড স্কেল দিয়ে এরা প্রধানত ঢাকা থাকে, মানে বডি। সুইম ব্লাডার অ্যারাইজ বাই দ্য ভেন্ট্রাল ওপেনিং ফ্রম দ্য ইসোফেগাস। কত সুন্দর দেখো, সুইম ব্লাডার এদের ইসোফেগাস থেকে ডেভেলপ করছে এবং প্রসিড ব্যাকওয়ার্ড, পিছন দিকে চলে যাচ্ছে, এবং ডরসালি ফর দ্য হোল লেন্থ অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, এবং সেই কারণের জন্য খুব সহজেই এরা ভেসে থাকতে পারে, ঠিক আছে। এরা তো অবভিয়াসলি বনিফিস, সেই জন্য সুইম ব্লাডারের ডেভেলপমেন্ট ঘটে। আই ইন্টারনাল ইয়ার এবং ল্যাটারাল লাইন সিস্টেম আর ওয়েল ডেভেলপড, ঠিক আছে। তাহলে এরাই কিন্তু প্রকৃতপক্ষে ক্রসোপটেরাইজিয়ান। অনেক সময় প্রশ্ন দেওয়া হয় যে ক্রসোপটেরাইজিয়ান ফিশ কোনগুলো। দেখো ক্রসোপটেরাইজিয়ান যত মাছ আছে সবাই এক্সটিংক্ট হয়ে গেছে, কেবলমাত্র একটা সিঙ্গেল লিভিং জেনাস, তো তার নাম হচ্ছে ল্যাটিমারিয়া। ভালো করে দেখো, জেনাসের নাম কি? ল্যাটিমারিয়া। অল আর এক্সটিংক্ট, কেবলমাত্র একটাই লিভিং জেনাস আছে, তো তার নামই হচ্ছে ল্যাটিমারিয়া। এবং এই জেনাসের দুটো প্রজাতি আছে, ভালো করে ভাবো, একটাই জেনাস এখনো পর্যন্ত এদের বেঁচে আছে, তো তার নাম হচ্ছে ল্যাটিমারিয়া, এবং এর দুটো প্রজাতির এখনো পর্যন্ত অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে ল্যাটিমারিয়া জেনাস, সেই জন্য এখানে ল্যাটিমারিয়া এবং ল্যাটিমারিয়া লেখা আছে। ল্যাটিমারিয়া ক্যালামনি এবং ল্যাটিমারিয়া মেনাডোয়েন্সিস। তো ল্যাটিমারিয়া যে ক্যালামনি আছে, একে বলা হয় ওয়েস্ট ইন্ডিয়ান ওসান সিলাকান্ত। ওয়েস্ট ইন্ডিয়ান ওসান সিলাকান্ত হচ্ছে ল্যাটিমারিয়া ক্যালামনি। তাহলে ল্যাটিমারিয়া আর সিলাকান্তের মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি ল্যাটিমারিয়া হচ্ছে একটা জেনাস এবং এদের যে প্রজাতি, তো তাকেই আমরা বলবো সিলাকান্ত, ঠিক আছে। ল্যাটিমারিয়া ক্যালামনিকে বলা হয় ওয়েস্ট ইন্ডিয়ান ওসান সিলাকান্ত, আর ল্যাটিমারিয়া মেনান্ডোয়েন্সিসকে বলা হয় ইন্দোনেশিয়ান সিলাকান্ত, ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। তাহলে কেবলমাত্র একটি জেনাস এবং দুটো প্রজাতি বেঁচে আছে, সেই জন্য এরা কিন্তু লিভিং ফসিল হিসাবে কাজ করে। অনেক দিন আগে এদের কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, সেই জন্য বলছে দুটো স্পিসিস অফ দ্য সিলাকান্ত এখনো পর্যন্ত পাওয়া গেছে। কার? ল্যাটিমারিয়ার। তাহলে ল্যাটিমারিয়া থেকেই মনে করা হচ্ছে যে অ্যাম্ফিবিয়ার হয়তোবা ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব, তো আর একটা অর্ডার, তো তার নাম হচ্ছে ডিপনয়ি। তো ডিপনয়ি দেখো তিনটে লিভিং জেনেরা। তাহলে এক্ষেত্রে আমরা কটা লিভিং জেনেরা দেখছি? একটা লিভিং জেনেরা। কিন্তু ডিপনয়িতে কটা লিভিং জেনেরা আমরা দেখব? তিনটে লিভিং জেনেরা, এবং 6টা প্রজাতির লাংফিশ এখনো আবিষ্কৃত হয়েছে। 6টা প্রজাতি, তিনটে জেনেরা এবং 6টা প্রজাতি, ঠিক আছে। সুইম ব্লাডার মডিফাইড ইনটু দ্য লাংসের মতো ডেভেলপ করেছে। স্কেল রিডিউস টু দ্য বনি প্লেট, এদের বনি প্লেট থাকে। টেল ফিন সিমেট্রিক্যাল, দ্যাট ইজ দ্য ডাইফি সার্কাল। ফাউন্ড ইন রিভার, এরা প্রধানত রিভারে থাকে, কোনো বড় নদীতে থাকে অথবা লেকে থাকে অথবা পুলে থাকে।
কিন্তু এদেরকে আমরা সমুদ্রের জলে দেখতে পাই না। এবং 3 রকমের ডিপ নই আমরা দেখতে পাবো। একটা হচ্ছে প্রোটোপটেরাস। প্রোটোপটেরাস হচ্ছে আফ্রিকান লাংফিশ। কটা জেনাস আমি বলেছিলাম? 3টে জেনাস। তাহলে 3টে জেনাস প্রধানত আমরা দেখতে পাবো। একটি জেনাস হচ্ছে প্রোটোপটেরাস। কোথায় পাবো? আফ্রিকাতে পাবো আফ্রিকান লাংফিশ। সেকেন্ড যেটা তো সেটাই হচ্ছে নিওসেরাটোডাস। কোথায় পাবো? অস্ট্রেলিয়া। থার্ড যেটা আছে তো সেটাই হচ্ছে লেপিডোসাইরিয়ান। কোথায় পাবো? দক্ষিণ আমেরিকায়। অল আর লিভিং ফসিলস। এরা সবাই যা কিছু আমরা দেখছি সবাই কিন্তু জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে? ক্লিয়ার? যে সমস্ত জীব মানে এখনো বেঁচে আছে কিন্তু তো তাদের সমসাময়িক জীবেরা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে, তো তাদেরকেই আমরা বলবো লিভিং ফসিল। তাহলে এরা সবাই কিন্তু লিভিং ফসিল। তাহলে এটাই হচ্ছে আমাদের ফিশের ক্লাসিফিকেশন। এই টার্মগুলো প্রচুর অনেক সময় আমরা যখন জুলজি যখন পড়ি এই টার্মগুলো বারবার ফিরে আসে। তাহলে ল্যাটিমারিয়া কোনটা, সিলাকান্ত কোনটা, এবং বিভিন্ন আমরা দেখলাম যে লাংফিশের এক্সাম্পল দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে এই যে টার্মিনোলজিগুলো কোনটা লোভ ফিন ফিশ, কোনটা রে ফিন ফিশ, এবং এরকম যে সার্কিওপ্টেরাজিয়ান ফিশ কোনগুলো, ক্রসোপ্টেরাজিয়ান ফিশ কোনগুলো। ঠিক আছে? সুতরাং এগুলোই হচ্ছে প্রধানত, দেখো এগুলোই প্রধানত ফিশের ক্লাসিফিকেশন। ক্লিয়ার? তাহলে ফিশের ক্লাসিফিকেশন আমরা পড়লাম। তো এরপরে আরো দুটো ক্লাসে আমি অ্যাম্ফিবিয়া, রেপটাইলস এবং তার সঙ্গে সঙ্গে বার্ডস এবং ম্যামালসের ক্লাসিফিকেশন আলোচনা করব। তাহলে এই নোটসটা দেখে বুঝতে পারছো যে জুলজি কিন্তু অনেকটাই এই সমস্ত কনসেপশন ওরিয়েন্টেড। ঠিক আছে? সেই জন্য ভার্টিব্রেটের ক্লাসিফিকেশন অনেক ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ভার্টিব্রেট বলতে আই মিন এই যে ডিফারেন্ট ক্লাস অফ ভার্টিব্রেট, মানে হচ্ছে ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটাইল, বার্ডস এবং ম্যামালস, অ্যাম্পুলা অফ লরেঞ্জিনি, তারপরে হচ্ছে নিউরোমাস্ট অর্গ্যান। এগুলো সমস্ত কিছু ফেমাস টার্ম জুলজির। সুতরাং এগুলো সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। ওকে? তাহলে পরের দিন আমরা অ্যাম্ফিবিয়া এবং তার সঙ্গে সঙ্গে রেপটাইলস এর ক্লাসিফিকেশন আমরা পড়ব, কিন্তু সেটা নেক্সট নিউ গ্রুপেতে আমরা পড়ব। ঠিক আছে?